আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। সবাই একটু দ্রুত জয়েন করবো, ঠিক আছে? আমরা আজকে হচ্ছে কোন কোন অধ্যায় পড়বো? আমরা হচ্ছে প্রথম দুইটা অধ্যায়। তোমাদের বলছিলাম যে আজকে আমরা কোন অধ্যায় পড়বো, সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় এবং হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, এই দুটো অধ্যায় শেষ করবো। আচ্ছা, যেহেতু কাল দিন পরে পরীক্ষা, কালকেও একটা দিন ছুটি পাচ্ছ, অনেক ছুটি পাচ্ছ কিন্তু মনোবিজ্ঞানে। সেটা হচ্ছে কালকে আমরা ক্লাসে ছিলাম দুইটা অধ্যায়, আজকে দুইটা অধ্যায়। কালকে হচ্ছে আমরা যে বাকি একটা অধ্যায় থাকবে 7 অধ্যায়, এবং হচ্ছে পুরো মানে বইটার উপর একটা ক্লাস নেব, ঠিক আছে? তাহলে সমস্যাগুলো আই গেস সমাধান হয়ে যাবে। তো যেটা বলছি সেটা হচ্ছে আমরা আজকে দুইটা অধ্যায় পড়াবো, যে প্রথম অধ্যায় আর হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই দুইটা অধ্যায় কভার করবো ইনশাল্লাহ, ঠিক আছে? প্রথম দুইটা অধ্যায় কভার করব। তো প্রথম দুইটা অধ্যায় হয়ে গেলে কিন্তু আমাদের আরও হয়ে গেছে আমাদের কোন অধ্যায়। গতদিন ক্লাস নিলাম কটা, 5 আর 6, ঠিক আছে? ও কে কোথা থেকে জয়েন করছো একটু বলবা, যে কে কোথা থেকে জয়েন করছো। আমাদের সাথে জয়েন করছে তামান্না, জয়েন করছে মেধা, জয়েন করছে আরিফুল, জয়েন করছে প্রসেনজিৎ, আরিফুল জয়েন করছে, আচ্ছা আবদুল্লাহ জয়েন করছে, কাজী তৌহিদ, নামগুলো পরিচিত, কালকে ওরা গত ক্লাসগুলোতে ছিল। পূজা জয়েন করছে, রিফাত জয়েন করছে। ওকে ওকে, তাহলে আমরা শুরু করতে পারবো এখনই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, ঠিক আছে? তাহলে একসাথে ক্লাসটা করতে পারবো। দরকার ক্লাস শেষে তুমি ক্লাসটা ডিলিট করে দিও, আর আপাতত ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তাহলে সবাই মিলে আমরা একসাথে ক্লাসটা করতে পারবো। ওকে ওকে স্যার, কোন কোন অধ্যায় থাকলে 5টা পারবো সেটা যদি একটু। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমরা গত যে পড়ালাম সেখান থেকে তুমি 2টা থেকে 3টা কোশ্চেন পাবো গত ক্লাসটা থেকে। আজকে যেটা পড়বো এখান থেকে তুমি 2 থেকে 3টা কোশ্চেন পাবা, তাহলে ওভারঅল হচ্ছে 6টার মতো, 6-7টা কোশ্চেন পেয়ে যাবা লাস্ট এই 2 দিনের ক্লাসে, ঠিক আছে? আর আমাদের এখানে অনেকেই জিসানও জয়েন করছে, আচ্ছা বগুড়ার মানুষ জয়েন করতেছে। ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা শুরু করতে হবে। চট্টগ্রাম মানুষ আছে, আচ্ছা ঠিক আছে। দেখো, মনোবিজ্ঞানের স্টুডেন্ট কিন্তু খুব কম পাওয়া যায়, আমাদের অনেক স্টুডেন্ট কম আছে এখানে। তো সাত আমরা 7 চ্যাপ্টারটা কালকেই পড়াবো, ঠিক আছে? সপ্তম চ্যাপ্টারটা আমরা কালকেই পড়াবো, তারপর হচ্ছে শেষ করে আমরা সাজেশনমূলক ক্লাসটা নিব কালকে। আমরা আগে তাহলে সপ্তম অধ্যায়ের মানে বিষয়ে কথা বলে আমরা হচ্ছে তোমাদের বাকি যে অধ্যায়গুলো পড়ালাম, যে 1-2 আজকে শেষ করবো, দেন হচ্ছে যতটুকু পারি আর কি, 1-2 যদি আমি সব না পারি তাহলে যেগুলো মূল পয়েন্ট সেগুলো দেখাই দিব। আর হচ্ছে 5-6 তো শেষ করছি, আর হচ্ছে 7 কালকে প্রথমে পড়াবো। তাহলে ওভারঅল এই 5টা অধ্যায়ের আমরা কালকে এমসিইউগুলো একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বেসিক জিনিসই তো পড়াবো স্যার, কোনো সমস্যা নেই। ওকে, কুড়িগ্রামের মানুষ আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করতে পারি। বাট ক্লাসটা একটু শেয়ার করে দিও সবাই একটু। দেখো, আমাদের এই অধ্যায়টা কিন্তু ম্যাথ আছে, একটু খেয়াল করবা। এই যে বুদ্ধি অধ্যায়টাতে কিন্তু ম্যাথ আছে, এবং অধ্যায়টা কিন্তু একটু কঠিনও আছে, একটা সহজ একটা অধ্যায় না, ঠিক আছে? সহজ একটা অধ্যায় কিন্তু এটা না। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। দেখো, আমরা বলছি বুদ্ধি, আসলে ফার্স্ট অফ অল বুদ্ধি কি আমরা সবাই জানি, যার বুদ্ধি নাই তার তো অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই বুদ্ধিটা একটু খেয়াল করবো, যে আমাদের বুদ্ধিটা আসলে কি। তো আমরা বলছি এখানে যে উন্নতর মানসিক প্রক্রিয়া হচ্ছে বুদ্ধি, এবং পরিবর্তিত পরিবেশের সাথে নিজের যে খাপ খেয়ে নেওয়া, এটাকে বুদ্ধি বলে। কিন্তু দেখ, এক কথায় নিজেকে অভিযোজিত করে রাখা, ঠিক আছে? 7 চ্যাপ্টার স্কিপ করলে সমস্যা হবে না, তুমি 7 চ্যাপ্টার স্কিপ করতে পারো, 7 চ্যাপ্টারটা, বাট এমসিকিউটা পড়ে রাখিও, নাহলে এমসিকিউ 25টার মধ্যে দেখা গেলো তোমার একটু সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা বুদ্ধি বলতে আমরা নতুন পরিবেশে নিজেদেরকে খাপ খেয়ে নেওয়াকে বুঝি, এবং হচ্ছে আমাদের একটা মানসিক, একটা উন্নততর মানসিক প্রক্রিয়া, মানে আর এগুলো উন্নত প্রাণীদের থাকে, যেমন মানুষের বুদ্ধি আছে। এমসিকিউ সিকিউ সব কালকেই করাবো, আমি এখন বেসিক থেকে পড়াচ্ছি। অনেকে এমন
আল্লাহর বান্দা আছে যারা প্রথম থেকে ক্লাসটা মানে প্রথম থেকে হচ্ছে বইটই খুব কমই পড়ছে, এখন পরীক্ষার আগে পড়তেছে। তো সেসব আল্লাহর বান্দা প্লাস তোমার যাতে সমস্যাগুলো সমাধান হয়ে যায় এবং রিভিশন হয়ে যায় আমার সাথেই, যার কারণে এগুলো কিন্তু আমি প্রত্যেকটা টপিক থেকে পড়াচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, দিন শেষে পড়তে হবে, স্কিপ করার কোনো জায়গা নেই কোনো টপিক। এখন তাহলে দেখি, আমরা বলতে পারি বুদ্ধিমত্তা হলো ব্যক্তির বর্তমান আচরণ কাজের গুণগত পরিমাপ। সুন্দর একটা সংজ্ঞা বলতেছে, বুদ্ধিমত্তা হচ্ছে ব্যক্তির বর্তমান আচরণ, মানে বর্তমানে তুমি যেভাবে আচরণ করছো এটাই তোমাকে বুদ্ধির পরিচয় দিচ্ছে, ঠিক আছে। আর একটা বলছে হচ্ছে আমাদের কাজের গুণগত পরিমাপ, মানে আমরা ওই ব্যক্তির কাজের যে পরিমাপটা আমরা করতে পারি তার বুদ্ধি দ্বারা, ঠিক আছে। তার কাজের মান কেমন সেটা দ্বারা আমরা তার বুদ্ধিটা কিন্তু পরিমাপ করতে পারি। ওকে, তাহলে আমরা এখন দেখি যে বুদ্ধির আসলে এক্স্যাক্টলি আমরা কোন সংজ্ঞাগুলো ইউজ করতে পারি। আমরা যদি বলি যে জীবনের যে কোনো সমস্যা আসুক না কেন তারা নিজস্ব ভূমিকা কিন্তু তার সমাধান খুঁজে নেয়, এটা হচ্ছে আমরা বুদ্ধিমানের একটা ব্যক্তির সংজ্ঞা বলছি। এখন আমরা বুদ্ধিকে কিন্তু বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করলে কয়েকটা জিনিস পাবো, কয়েকটা লক্ষণ। একটা হচ্ছে উদ্দেশ্যের সাথে উপায়ের সামঞ্জস্যকরণ, মানে উদ্দেশ্য কি এবং আমরা ওই উদ্দেশ্য সাধনের জন্য কোন কোন উপায় অবলম্বন করতে পারি। দেন বাস্তব বিবর্জিত যে সাধারণ চিন্তার ক্ষমতা, বাস্তবের সাথে রিলেট করে আমরা সাধারণ বিষয়গুলোকে চেষ্টা করবো। দেন হচ্ছে নতুন পরিবেশ মোকাবেলা করা, নতুন পরিবেশে গিয়ে নিজেদেরকে যাতে আমরা খাপ খাইয়ে রাখতে পারি, ঠিক আছে। নতুন পরিবেশে নিজেদেরকে মোকাবেলা করার কথা বলতেছে। এখন বলছে অতীত অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা অর্জন, মানে অতীতের যে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে আমাদের অভিজ্ঞতা অর্জন, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে আমাদের হচ্ছে বুদ্ধিরকে বিশ্লেষণ করলে পাই। এখন বুদ্ধির আমরা অনেকগুলো সংজ্ঞা পাচ্ছি, যেটা হচ্ছে বুদ্ধি হচ্ছে বিদ্যুতের মতো একটি পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। তার মানে হচ্ছে বুদ্ধিকে আসলে পরিমাপ করা কিন্তু আমাদের কি বলছে যায় না, পরিমাপ করা যায় কিন্তু সংজ্ঞায়িত করা যায় না আসলে, ঠিক আছে, সংজ্ঞায়িত করা যায় না। এখন বুদ্ধি হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষমতা এবং সমস্যা সমাধানের ওই জ্ঞানকে ব্যবহার করা, মানে আমরা বুদ্ধি হচ্ছে জ্ঞান অর্জন করতে আমাদের সহায়তা করে এবং আমরা এটাকে জ্ঞান মানে এইটাকে কি করি সমাধানের জন্য এই জ্ঞানটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাই। আসলে দাগ যদি দিতে তাই তাহলে অনেক সময় যাবে গা, এই জন্য তোমাদের জাস্ট বলতে পারি তোমরা এই দুটো সংখ্যা এটা খেয়াল করতে পারো, আমি একটু বলে দিই। দেখো ফার্স্ট অফ অল তুমি হচ্ছে বুদ্ধির এই সংখ্যাটা ইউজ করতে, বুদ্ধি হচ্ছে জ্ঞান অর্জনের ক্ষমতা ও সমস্যা সমাধানের ওই জ্ঞানকে ব্যবহার করে এবং এটা কি বলছে বাস্কিস্ট বলতেছে, ঠিক আছে, আর জার্ভিং তাদের সংজ্ঞা এটা। আর একটা সংজ্ঞা এখানে বলতেছে আমাদের বুদ্ধি হলো বিদ্যুতের মতো, এটি পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা প্রায় অসাধ্য, ঠিক আছে। তারপরে দেখো এই যে অভিজ্ঞতা থেকে শিক্ষা এবং নতুন পরিস্থিতিতে খাপ খেয়ে নেওয়া বা নতুন পরিবেশে নিজেদেরকে খাপ খেয়ে নেওয়া। আসলে ক্লাসের রুটিন আমাদের পেজে দেওয়া হয়, তোমরা একটু দেখলেই হয়। তোমরা যদি বলতেছো ভাই ক্লাসের রুটিন, ভাই প্রতিদিন পেজে বলা হয় কখন ক্লাস হবে। এখন দেখো সুতরাং বৃদ্ধি বা বুদ্ধি ব্যক্তির এমন একটা ক্ষমতা যার দ্বারা সে জগতের সব বিষয় সম্পর্কে অবহিত হতে পারে। দেখো যদি বুদ্ধিকে কাজে লাগাই আমরা জগতের সবকিছু সম্পর্কে অবহিত হতে পারি, বিভিন্ন ঘটনার সাথে সমন্বয় সাধন করতে পারি, বিভিন্ন ঘটনার সাথে আমরা মানে সামঞ্জস্য বা সংযোগটা ঘটাতে পারি কিন্তু আমরা সেই বুদ্ধির দ্বারা। সুতরাং সমস্যা সমাধানের সঠিক সিদ্ধান্ত গ্রহণে আমাদের বুদ্ধি সাহায্য করে। দেখো যারা বেশি বুদ্ধিমান, যারা বেশি বিষয়গুলোকে বুঝতে পারে তারা কিন্তু সমস্যা সমাধান প্লাস খাপ খাইয়ে নিতে পারে সব পরিবেশে এবং তারা খুব দ্রুত কিন্তু হতাশ হয় না, ঠিক আছে। এখন আমাদের বুদ্ধিটা আসলে কেমন হবে, এখন বুদ্ধির যে তত্ত্বগুলো আমরা দেখছি এগুলো অনেকগুলো আছে। এই তত্ত্বগুলোর মধ্যে আমরা দেখতে পারি যে শিক্ষণের সামর্থ্য থাকতে হবে বুদ্ধির ক্ষেত্রে, তার বুদ্ধি হচ্ছে ওটা শেখার কাজে লাগাতে পারবো। দেন হচ্ছে একজন ব্যক্তির অর্জন করা সামগ্রিক জ্ঞান, মানে একটা ব্যক্তির বুদ্ধি বলতে আমরা বুঝবো সে সারা জীবন যতগুলো জ্ঞান অর্জন করছে সেটার হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা, মানে সেটার যে কাজ লাগানোর যে ক্ষমতা সক্ষমতা, ঠিক আছে। আমরা একটা জিনিস শিখলাম বাট সেটার অ্যাপ্লিকেশন বা সেটাকে প্রয়োগ করতে পারছি না, তাহলে সেটা কিন্তু বুদ্ধির আকারে আসবে না। ওকে, দেন হচ্ছে আমরা বলছি সাধারণ পরিবেশ এবং পরিস্থিতিতে সাফল্যের সাথে মানে উপযোজনের ক্ষমতা, মানে হচ্ছে সাধারণ পরিবেশ এবং যে কোনো পরিস্থিতিতে আমরা ওটাকে খাপ খাওয়াতে পারবো। মনে করো আমাকে তুমি এখন পাহাড়ে রেখে আসলা, তো পাহাড়ে গিয়ে যেন আমি ওই পাহাড়ি পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারি, বা আমি নতুন কোনো পরিবেশে গেছি আমাকে নতুন কোনো পরিবেশে রাখা হচ্ছে। মনে করি স্কুল লাইফের পরে অনেকের কলেজ লাইফে পরিবারের বাইরে থাকতে হয়, তো পরিবারের বাইরের লাইফেও যেন সে নিজেকে খাপ খাওয়াতে পারে, এটা যদি পারে তাহলে তার বুদ্ধির যে মানে পরিমাপটা আমরা করতে পারবো, মানে তার বুদ্ধি বা তার যে অভিযোজনের ক্ষমতা এটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো আমরা বলতে পারি যে এখন আমরা যে
আমরা এই মানসিক ক্রিয়ার মূলে দুইটা উপাদানের কথা বলতে পারি। আমাদের যে বুদ্ধিভিত্তিক কাজের পিছনে যে দুইটা মানসিক শক্তি আছে, আমরা যে বুদ্ধিভিত্তিক যত কাজ করি তার পিছনে দুইটা মানসিক শক্তি কাজ করে। একটা হচ্ছে আমাদের সাধারণ মানসিক শক্তি, বা এটাকে আমরা যদি বলি জেনারেল অ্যাবিলিটি, জি দ্বারা প্রকাশ করতেছি, জি দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে, যেটা হচ্ছে জেনারেল অ্যাবিলিটি বা জি দ্বারা প্রকাশ করি সংক্ষেপে। আর একটা হচ্ছে আমাদের বিশেষ মানসিক শক্তি, যেটা হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি, এবং সেটা হচ্ছে এস, ঠিক আছে। জেনারেল দ্বারা জি আর কি, আর স্পেশাল দ্বারা হচ্ছে আমাদের এস বোঝাচ্ছে। সুতরাং আমরা এটাকে সংক্ষেপে বলতে পারি যে বুদ্ধিভিত্তিক কাজের পেছনে দুইটা মানসিক শক্তি, বুদ্ধিভিত্তিক প্রত্যেকটা কাজের পেছনে দুইটা মানসিক শক্তি। ফার্স্ট অধ্যায় থেকে দুইটা এমসিকিউ দুইটা সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি, দুইটা আসবে দেখো, কারণ ফার্স্ট অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ, অন্য অধ্যায়ের তুলনায় ফার্স্ট অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই যে দুইটা মানসিক শক্তি কি কি, একটা হচ্ছে সাধারণ মানসিক জেনারেল অ্যাবিলিটি, আর একটা হচ্ছে আমাদের স্পেশাল অ্যাবিলিটি। এখন দেখো আমাদের যে এই তত্ত্বটা কে দিছে, আমাদের তত্ত্বটা কে দিছে একটু খেয়াল করতে হবে। চার্লস আমাদের স্পিয়ারম্যান বলছে, চার্লস স্পিয়ারম্যান, উনি কিন্তু একজন পরিসংখ্যানবিদ প্লাস একজন মনোবিজ্ঞানী। উনি হচ্ছে আমাদের এই মতবাদটা উত্থাপন করছে। উনি কি বলছেন যে উপাদান তত্ত্ব নামে পরিচিত যে মতবাদটা উনি দিচ্ছেন উপাদান তত্ত্ব, ঠিক আছে। আর এই উপাদান তত্ত্ব থেকে কি বলছে, তার এই তত্ত্বে বুদ্ধি পরিমাপের ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। উনি হচ্ছে বুদ্ধি পরিমাপ করতে পারছেন তার এই তত্ত্ব দ্বারা। এই তত্ত্বের নাম বলছে হচ্ছে কি উপাদান তত্ত্ব, ঠিক আছে। আর এই উপাদান তত্ত্ব হচ্ছে কয়টা শক্তি থেকে মানসিক বললাম, দুইটা, একটা হচ্ছে সাধারণ মানসিক শক্তি আর একটা হচ্ছে স্পেশাল মানসিক শক্তি, জি আর হচ্ছে এস। দেখো যে স্পিয়ারম্যান যে উপাদান তত্ত্ব, এটা হচ্ছে মানে এস এ আর এস বি, মাঝখানে হচ্ছে জি, এবং এ এবং বি দ্বারা প্রকাশ করতেছে। এখানে জাস্ট তোমাকে চিত্র দেখাচ্ছে। আবার আমাদের হচ্ছে আর একজন ব্যক্তি যে গিলফোর্ড, উনি এখানে বিশ্লেষণ করে বুদ্ধির কাঠামোর একটি মডেল করছেন, ঠিক আছে। এই গিলফোর্ড মডেল করে তিনটার মাত্রার কথা বলছেন। ওনাকে তো দুইটা শক্তির কথা বলছিল, মানসিক শক্তি জেনারেল আর হচ্ছে স্পেশাল, বাট ইনি গিলফোর্ড বলতেছে হচ্ছে এখানে আমাদের একটি মডেল প্রকাশ করছে। মডেলে হচ্ছে তিনটা মাত্রা আছে, একটা হচ্ছে প্রক্রিয়াগত মাত্রা, একটা হচ্ছে বিষয়বস্তুগত মাত্রা, একটা হচ্ছে ফলাফল, মানে হচ্ছে তোমার প্রক্রিয়াটা, তুমি হচ্ছে তার কাজের প্রতি বা তোমার উপাদান বা তোমার উদ্দীপকের প্রতি তোমার রেসপন্সটা কেমন। তারপর হচ্ছে তোমার বিষয়বস্তুগত মাত্রা, তুমি হচ্ছে তোমার ওই বিষয় সম্পর্কে তোমার কেমন মাত্রা বা প্রয়োগ করতেছো তুমি প্রক্রিয়ার পরে। তারপর হচ্ছে ফলাফল, তোমার হচ্ছে যে সলিউশনটা আসতে বা যে সিদ্ধান্তটা আসতে তার প্রতি তোমার কেমন হচ্ছে তোমার কার্যক্রমটা আসতেছে, ঠিক আছে। আচ্ছা, বোর্ডে দেখাবো আমি, সমস্যা নাই। তাহলে খেয়াল করো, যদি আমি প্রত্যেকটা দেখাতে যাই তাহলে তোমাদের অনেক সমস্যা হবে। আমি এই জন্য শর্টকাটে করার চেষ্টা করছি, যেহেতু তোমাদের পরীক্ষা দিই তোমরা, ঠিক আছে। যেহেতু আমাদের দুইটা অধ্যায় পড়তে হবে, আমি কম সময়ে কিন্তু চেষ্টা করি। কালকেও আমরা 1.5 ঘন্টায় দুইটা অধ্যায় শেষ করছি। আমার আজকেও টার্গেট থাকবে 1.5 ঘন্টার মধ্যেই দুইটা অধ্যায় শেষ করা। তাহলে তোমার বাসায় কিন্তু আমার সাথে রিভিশনটা হয়ে যাচ্ছে, প্লাস তোমার বাসায় ওই অধ্যায় বেসিস, ওই অধ্যায়ের যত এমসিকিউ সিকিউ আছে প্র্যাকটিস করতে পারতেছো। তাহলে আমি মনে করি ভালো হচ্ছে তোমাদের এটাই। এই জন্য একটু শর্টকাটে যতটা শেষ করা যায়, ঠিক আছে। তারপরে দেখো আমরা বললাম যে এখানে আরো কয়েকজন ব্যক্তির কথা আছে, আমরা জাস্ট সংক্ষেপে নিচে চলে আসি। যে আমরা যখন বলি বুদ্ধির ক্ষেত্রে যে আত্মব্যক্তিক যে পার্থক্য, মানে ব্যক্তি থেকে ব্যক্তি, মানে কোনো প্রত্যেকটা ব্যক্তির তো বুদ্ধি একরকম না। একজন ব্যক্তির বোর্ডের ব্রাইটনেস ঠিক আছে, তোমার তো নেটে সমস্যা হচ্ছে ভাইয়া। দেখো বোর্ডের তো ঠিকঠাক আছে ব্রাইটনেস, সবারই কিন্তু দেখতে ঠিক হচ্ছে। ওকে, খেয়াল করো। এখন তাহলে আমরা বলতেছি যে এখানে ওনারা একটা ছক দেখাইছেন, ঠিক আছে। ওনাদের একটা সার্বিক এই বিষয়গুলোকে, বুদ্ধির বিষয়গুলোকে একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন থমসন। এই থমসনের এই ছকটা আমরা একটু খেয়াল করবো, যে টারম্যান বিনে সিমো স্কেলের এই যে আমাদের যে বৃদ্ধঙ্গটা, মানে আমাদের যে বুদ্ধির যে অঙ্গ, সেই বুদ্ধির সেই জাস্ট আমাদের পরিমাপটা উনি দেখাইছেন, ঠিক আছে। এই বুদ্ধির শ্রেণীবিভাগ করছে এখানে, এবং বুদ্ধাঙ্কটা খেয়াল করছে, মানে বুদ্ধাঙ্কটা এখানে আমাদের দেখাইছেন, ঠিক আছে। বুদ্ধাঙ্কটা ওনারা এখানে দেখাইছেন। বুদ্ধাঙ্কটা কি কি সেটা হচ্ছে দেখো 120-এর ঊর্ধ্বে কাদের, তারা হচ্ছে প্রভাবশালী হয় সমাজে। এটা একটু খেয়াল করবা, এটা দেখা একটু মানে দেখতে সমস্যা হতে পারে, আমি বলে দিচ্ছি, মানে তাহলে তোমাদের সুবিধা হবে। একটু খেয়াল করো এখানে কি লেখা, সেটা হচ্ছে যাদের মানে বুদ্ধির মানে আইকিউ এর মাত্রাটা, মানে আইকিউ এর কথা বলছে, ঠিক আছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যাদের, সেই আইকিউটা হচ্ছে মনে করো 140 বা তার ঊর্ধ্বে। এখানে হচ্ছে 140-এর কথা বলছে, 140 বা তার বেশি হবে, তখন তারা কিন্তু প্রভাবশালী, ঠিক আছে। তারা মানে প্রতিভাশালী মানে হচ্ছে তারা খুবই বুদ্ধিমান, ঠিক আছে, তারা প্রচুর প্রতিভার অধিকারী।
বলছে প্রতিভাশালী তারা, ঠিক আছে, তারা খুবই প্রতিভাশালী। এটা দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে, তাহলে না লিখলেও চলবে, ভালোভাবে দেখা যাচ্ছে। তাহলে বললাম কালকে পিডিএফ দিয়েছিলাম রিফাত, পিডিএফ তো দেওয়া হয়েছিল, তুমি পাও নাই? একটু খেয়াল করিও। কালকে 4 অধ্যায় পড়াই নাই তো, 4 অধ্যায় ছিল নাকি? তাহলে বললাম যে আমাদের 140-এর বেশি হবে, সেটা হচ্ছে তারা প্রতিভাশালী, ঠিক আছে, তাদের আইকিউ লেভেলটা, আইকিউ কিন্তু পরিমাপ করা যায়, মানুষের আইকিউ কতটা পরিমাপ করা যায় কিন্তু, তো আমরা দেখবো আজকে পরিমাপ করে। তাদের 130 থেকে 139, মানে 130 থেকে 139 মধ্যে তারা কিন্তু অতি উন্নত বুদ্ধি সম্পন্ন, মানে তারা অতি উন্নত, মানে তারাও একটা ভালো লেভেলে আছে। আমাদের আইকিউ যে কত আল্লাহ জানে। যাদের 120 থেকে 129 তারা হচ্ছে উন্নত বুদ্ধিমান, মানে উন্নত বুদ্ধি সম্পন্ন, কিন্তু তাদের 130 থেকে 40 তারা অতি উন্নত, ঠিক আছে। আমরা যদি নিচ থেকে দিই তাহলে আর ভালো হবে। আজকে একটু নিচ থেকে দেখো যে 24 বা এর কম, যাদের আইকিউ লেভেল এই যে 24 বা এর কম, তারা কিন্তু আসলে মানে কি বলছে, তারা হবে হচ্ছে আমাদের জড়োধী, ঠিক আছে, মানে হচ্ছে তাদের জ্ঞান বা চিন্তা খুবই নিম্ন পর্যায়ের, ঠিক আছে। জড়োধী, এগুলো একটু মনে রাখবা। জড়োধী মানে কিন্তু বুদ্ধি, ধী মানে কি বুদ্ধি, এই পার্টটা একটু মনে রাখা, তাহলে এমসিকিউ সিকিউ অনেক কিন্তু কভার হবে। এই জাস্ট শখটা একটু খেয়াল করিও। যাদের হচ্ছে 24-এর নিচে তারা বললাম জড়োধী, ঠিক আছে। যাদের হচ্ছে 25 থেকে 49 তারা ক্ষীণ ধী সম্পন্ন, মানে হচ্ছে তাদের জ্ঞানটাও কিন্তু ওই রকম, মানে এদের চেয়ে একটু বেশি। এটা তো জড় বস্তু ছিল, জড়োধীটা ছিল, মানে তারপর হচ্ছে তারা হচ্ছে ক্ষীণ ধী সম্পন্ন, ঠিক আছে। যারা হচ্ছে 25 থেকে 49, যাদের হচ্ছে 50 থেকে 69 তারা হচ্ছে মানসিক প্রতিবন্ধী, মানে বুঝতেছো, এরা হচ্ছে শুধু জড় বস্তু, মানে মানসিক প্রতিবন্ধী, কিন্তু তার মানে এদেরও নিচে, মানসিক প্রতিবন্ধীদের নিচেও আরো মানুষ, মানে আরো কিছু আইকিউ লেভেলে মানুষ আছে, যাদের আইকিউ আরো এর চেয়ে কম। যাদের 24-এর কম তারা হচ্ছে জড়োধী। যারা হচ্ছে 25 থেকে 50-এর মধ্যে তারা হচ্ছে ক্ষীণধী সম্পন্ন। যারা হচ্ছে 50 থেকে 69-এর মধ্যে তারা হচ্ছে মানসিক প্রতিবন্ধী। যারা হচ্ছে 70 থেকে 79 তারা হচ্ছে সীমান্তবর্তী, মানে হচ্ছে তারা হচ্ছে একদম মানে প্রতিবন্ধী না হয়ে একটু হাবাগোবা টাইপের, মানে টোটালি হাবাগোবা, প্রতিবন্ধী না, আবার প্রতিবন্ধীর চেয়ে একটু উচ্চতর পর্যায়ে আছে সে, ঠিক আছে। 70 থেকে 79 হচ্ছে সীমান্তবর্তী, 80 থেকে 89 হচ্ছে কি নিম্ন সাধারণ বুদ্ধিসম্পন্ন, মানে একদমই এই দেখো সীমান্তবর্তীর উপরে, নিম্ন সাধারণ বুদ্ধিবৃত্তি সম্পন্ন, নিম্ন সাধারণ, ঠিক আছে। তারপর হচ্ছে 90 থেকে 109, 90 থেকে যারা 109 তারা হচ্ছে সাধারণ বুদ্ধি সম্পন্ন, মানে তাদের জেনারেল, তারা, আমরা অধিকাংশ মানুষ হচ্ছে এইটাতে, আমরা অধিকাংশ মানুষ হচ্ছে সাধারণ বুদ্ধি সম্পন্ন, অধিকাংশ মানুষ যারা এই লেভেল ক্রস করে। আসলে আইকিউ কিন্তু বাড়ানো যায়, আমরা ভাবি আইকিউ বাড়ানো যায় না, আইকিউ আমরা কমাচ্ছি, কারণ হচ্ছে আমাদের অধিকাংশ মানুষ হচ্ছে আমরা বেশি জড় বস্তুর ব্যবহার বেশি করতেছি, আমরা জ্ঞান কম নিচ্ছি, আমরা অধিকাংশ মানুষ ফোনে দেখবা আমাদের স্ক্রিন টাইম, তোমাদের প্রত্যেকের ফোনে স্ক্রিন টাইম দেখবে, কতক্ষণ তুমি ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছ। আই মিন হচ্ছে এখন ক্লাসের কথা বললো না ভাই, এখন ক্লাস করতেছি, এটা তো স্ক্রিন টাইম, এটা না। আদারওয়াইজ তুমি কোন কোন অ্যাপস বেশি ইউজ করতেছো, কোন কোন অ্যাপ্লিকেশন বেশি ইউজ করতেছো। ডিজিটাল ওয়েলবিং আছে না, ডিজিটাল ওয়েলবিং এ মানে সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং একটু লিখে দেয়, তাহলে দেখবা ডিজিটাল ওয়েলবিং সার্চ দিবা, ডিজিটাল ডিজিটাল ওয়েলবিংটা একটু খেয়াল করিও। ডিজিটাল ওয়েলবিং দেখলে দেখবা ওখানে তুমি কত ঘন্টা, মানে 10 ঘন্টা প্লাস তোমরা ইজিলি ফোন ইউজ করো। যদি এটা ইউজ করো তাহলে আমাদের আইকিউ লেভেল এই যে এখান থেকে এইদিকে আসবে, আর কখনো এইদিকে যাবে না, ঠিক আছে। তো খেয়াল করো, আমরা বলছিলাম 90 থেকে 109 তারা আসলে সাধারণ বুদ্ধিবৃত্তি সম্পন্ন, সাধারণ আমাদের মতো আমজনতা। এরপরে যাদের হচ্ছে 110 থেকে 119, যারা 110 থেকে 119-এ তারা উচ্চ সাধারণ ব্যক্তি সম্পন্ন, মানে একটু সাধারণ থেকে একটু আলাদা, দেখবে পরীক্ষাটাকে ভালো করে, তাদের আইকিউ মানে যে কোনো কিছু নর্মালি বোঝে। যাদের আমাদের এই যে মানে সহজ জিনিস বোঝানোর পরে বুঝতেছ না, তাদের মানে তাদের আইকিউ কোন জায়গায়, তোমরা নিজেরাই একটু বের করো, ঠিক আছে, কোন জায়গায় আসো তুমি। এরপর যারা হচ্ছে 120 থেকে 129 তারা হচ্ছে উন্নত বুদ্ধিবৃত্তি সম্পন্ন। এখানে বলছিলাম উচ্চ সাধারণ, ঠিক আছে। 110 থেকে 119 হলে উচ্চ সাধারণ বুদ্ধি সম্পন্ন, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এরপর দেখো 120 থেকে 129 উন্নত বুদ্ধি সম্পন্ন, 130 থেকে 139 অতি উন্নত, আর হচ্ছে 140 তারা দেখবে বেশি বেশি বিজ্ঞানী হয়, যারা বিজ্ঞানী বা হচ্ছে মানে ওই কোনো কিছু সৃষ্টি করছে, প্লাস যাদের হচ্ছে মানে প্রচুর মানে কি হয় তাদের দেখলে বোঝা যাবে, তাদের দেখবা আরে কত জ্ঞানী, কত যে কোনো বিষয়ের কোশ্চেন অ্যান্সার তাদের কাছে আছে, মানে এক কথায় পারফেক্ট অ্যান্সার, উল্টা পাল্টা অ্যান্সার না, মানসিক রোগীদের কাছেও তো আছে। তাহলে বললাম যে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে।
এই আমাদের বৃদ্ধ অঙ্ক বের করাটার সিস্টেমটা। ওকে, তাহলে কে কোন সেক্টর পড়ছে এটা একটু খেয়াল করবা। তারপরে আসি, এই আমরা যে বুদ্ধির যে আন্তঃব্যক্তির পার্থক্য 3টে শ্রেণীতে ভাগ করতে পারি, এটাকে আমরা 3টে শ্রেণীতে ভাগ করছি, ঠিক আছে? এই 3টে শ্রেণী কি কি? সেটা হচ্ছে সাধারণ বুদ্ধিবৃত্তি সম্পন্ন, প্রতিভাশালী, আর হচ্ছে মানসিক প্রতিবন্ধী। মেন্টাল যেটা হচ্ছে আমাদের মেন্টালি যারা হচ্ছে ডিসেবল, এবং হচ্ছে যারা জিনিয়াস তারা হচ্ছে কিন্তু মানে প্রতিভাশালী, আর একটা হচ্ছে বলছি সাধারণ বুদ্ধি মানে আমাদের মতো এভারেজ পার্সনগুলো, ঠিক আছে? বের করবো, শিখবো, আমরা সূত্র আছে। এখন খেয়াল করো, আমরা এই যে আমরা WAIS স্কেল, এটাকে বলছি ওয়ার্ক সোলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, ঠিক আছে? সংক্ষেপে আমরা কি বলছি? সংক্ষেপে হচ্ছে আমরা এটাকে একটু খেয়াল করো, সংক্ষেপে আমরা এটাকে বলতেছি হচ্ছে সংক্ষেপে বলবো WAIS, সেটা হচ্ছে ওয়ার্ক সোলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, যেটা WAIS, ঠিক আছে? এটার দ্বারা আমরা যে বুদ্ধিবৃত্তি এটাকে আমরা হচ্ছে ভাগ করতে পারি, এটাও একটা স্কেল, মানে এটা এই স্কেল দ্বারা আমরা পরিমাপ করা যায়। এখানে হচ্ছে জনসংখ্যা শতকরা একটা পরিমাপ দেখা আছে। দেখো আমরা যে বলছিলাম না 130 থেকে যারা প্লাস আছে তারা হচ্ছে অতি উন্নত বুদ্ধি সম্পন্ন, এবং এদের জনসংখ্যার পার্সেন্টেজ হচ্ছে তারা 100 জনের মধ্যে মানে মনে করে যদি এখন 100 জন ক্লাস করি তাহলে হচ্ছে 100 মানে 2 জন মানুষ আছে অতি উন্নত ব্যক্তি, ঠিক আছে? মানে আমাদের 100 জনের মধ্যে এরকম 2 জন মানুষ পাওয়া যায় তারা হচ্ছে অতি উন্নত মানে হচ্ছে প্রতিভাশালী ব্যক্তি। আর যারা হচ্ছে 120 থেকে 129 মধ্যে আছে তারা কিন্তু উন্নত বুদ্ধিবৃত্তি সম্পন্ন, তারা হচ্ছে একদমই সুপিরিয়র লেভেলে, এবং এরাই লাইফে শাইন করে বেশি। তাদের সংখ্যা হচ্ছে 6.6%, ঠিক আছে? 6.6%। এবং যারা হচ্ছে 110 থেকে 119 আছে তারা উচ্চ সাধারণ বুদ্ধি সম্পন্ন, এবং এদের পার্সেন্টেজটা একটা ভালো, মানে একটা হচ্ছে 16 থেকে 10। মনে করো যে ক্লাস, যদি ক্লাস হিসেবে না ধরি, মনে করো হচ্ছে ছোটবেলার কথা বাদ দিই, এরকম রোল হিসেবে ধরলে তোমার মাইন্ড করবা। যাদের রোল মনে করো রোল না, যারা A+ গোল্ডেন A+ পাই, এই গোল্ডেন প্লাস গোল্ডেনেরও বেশি পাই, মানে একদম মাল্টি ট্যালেন্টেড, তারা হচ্ছে আমাদের এটাতে 130+। যারা হচ্ছে এটা তারা মনে করো যে গোল্ডেনই পাই, মানে হচ্ছে বেশি বেশি মার্কস পাই, তারা হচ্ছে এখানে, আর একটু গোল্ডেনই পাই বাট মার্কস কম, তারা হচ্ছে ওইখানে, তাদের তুলনায়। আর যারা হচ্ছে এই যে মানে কোনোটাতে A+ ছুটে গেছে, ঠিক আছে, হঠাৎ করে, তাহলে মানে ওই যে A+টা পাইছে বাট মার্কস বেশি। আর যাদের হচ্ছে মনে করো 90 থেকে এটা, তারা হচ্ছে আমাদের মতো গাধারা, এটা হচ্ছে আমরা সাধারণ বুদ্ধিসম্পন্ন, আমরা এভারেজ, মানে ফার্স্ট বেঞ্চার না, লাস্ট বেঞ্চার না, আমরা হচ্ছে মিডল বেঞ্চার, ঠিক আছে? বাট মিডল বেঞ্চার, এবং হচ্ছে এটা হচ্ছে লো ক্যাটাগরি। মনে করো আমি পরীক্ষা দিলে 100-এর মধ্যে হচ্ছে পাই কত 40 বা 50, তো এটা হচ্ছে আমরা, তারা কারা? এটা হচ্ছে এটা নিম্ন সাধারণ বুদ্ধি, একদমই নিম্ন, ঠিক আছে? 40 থেকে 50 এরকম মার্কস পাচ্ছি, তাহলে বুঝো নিজেদেরকে কোন জায়গায় নিতে হবে পড়াশোনা করে। তারপরে যদি বলি 70 থেকে 79, তাহলে সে সীমান্তবর্তী, মানে সে হচ্ছে মানে পাগল থেকে বেঁচে গেছে, মানে তার মেন্টালি সে হচ্ছে ডিসেবল হয় নাই, ওই ডিসেবল হওয়ার কাছাকাছি আছে, ঠিক আছে? আর তারপরে 70-এর কম মানে হচ্ছে মানসিক প্রতিবন্ধী। সুতরাং আইকিউ লেভেল যদি 70-এ আসে ভাই, তাহলে সে কিন্তু, আর এরকম আইকিউ লেভেল আলা মানুষের, দেখো একটা জিনিস খেয়াল করো, এরকম আইকিউ লেভেল মানুষের কিন্তু 2.2, দেখো এখানেও দেখো এই 2.2 কিন্তু উচ্চতর, আবার 2.2 হচ্ছে আমাদের 2% হচ্ছে আমাদের হচ্ছে মানসিক প্রতিবন্ধী, ঠিক আছে? তাহলে হচ্ছে অতি উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি হচ্ছে 2.2, আর হচ্ছে মানসিক প্রতিবন্ধী হচ্ছে 2.2%। পৃথিবীতে 100 জন মানুষের মধ্যে শতকরা হার যেহেতু, তার মানে 100 জনের মধ্যে এত পার্সেন্ট আছে। আর হচ্ছে বললাম 120 থেকে 129 যাদের আইকিউ, তারা হচ্ছে উন্নত বুদ্ধিসম্পন্ন, এবং তাদের পার্সেন্টেজ 6.6, আর সীমান্তবর্তীও দেখবা হচ্ছে 6.7, মানে কাছাকাছি। তো এটার সাথে তুমি এটা রিলেট করতে পারো, এই দুটোর সাথে, এটার সাথে এটা, ঠিক আছে? এই যে 6.6 হচ্ছে উন্নত বুদ্ধিসম্পন্ন, আর 6.7 হচ্ছে সীমান্তবর্তী, পাগল হওয়া থেকে বেঁচে গেছে। আর হচ্ছে বললাম আমাদের হচ্ছে 16.1 মানে 16.1% হচ্ছে উচ্চ সাধারণ ব্যক্তি। যদি আমরা এই লেভেলটাও থাকি তাহলে আমাদের কিন্তু বেস্ট একটা লেভেল। আমরা যারা এই লেভেলে আছে আমাদের চেষ্টা করা দরকার, এই লেভেলে যাওয়ার চেষ্টা করা দরকার, আইকিউ লেভেল বাড়ানো, বেশি বেশি হচ্ছে মানে প্রোডাক্টিভ কাজ করা। প্রোডাক্টিভ বলতে মানে নিজেকে উন্নত, তুমি শত প্রোডাক্টিভ তুমি প্রোডাক্টিভ কাজ করো, প্লাস তুমি সব স্কিল গ্রহণ করবা, স্কিল, ঠিক আছে? যত বেশি স্কিলফুল হবা তুমি, তখন তত বেশি তোমার কিন্তু কি হবে, তোমার হচ্ছে আইকিউ বাড়বে, ঠিক আছে? বুঝতে পারছো এই জিনিসগুলো? কে কে বুঝতে পারছো একটু বলো ভাই, যে বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে আমি তারপরে চলে আসি।
এখন বুদ্ধির ক্ষেত্রে আসলে বংশগতির প্রভাব, আমরা যে বলতেছি এতক্ষণ বুদ্ধি বুদ্ধি, ভাই এখানে একটা কথা আছে, রাজার ছেলে রাজা, শিক্ষকের ছেলে শিক্ষক, বিজ্ঞানের ছেলে বিজ্ঞানী কেন হয়? কারণ হচ্ছে পলিটিশিয়ানের ছেলে পলিটিশিয়ান, কারণ তার রক্তে মিশে আছে ভাই, তার বংশগতি। মনে করো হচ্ছে বাবা মা যদি বেশি, মনে করো জ্ঞানী, বাবা মা যদি বেশি আইকিউ লেভেল ভালো থাকে তো আমাদের আইকিউ ভালো হবে। এখন তোমরা দোষ দিতে পারো, এই আব্বু আম্মুর গালি দিতে পারো, তো এটা করো না কখনো যে এই তোমাদের মাথার ব্রেন ভালো না বলে আমারও ভালো না। এটা সত্য কথা, কিন্তু খারাপ হইলে কিন্তু কথা হচ্ছে ওই যে পিতা মাতার বংশগতি যেমন তেমনই হয় সন্তান, কেননা দুইটাকে থেকে ম্যাচ করে আমরা তো সৃষ্টি হয়েছে পিতা মাতা থেকে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাবটা কি। এখানে আমাদের এক জোড়া যমজ রিচার্ড ও রেমন্ড বিশেষ খ্যাতি লাভ করছিলেন এই ক্ষেত্রে, একটা রিসার্চের ক্ষেত্রে। ওনারা একটা কথা বলছে যে মানে 1 মাস বয়সে এবং একজন ধনী চিকিৎসক রেমন্ডকে 23 মাস বয়সে পালক পুত্র রূপে গ্রহণ করেন, দুজন ব্যক্তিকে 1 মাস আর 23 মাসে। তো রিচার্ড বস্তি এলাকার নিম্নতর পরিবেশে বসবাস করতো, ঠিক আছে, রিচার্ড হচ্ছে নিম্ন এলাকায় বসবাস করতো আর এবং সেই স্কুলে পড়াশোনা করতো। অন্যদিকে রেমন্ড কিন্তু উন্নত পরিবেশে ভালো স্কুলে পড়াশোনা করে। গবেষকগণ 10 বছর বয়সকালীন দেখতে পান পৃথক পরিবেশে লালিত পালিত হলেও তারা বুদ্ধির দিক থেকে একই ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্জন করছে। মানে এই কথাটা কেন বলছে এই গবেষণাটা, কারণ হচ্ছে দুইটার যে ব্যক্তি দুইটা হচ্ছে মানে একই পিতার সন্তান, সুতরাং তো পিতাগতভাবে দিক থেকে পরিবেশটা ম্যাটার করে নাই, কিন্তু পৈতৃকভাবে যে মেন্টালিটি বা বংশগতির বা জেনেটিক্যালি যে জিন পাইছে ওই জিনের প্রেক্ষিতেও কিন্তু মানে ভালো করতেছে বা ওর বুদ্ধিভিত্তিক লেভেলটা ভালো আছে, ঠিক আছে। এই জন্য বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব অনেক বেশি। তোমরা চাইলে এই উদাহরণটা বা এই পরীক্ষণটা তোমরা এই উদাহরণটা বা এই রেফারেন্সটা ওখানে তুলে ধরতে পারো। এখন দেখো আমরা আর একটা জিনিস দেখি, আর একটা গবেষণা করছিলেন এনএল ম্যান, ঠিক আছে। এনএল ম্যান বলছিল যে একটি গবেষণায় অভিন্ন মানে হচ্ছে যমজ সন্তানদের 2 মাস বয়সে বিচ্ছিন্ন করা হয়, মানে দুটো যমজ সন্তান তাদেরকে হচ্ছে 2 মাস বয়সে আলাদা করা হয়েছে। তো আলাদা করার পরে একজনকে নিম্ন পরিবেশে আর একজনকে উন্নত আপার ক্লাস পরিবেশে রাখা হয়েছে। তো 22 বছর পর দেখা যায় যে তাদের যে আইকিউ এর পার্থক্য কিন্তু খুব কম ছিল, মানে আইকিউ এর পার্থক্য অতটা বেশি ছিল না। কারণটা কি দেখছো? পরিবেশ ম্যাটার না ভাই, ম্যাটার হচ্ছে এখানে বংশগতি ম্যাটার। আমার বংশগতিটা কেমন, এটা শোনো শোনো, এটা কথা আছে তো, কথা হচ্ছে এখন যারা হচ্ছে এই আইকিউ লেভেল পিতামাতা শিক্ষিত, তুমি এখন বলছো তোমার আব্বু শিক্ষিত আম্মু শিক্ষিত না, ম্যাটার না তো, তোমার আম্মু শিক্ষিত হলেই যে আইকিউ ভালো থাকবে। ভাই অনেকে পড়াশোনা করে না, তাদের আইকিউ লেভেল অনেক বেশি। আমি বলতেছি না যে পড়াশোনাই আইকিউ এর মাপকাঠি, এটা না কিন্তু ভাই, মানে তার আইকিউ বা তার বাস্তবিক জ্ঞান অনেক ভালো, বাট তিনি শিক্ষিত, মানে পৃথিবীর ইতিহাসে বা দুনিয়ার ইতিহাসে যে শিক্ষা গ্রহণ করতে সেটা তিনি করেন নাই, বাট তার আইকিউ ভালো, ঠিক আছে, তার আইকিউ ভালো। সোহা কৃষি শিক্ষার স্টুডেন্টরা কোনো দোষ করে নাই, কিন্তু আমাদের আসলে আমাদের পড়ালেখার এই 4-5 বছর 5 বছর 6 বছর ইতিহাসে পড়ালেখার রানিং 6 বছর বয়স, আমি নিজেই 3 বছর প্লাস ক্লাস নিচ্ছি পড়ালেখাতে। তো পড়ালেখাতে আসলে কখনোই কি করছে, পড়ালেখাতে আসলে কৃষি শিক্ষা কখনোই পড়ানো হয় নাই, যার কারণে কৃষি শিক্ষার তোমাদের আমরা কিছুই করতে পারছি না, সরি। ওকে, যেটা বলছিলাম সোনিয়া, আমার কথা কি বুঝতে পারছো? আব্বু আম্মুর যে ওনার পড়ালেখায় যে মাপকাঠি এমনটা না ভাই, তোমার হচ্ছে আমাদের আইকিউ লেভেলটা ভালো ছিল। অনেকে আছে আগের গ্রামের মানুষ পড়ালেখা করে না, বাট তাদের সাথে কথা বলতে গেলে পারবা না, বা তাদের চিন্তা ভাবনা এত হাই আপার ক্লাস, আর আমার তো লোয়ার ক্লাস ভাই, আমাদের চিন্তা ভাবনা খারাপ। আমার চিন্তা ভাবনা খারাপ না হলে আমরা জাতি হিসেবে এত খারাপ হই? এটা ভাবো, আমরা জাতি হিসেবে কত নির্লজ্জ, আমাদের চিন্তা ভাবনা কত খারাপ। আমরা রাস্তায় পাথর দিয়ে মানুষকে মেরে ফেলতেছি, আমরা কাউকে পাত্তাই দিই না। তো এইসব তো আমাদের মানে আইকিউ এরই অংশ, ঠিক আছে। এখন দেখি যে কথা বলছিলাম যে যেহেতুই দেখলাম এই একটা এনএল ম্যানের যে একটা পরীক্ষণ ছিল, ওই পরীক্ষণে কিন্তু দুইটা যমজ বা ভাইকে আলাদা করা হয়েছিল ছোটবেলায় 2 মাস বয়সে, বাট 22 বছর বয়সে দেখা যায় যেহেতু উচ্চ পরিবেশ বা আপার ক্লাস লোয়ার ক্লাসে থাকার পরে তাদের কিন্তু কোনো আইকিউ এর চেঞ্জ হয় না। এটা হচ্ছে বংশগতির দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে। এখন যদি দেখি আমরা কয়েকটা চালিকা শক্তি এখানে কথা বলছি, যে অভিন্ন যমজ শিশুর কথা, পিতামাতা শিশু ভাই বোন, এটা আমি পরবর্তী চলে যাই, ঠিক আছে। এই গবেষণাটা আসি। এখন বুদ্ধির ক্ষেত্রে আসলে পরিবেশের প্রভাব, প্রথম তো দেখলাম বংশগতির প্রভাব, মানে বংশটা কতটা ম্যাটার করে। আমরা দেখলাম বংশের ম্যাটারটা অনেক বেশি আমাদের গবেষণায় চলে আসছে দুজন ব্যক্তির ক্ষেত্রে। এখন যদি আমরা দেখি যে বুদ্ধির ক্ষেত্রে আসলে পরিবেশের ম্যাটারটা কতটুকু, তো সেক্ষেত্রে আমরা কিংসলে ডেভিড ইসাবেলা নামের একটা মেয়ে শিশুর কথা উল্লেখ করছেন। কিংসলে ইসাবেলা, যে শিশুটি তার বধির এবং শ্রবণ প্রতিবন্ধী মায়ের সাথে 6.5 বছর একটি বিচ্ছিন্ন রূপে ছিল। মানে যেহেতু ওই শিশুটা কিন্তু
মানে মানে ভালো ছিল, বাট ওর মা যার সাথে রাখা হয়েছে তার মা ছিল বধির এবং হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী, মানে কানে শোনেই না। তো তার সাথে রাখা হচ্ছিল একটা রুমে 6 বছর। তো 6.5 বছর পর শিশুটিকে যখন উদ্ধার করা হয় তখন তার মধ্যে কোনো মানবিক গুণাবলী উপস্থিত ছিল না, মানে তার মা তাকে কিছু বোঝাতেই পারে না, শেখাতেই পারে নাই। তো কি হবে, সুতরাং সে কিছু কিন্তু শেখে নাই। তো প্রশিক্ষণের ফলে 2 বছরের মধ্যে সে ভালোভাবে কথা বলতে শিখেছিল এবং তার যে আইকিউ 3 গুণ বেড়ে গেছিল। মানে যখন 6 বছর বয়সে নিয়ে আসছিল তখন যে আইকিউ ছিল 2 বছর পরে তার আইকিউটা কিন্তু বেড়ে গেছে। সে 14 বছর বয়সে 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয় এবং অন্যান্য স্বাভাবিক শিশুর মতোই আচরণ করে। তো পরিবেশের প্রভাবের কারণে কিন্তু শিশুটার, মানে এই ক্ষেত্রে দেখাচ্ছে পরিবেশেরটা ম্যাটার করে। হ্যাঁ, এখন দেখো ব্যতিক্রম কিন্তু আছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে যে বিষয়টা বললাম সেটা কি, সেটা হচ্ছে আমাদের প্রথমে দেখলাম আমরা বংশগতির প্রভাব কিন্তু আছে, কিন্তু ব্যতিক্রম কিন্তু সব জায়গায় আছে। আমরা যে বললাম যে পরিবেশও কিন্তু ম্যাটার করে, প্রথম দেখছিলাম পরিবেশ চেঞ্জ করতেছে, মানে কিন্তু তখন কিন্তু তাদের অতটা প্রভাব পড়তেছিল না। এখন আমরা পরিবেশ নিয়েও কিন্তু একটা উদাহরণ দেখলাম। তো এরকম চেঞ্জ আসে, ব্যতিক্রম কিন্তু অনেক কিছু থাকে, ঠিক আছে। এখন আর একটা উদাহরণ আনতেছে আমাদের, যে একটা গবেষণা করছিলেন প্রতিপালন নিয়ে। তো এই গবেষণায় ওই শিশুদের মানে আমাদের আইকিউ পরিমাপ করা হয়, তাদেরকে উচ্চবিত্তের পিতামাতা দত্তক নেয়, মানে তাদেরকে যে পরিবেশের জন্ম, তাদের মানে পিতামাতা হচ্ছে উচ্চ মানে মানে অনেক ধনী পরিবার, তাদেরকে দত্তক নিয়েছিল। দত্তক মানে তো বুঝোই, তো দত্তক প্রদান করা এবং তাদেরকে তুলনা করা হয়েছিল ওই শিশুদের অন্যান্য ভাই বোনদের সাথে, তাদেরকে দত্তক নেওয়া হয় নাই। মানে যারা মনে করেন একটা এতিমখানা, তো ওখানে কিছু সদস্যদেরকে, কিছু বাচ্চাদেরকে দত্তক নিচ্ছে আর কিছুদের দত্তক নেয় নাই। তো যার কারণে কি দেখা গেছে, ফলাফল দেখা যায় দত্তক যাদের নিয়েছিল তাদেরকে আইকিউ 111 হয়ে গেছে, আর যাদেরকে দত্তক নেয় নাই তাদের হচ্ছে 95। সুতরাং এখানে কিন্তু তাদের পিতামাতার কথাটা বলতেছে না, এখানে জাস্ট আমাদের সাধারণ বাচ্চাদের কথা বলছে, যারা হচ্ছে মানে পিতামাতার পরিচয়টা ওইভাবে পাওয়া যায় নাই, যারা হচ্ছে এতিমখানায় বা রাস্তায় মানুষ হয়েছে তাদের কথা, ঠিক আছে। তো সেই হিসেবে সুবিধাজনক পরিবেশ পেলেই কিন্তু তাদের আইকিউ পয়েন্ট বেড়ে গেছে অন্যদের তুলনায়। সুতরাং পারিবারিক পরিবেশের বিভিন্ন উপাদান শিশুর বুদ্ধির বিকাশে জড়িত, যেমন পিতামাতার শিক্ষা, পরিবারের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা, পুষ্টি এবং মেধা। খেয়াল করো, যদি আমার হচ্ছে আমার বাপের অগাধ টাকা থাকতো তাহলে তোমাদের এই কোচিং আমি ক্লাস নিতাম না, মানে এতক্ষণ মানে বকে। আমার টাকা হচ্ছে, আমার সময়ও নষ্ট হচ্ছে, কিন্তু আমি আমার বন্ধুরা এখন বিসিএস এর পড়াশোনা করতেছে, কিন্তু আমি এই সময়টা তোমাদের ক্লাস নিয়ে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি মানে আমারও শিক্ষা হচ্ছে না তা না। সুতরাং হচ্ছে টাকাও ম্যাটার লাইফে, অর্থনৈতিক স্টেবল একটা কিন্তু ভালো একটা পরিচয় বহন করে এবং সেটা থেকে কিন্তু মানুষ হচ্ছে ভালো পরিস্থিতিতে যেতে পারে, ঠিক আছে। সুতরাং এই কথাটা কিন্তু এখানে চলে আসতেছে, ওকে। এরপরে আমরা বুদ্ধি অভিক্ষায় দলীয় পার্থক্য দেখবো। দলীয় পার্থক্যের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, মানে এগুলো আমি স্কিপ করতে পারি, আমি দরকার নেই এই দলীয় পার্থক্যটা, এটার পরে চলে যায়। অর্থনৈতিক অবস্থার কথা বলছে, মানে দলীয় অবস্থার ক্ষেত্রে আমরা অর্থনৈতিক স্টেবল মানুষজন দেখবো। তারপর হচ্ছে পিতামাতার পেশার সাথে কিন্তু সন্তানের সুযোগ সুবিধা বিভিন্ন। দেখো, একটা যদি উচ্চবিত্ত পরিবারের শিশু, কিন্তু তার পিতামাতা কিন্তু প্রতি বছরে দেশ বিদেশ ভ্রমণ করে, সুতরাং সেও কিন্তু দেশ বিদেশে ভ্রমণ করার সুযোগ পায়, মেলামেশার সুযোগ পায়। কিন্তু তারপরে কি হয়, সে কিন্তু অনেক মানে ফ্যাসিলিটিস প্লাস সে কিন্তু মডার্ন লাইফ লিড করতে পারে। বা অ্যাজ এ আমাদের গ্রামে মানুষ, তারা কিন্তু ওদের সাথে তাল মেলাতে আমাদের টাফ সময় লাগবে, যদি ভার্সিটি লেভেল ও কলেজ লাইফে আসি তারপরে বুঝি। মানে এক কথাই মানে পিতামাতার যদি আমাদের হচ্ছে উচ্চবিত্ত হয় তাহলে কিন্তু আমাদের পিতামাতার পেশাটা আমাদের অনেক প্রভাব বিস্তার করে। দেন হচ্ছে লিঙ্গ পার্থক্য, যেমন ছেলেরা হচ্ছে একটু বেশি প্রিভিলেজ পায়, আমাদের সমাজের ছেলেরা একটু বেশি প্রিভিলেজ পায়, কিন্তু মেয়েরা কিন্তু অত প্রিভিলেজ পায় না, এটা লিঙ্গর ক্ষেত্রে বলছে। আর বংশগতি, আমরা দেখলাম বংশগতির আসলে অনেক বেশি প্রভাব, কারণ জাতিগত অর্থসামাজিক শ্রেণীর ক্ষেত্রে আসলে আমাদের আইকিউ তার তোমার শক্তিশালী একটা উপাদান পিতামাতা। সুতরাং এখানে পিতামাতার, তোমরা বলছিলে একটু আগে যে পার্থক্য অনেক সময় হয়, ঠিক আছে, হয় ভাই, কিন্তু সেটা ব্যতিক্রম, খুবই কম, রেয়ার কেস সেগুলো। আর অধিকাংশ পিতামাতার আইকিউর সাথে সন্তান আইকিউটা ম্যাচ করে। এখন আমরা আবাসনটা খেয়াল করবো, মানে কোন এলাকায় সে বাস করতেছে, সে কি স্লাম এরিয়ায় বাস করতেছে নাকি একটা একটা হচ্ছে আবাসিক এলাকায় বাস করতেছে। সুতরাং যে এরিয়ায় বাস করবে তার আইকিউ লেভেলটাও সেই ধরনের হবে, ঠিক আছে। মানে এক কথায় তুমি কাদের সাথে মিশতেছো, তোমার সারাউন্ডিং বা তোমার চারপাশের মানুষজন কারা, তো তাদের নেচারটা তুমি কিন্তু তোমার সাথে মানে কানেকশনটা হয়, কানেকশন ওদের সাথে হওয়ার কারণে তোমার কিন্তু বিল্ড আপ, তোমার হচ্ছে গ্রোথটাও কিন্তু সেইভাবে হয়। আর যদি তুমি স্লাম এরিয়া বা বস্তি এরিয়ায় থাকো, ঘনবসতিপূর্ণ এরিয়ায়, তাহলে কিন্তু তোমার ওই জিনিসটা মিস্টেক হচ্ছে, তুমি পাচ্ছ না, যার কারণে তোমার কিন্তু তাদের মতো হচ্ছে তাদের কিছু বিষয় তোমার সাথে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে দেন বুদ্ধির আমরা পরিমাপ কিভাবে করবো, ঠিক আছে।
বুদ্ধি আসলে পরিমাপটা কিভাবে করবো? এখন বুদ্ধির পরিমাপ আমরা কয়েকটা সূত্রের মাধ্যমে করতে পারি। তো এখানে দেখছি যে বুদ্ধি পরিমাপ কৌশলকে আমরা টেস্ট বলি, এটা অভিজ্ঞা বা মানে এক্সাম বা টেস্ট। তো বুদ্ধি পরিমাপের পদ্ধতি সম্পর্কে আমরা যথাযথ সংজ্ঞা প্রদান করতে হলে বলতে হবে যে বুদ্ধি অভিজ্ঞা হচ্ছে সেই বস্তুনিষ্ঠ আদর্শায়িত বৈজ্ঞানিক কৌশল, মানে হচ্ছে বুদ্ধির টেস্টটা হচ্ছে একটা আমাদের বাস্তবিক হতে হবে এবং একটা মাপকাঠি বা একটা মানদণ্ডের প্রেক্ষিতেই করতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বুদ্ধির পরিমাপ ইংরেজিতে বলা হচ্ছে অ্যান ইন্টেলিজেন্স টেস্ট ইজ অ্যান, আচ্ছা ইংলিশটা না বলি, আমার দরকার নাই ইংলিশ আমাদের। তো বুদ্ধি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতা, যা বাইরে থেকে এককভাবে কোনো মানে ব্যক্তির যে পার্থক্যের মতো পরিমাপ মানে পদার্থের মতো পরিমাপ করা যায় না। তুমি বুদ্ধিটাকে আসলে কোনো একটা পদার্থ কতটুকু আছে কি পরিমাণে আছে এটা কিন্তু অতটা ওইভাবে পরিমাপ করা যায় না, ঠিক আছে? তো সেজন্য আমাদের মনোবিজ্ঞানীগণ বুদ্ধি প্রতিফলিত করে এমন কতগুলো আচরণ, মানে এক কথায় যে আচরণগুলো আমাদেরকে মানে আচরণের দ্বারা আমাদের বুদ্ধি তার আশেপাশে বুদ্ধিমান সেগুলো বোঝা যায়। বিজ্ঞানীরা আমাদের সেইগুলোর কথা বলছে, মানে ওই গুণ বা ওই আচরণ থাকলে তার মধ্যে বুদ্ধিটা আছে, আমরা এটা বুঝতে পারি। তো সেই গুণের মাধ্যমে বা সেই বুদ্ধি অভিজ্ঞা প্রয়োগ করে কিন্তু আমরা তা পরিমাপ করি। আর তা হলো একজন ব্যক্তির কর্ম সম্পাদন, মানে একজন ব্যক্তি কিভাবে কাজ সম্পাদন করতেছে, তার কাজের প্রণালীটা কেমন, সে কোন কোন জিনিসগুলো বেছে নিচ্ছে, এগুলো কিন্তু আমাদের বুদ্ধির পরিমাপের হিসেবে কাজ করে, বুদ্ধির পরিমাপকের মানদণ্ড হিসেবে কাজ করে। এখন আমরা যদি দেখি আমাদের এই ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় পাবো। তো সেই ক্ষেত্রে আমি যদি বুদ্ধি পরিমাপ করার জন্য প্রথম বুদ্ধি অভিজ্ঞা চেষ্টা করেন কে, সেটা হচ্ছে আমাদের প্রথম চেষ্টা করছিলেন, এখানে কিন্তু আমার নাম আছে, চিন্তাবিদ এখানে গবেষণা করছিলেন। তো এখানে আমাদের গ্যালটন, ঠিক আছে, গ্যালটন তার হচ্ছে হেরিডিটারি জিনিয়াসে একটা বুদ্ধির বংশগতির যে উত্তরাধিকার সূত্রের বংশানুক্রমটা মানে উনি বলছিলেন। কিন্তু ওই আমাদের যে ফ্রান্সিস গ্যালটন, এই যে ফ্রান্সিস গ্যালটন উনি কিন্তু কি করছে, ফ্রান্সিস গ্যালটন আমাদের প্রথম হচ্ছে কি করছে, আমাদের বুদ্ধির অভিজ্ঞা বা বুদ্ধি পরিমাপ করার চেষ্টা উনি প্রথম করছিলেন। গ্যালটন যদি আসে পরীক্ষায়, তা গ্যালটন কিন্তু চেষ্টা করে। তো তার শিষ্য আমাদের আবার ক্যাটেল বুদ্ধি পরিমাপের জন্য সচেষ্ট হন, মানে উনি কিন্তু এটা পরিমাপ করতে সক্ষম হন। তো ক্যাটেল সর্বপ্রথম কি করছিল, বুদ্ধি অভিজ্ঞা বা মেন্টাল টেস্ট ব্যবহার করেন। ক্যাটেলই কিন্তু এটার প্রথম ব্যবহারটা করেন। 1905 সালে ফরাসি মনোবিজ্ঞানী আলফ্রেড বিনে ও তার সহযোগী সিমো হচ্ছে সর্বপ্রথম বুদ্ধির নির্ভরযোগ্য মানে এনারা যে করছেন এগুলোকে আসলে নির্ভরযোগ্য বলা হচ্ছে না। এই যে সিমো যেটা করছিল, এই সিমোটা এবং তার সহযোগী আলফ্রেড বিনের এবং তার সহযোগী সিমো, মানে দুইজন, এটাকে আমাদের আসলে নির্ভরযোগ্য হিসেবে ধরা হয়ে থাকে, নির্ভরযোগ্য একটা উপায় হিসেবে ধরা হয়ে থাকে, ঠিক আছে? ওকে, দেখো বুদ্ধির পরিমাপ আসলে একটা তুলনামূলক ধারণা, ঠিক আছে? কারো বুদ্ধি আছে আর কারো বুদ্ধি নেই, এরূপ ধারণা কিন্তু অভিজ্ঞা অনেকটা অচল। কারণ আমরা জানি মানুষ মানে তার বুদ্ধি থাকবে, ঠিক আছে, মানুষ মানে তার বুদ্ধি থাকবে। ওকে, তাহলে এই পরিমাপকৃত বুদ্ধির মান আমরা কখনো শূন্য হতে পারে না, কারণ আমরা কিন্তু দেখিনি কারো শূন্য হচ্ছে, 24-এর নিচে দেখছিলাম, 24-এর নিচে। আবার ইহা শতকরা 100 ভাগও করা হয় না। তবে বুদ্ধির অভিজ্ঞাকে বৈজ্ঞানিকভাবে ব্যবহার করে গ্রহণযোগ্য ফলাফল পেতে হলে আমাদের কতগুলো আসলে বৈশিষ্ট্য থাকা দরকার, মানে কতগুলো আমাদের বুদ্ধির যে অভিজ্ঞা করব এখানে আমাদের কতগুলো বৈশিষ্ট্য কিন্তু থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই অধ্যায় অনেক বড় ভাই। তো বুদ্ধির অভিজ্ঞার প্রধান বৈশিষ্ট্যগুলো কি, একটা হচ্ছে বস্তুনিষ্ঠতা, একটা হচ্ছে নির্ভরযোগ্যতা, যথার্থতা থাকতে হবে, মানে বাস্তবের সাথে রিলেট হতে হবে, রিলেটেবল। দেন হচ্ছে নির্ভরযোগ্যতা হতে হবে, সেটা নির্ভরযোগ্য ওয়ে হতে হবে। দেন যথার্থতা, সেটা অ্যাকুরেসি থাকতে হবে, যেটা গ্রহণযোগ্যতা থাকতে হবে, প্রয়োগযোগ্যতা মানে অ্যাপ্লিকেশনটা থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি বলে দিচ্ছে, মিতব্যয়িতা হতে হবে, থ্রিফট আদর্শ মান একটা হবে এবং সবাই সেটা গ্রহণ করবে। দেন হচ্ছে বলছে বিশ্লেষণ এবং তুলনীয় বস্তু হবে। তো এগুলো যদি থাকে তাহলে সেটা আমরা বুদ্ধির মানকে গ্রহণযোগ্য বলে ধরে নিব। এই 7টা পয়েন্ট যদি কোনো একটা মানে ওয়ে বা কোনো একটা পরিমাপ পদ্ধতি যদি মেনে চলে তাহলেই কিন্তু আমরা তারাই বলবো সেটা হচ্ছে বুদ্ধির পরিমাপের জন্য গ্রহণযোগ্য। তো এই বুদ্ধির পরিমাপ বুঝতে হলে আমাদের আইকিউ সম্পর্কে জানতে হবে। আইকিউ মানে হচ্ছে ইন্টেলিজেন্স, এই আমাদেরকে বলছে ইন্টেলিজেন্স কোয়েন্টাইন্ট বা আমরা যেটা বলে হচ্ছে ইন্টেলিজেন্স, অনেকে বলে কোয়ালিটি, ঠিক আছে, এটা কোয়ান্টিটি এগুলো বলার দরকার নেই। আমরা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই সূত্র ইউজ করতে পারি, আমরা জাস্ট ডিরেক্টলি এই সূত্র ইউজ করবো, মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স, এটাকে 100 দ্বারা গুণ করলে আমরা আমাদের হচ্ছে আইকিউটা বের করতে পারবো। আইকিউর জন্য প্রথম একটা সূত্র বলছে, এটা সূত্রটা কি বলতেছে আমাদের,
একজন ব্যক্তির মানসিক বিকাশ তার বয়সের অনুপাতে কি হারে ঘটছে, মানে একজন ব্যক্তির ওই বয়সে যে গুণগুলো থাকা দরকার সেগুলো আছে কিনা, এটা যদি আমরা মানে তার মানসিক বয়সটাকে আমরা প্রকৃত যে বর্তমান বয়স দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা আইকিউটা বের করতে পারবো। ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো ক্লাস? কারোর কোনো রেসপন্স পাচ্ছি না, এখন এতক্ষণ চুপ হয়ে আছো। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আইকিউ বের করার জন্য মানসিক বয়সকে প্রকৃত বয়স দ্বারা ভাগ করবো এবং 100 দিয়ে গুণ করবো। তাহলে আমরা যদি বলি, দেখো একজন শিশুর প্রকৃত বয়স হচ্ছে 5 বছর, মানে হচ্ছে আর বর্তমানটা মানে এজই 5, ঠিক আছে, কিন্তু সে সর্বোচ্চ 7 বছরের জন্য নির্ধারিত প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে পারে, মানে তার মেন্টাল এজ তাহলে কি 7, কেননা তার বয়সে সে হচ্ছে 5 বছর হলেও সে 7 বছর বয়সের বাচ্চাদের মতো মানে অ্যাক্টিভ। ওকে, তারপরে এক্ষেত্রে তার আমরা যদি আমরা তার আইকিউ নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের মান পাওয়া যাবে 140। কারণ হচ্ছে দেখো 140 কীভাবে পেলো, তোমাদের যদি ভাগটা করে ডিরেক্টলি 140-ই আসবে। তো আমরা এই মানটিকে বিধাঙ্কের শ্রেণীকরণের সাথে যদি মিলাই তাহলে আমরা নির্ধারণ করতে পারবো। তো আগের পাঠে আমরা কি দেখছিলাম, এই অনুযায়ী আমাদের 140 সর্বোচ্চ শ্রেণীর অন্তর্ভুক্ত হবে, কারণ তার আইকিউ পাওয়া গেছে 140, সুতরাং সে কিন্তু প্রতিভাবান। এক কথায় তোমরা নর্মালি বুঝো যে বয়সে যার যে গুণগুলো থাকা দরকার যদি তার চেয়ে বেশি থাকে, তার মানে সে হচ্ছে প্রতিভাবান। আমার বয়স মনে করো 24, তো আমার 24 বছরে তার আমার বয়স তো হয়ে গেছে, তো এরকম 24 বছর বয়সে আমি মনে হয় 30-40 বছর মানুষের মতো ভাবতেছি বা চিন্তা করতেছি বা তাদের মতো আমি কাজ করতেছি, তার মানে আমাদের আইকিউটা হচ্ছে আপার হবে, ঠিক আছে, প্রতিভাবান লেভেলে চলে যাবে। মানসিক বয়স কীভাবে বুঝবা? তোমার এখন কি করা দরকার, তুমি কি করতেছো, এটা হচ্ছে মানসিক বয়স। লিখে দেবে ভাইয়া, এখানে তো যেরকম বলে দিচ্ছে, দেখো আমাদের ইশরাত একটা ভালো কথা বলছে ভাইয়া, সেটা হচ্ছে প্রকৃত বয়স কত আর সর্বোচ্চ 7 বছরের বয়সের মতো যারা সেসব ব্যক্তির প্রশ্নের উত্তর সে দিতে পারে। একটা বাচ্চার বয়স দেখলাম 5 বছর, কিন্তু তার কাজ কাম অধিকাংশ 7 বছর বয়সের মানুষের মতো, ঠিক আছে। তো 7 বছর বয়সের বাচ্চাদের যে প্রশ্নে অ্যান্সার করতে পারে সেও সেই প্রশ্নে অ্যান্সার করতে পারে। সুতরাং এটা হচ্ছে আমাদের মানসিক বয়স বের করার জন্য ভাগ করব। প্রকৃত বয়স ছিল আমাদের, মানে মানসিক বয়সকে আমরা প্রকৃত বয়স দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পাবো। আবার বলে কিভাবে বের করবো, ভাই এই সূত্র কি দিলাম, এটাতে এই সূত্র দ্বারা ব্যবহার করতে হবে। দেখো এখানে সূত্র ব্যবহার করলে হয়ে যাচ্ছে। তারপরে আসি, এখানে আমরা আবার দেখতেছি, দেখো কিভাবে বের করছে। তো মনে করি 3 জনের প্রকৃত বয়স 10 বছর, কিন্তু তাদের মানসিক বয়স, দেখো এখানে এই সূত্রটা খেয়াল করো, আরও আমাদের অনেক সূত্র আসবে। এখানে বলছে আমাদের 3 জন ব্যক্তির প্রকৃত বয়স 10 বছর, দেখো প্রত্যেকটা জায়গায় 10 আছে, 10 10। আমরা বলছি কি কি ভাগ করব, মানসিক যে বয়স, মানসিক যে এজ, এর সাথে হচ্ছে আমরা প্রকৃত মানে হচ্ছে রিয়েল যে এজ, এই রিয়েল এজকে আমরা কি করব, গুণ করবো হচ্ছে কি দ্বারা, 100 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে তার আইকিউ মানে তার আইকিউ বা প্রকৃত বয়স কত, ঠিক আছে, প্রকৃত বয়স কত সেটা বের করতে পারবো। দেখো একজন বাচ্চার বয়স 12 বছর, প্রকৃত বয়স হচ্ছে কত, এখানে হচ্ছে মানসিক বয়স, মানে সে হচ্ছে 10 বছর বয়স হলেও সে 12 বছর বয়সের বাচ্চাদের মতো আচরণ করে। একজন বাচ্চার বয়স হচ্ছে 10, মানে প্রকৃত বয়স হচ্ছে 10 বছর, কিন্তু তার মানসিক বয়স 10 বছর, সুতরাং সে কিন্তু স্বাভাবিক বা গড় বুদ্ধিসম্পন্ন, মানে সে ঠিক আছে, মানে অ্যাবনর্মাল না, আবার অতটা বেশি আপার ক্লাসও নাই, সে স্বাভাবিক আছে, মানে স্বাভাবিক মাত্রায় আছে। আবার যখন হচ্ছে একটা বাচ্চার বয়স, প্রকৃত বয়স রিয়েল এজ হচ্ছে 10, কিন্তু তার আচার আচরণ 12 বছরের বাচ্চাদের মতো, বা 12 বছরের বাচ্চাদের যে কোশ্চেন করা হয় সেই কোশ্চেন আনসার দিতে পারে, তার মানে তার হচ্ছে আইকিউটা কি 120 চলে যাচ্ছে। যখন তুমি 12কে 10 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করছো তখন 120 চলে আসতেছে। আবার যখন তুমি এই 10 আর 10 আসছে সেম, তার মানে প্রত্যার 100 আছে, সুতরাং 100 থাকলে সে আমরা দেখছিলাম আমাদের ছক অনুযায়ী সে হচ্ছে স্বাভাবিক। আবার যখন আমাদের তার বয়স 10, মানে প্রকৃত বয়স, এটা হচ্ছে তার প্রকৃত বয়সই 10, কিন্তু তার হচ্ছে মানে কাজ কাম 7 বছর বয়সের বাচ্চাদের মতো, তাহলে তার আইকিউ দাঁড়াবে 70, ঠিক আছে। আর 70 আসলে তার মানে ত্রুটিপূর্ণ বা সীমারেখায়, মানে সে হচ্ছে মানে পাগল হওয়া থেকে এখনো সীমারেখায় বাস করতেছে, মানে পাগল হয়ে যাবে খুব দ্রুতই। হ্যাঁ, আমরা বছরকে মাসে রূপান্তর করব যখন আমাদের মাস নিয়ে কোশ্চেন আসবে, এখন তো মাসের কথা বলতেছে না, বছরেই আছে। ওকে, তাহলে এতটুকু বুঝছো আশা করি বাচ্চারা। আর যারা ক্লাসটা শেয়ার করো একটু শেয়ার করে দিও, ঠিক আছে, তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে একটু হাই হ্যালো হবে আমাদের এখন। ওকে, তাহলে আমরা দেখলাম যে এখানে এই পরিমাপক ক্ষেত্রে 10 বছর বয়সের যে বাচ্চার বুদ্ধি পরিমাপ করতে হবে, তো এখানে আমরা ওই স্কেল অনুযায়ী কিন্তু ওই যে পরীক্ষাটা করবো সেটার মান বের করবো। এখন খেয়াল করো,
আমাদের যদি অভিজ্ঞার ক্ষেত্রে 2 বছর নিচের প্রশ্ন নিয়ে তার অভিজ্ঞার প্রশ্ন করা হয় 10 বছরের বাচ্চার ক্ষেত্রে, সুতরাং ছেলেটি 8 বছরের প্রশ্নগুলো দেওয়া হলো, মানে তার বয়স 10 বছর কিন্তু তার কোশ্চেন করা হচ্ছে 8 বছর বয়সী বাচ্চাদের যে কোশ্চেন করা হয়। আমার নেট সমস্যা নাই তো, তোমাদের নেটে সমস্যা হচ্ছে আই গেস, এখানে তো ঠিকঠাক আছে। দেখো ছেলেটি সব প্রশ্নের উত্তর শুদ্ধভাবে দিতে পারলো, এরপর তাকে 9 বছর বয়স, মানে প্রথমে 10 বছর বয়স হলেও তাকে 8 বছর বয়সের বাচ্চাদের কোশ্চেন করলো এবং সে ঠিকভাবে দিল। যখন তার 10 বছর বয়স কিন্তু তার 9 বছর বয়সের বাচ্চাদের মতো কোশ্চেন করলো এবং সেও ঠিকভাবে দিতে পারলো। এরপর তাকে 10 বছর বয়সের বাচ্চাদের মতো কোশ্চেন করা হলো এবং সে 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলো। এরপর তাকে 11 বছরের জন্য সঠিক উত্তর নির্দিষ্ট প্রশ্ন দেওয়া হলো, সেক্ষেত্রে সে মাত্র 2টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলো। এরপর তাকে 12, 13, 14 বছরের বয়সের বাচ্চাদের যে কোশ্চেন করা হয় সেই কোশ্চেনই করা হলো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু সে একটা উত্তর দিতে পারলো না। সেই ক্ষেত্রে তার আইকিউটা কি হবে? আইকিউটা হবে, কারণ তার বয়সের, সেটাও দেখো মেন্টাল এজ এবং হচ্ছে যে শারীরিক এজ বা হচ্ছে মানে প্রকৃত এজ, এটাকে বলছে আমরা মানে সিএ বলতেছি, ঠিক আছে, ক্রোনোলজিক্যাল এজ, ঠিক আছে, মানে হচ্ছে সেটা হচ্ছে শারীরিক বয়স, মানে জন্ম থেকে তার বয়স যেটা আছে, কোনো ফাঁকি দেয় নাই। ওকে, তাহলে হচ্ছে আমাদের এটা কথা বলছি মানসিক বয়স আর হচ্ছে শারীরিক বয়স, ঠিক আছে। তো আমরা যখন মানসিক বয়সটাকে শারীরিক বয়স দিয়ে ভাগ করবো তখন কিন্তু এটা বের করতে পারবো, খুবই ইজি। এই সূত্রটা কিন্তু খুবই ইজি, ঠিক আছে, এই সূত্রটা কিন্তু খুবই ইজি। ওকে, আল্লাহ, এখন দেখো মানসিক বয়সের, আমাদের একটা মানসিক বয়সটা কি এখন এখানে বুঝতেছিলাম অনেকে। এখন খেয়াল করো যে মনোবিজ্ঞানে মানসিক বয়স বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই বয়স মূলত মানসিক বিকাশের একটা সার্বিক সংখ্যানুপাতিক মূল্যায়ন। শিশু জন্মগ্রহণ করার পর থেকে তার মানসিক ও শারীরিক বিকাশ ঘটতে থাকে, আর মানসিক বয়সে শারীরিক বয়স একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। মানে শারীরিক বয়স আমাদের প্রত্যেক দিনের পরপরই আমাদের বয়স বাড়তেছে, বাট মানসিক, কার নেট প্রবলেম করতেছে? আচ্ছা, আমার কি নেট প্রবলেম করতেছে? তোমাদের অনেকের কোশ্চেন যে নেট প্রবলেম, আমার এখানে তো ঠিক আছে, নেট সমস্যা তোমাদের হচ্ছে মনে হয়, একটু রিফ্রেশ করে নাও। তো বললাম শারীরিক বয়স একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়, শারীরিক বয়স বৃদ্ধির সাথে সাথে মানসিক বয়সে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তবে এই দুটি বিকাশের মধ্যে যে আনুপাতিকের সমতা কিন্তু সবসময় বজায় থাকে না। কোনো বয়সে ব্যক্তি কোনো স্তরে মানসিক বোধসম্পন্ন হবে তা পরিমাপ করা হচ্ছে মানসিক বয়স, ঠিক আছে, মানে কোন বয়সে তার মানসিক অবস্থা কেমন হবে সেটা যখন আমরা পরিমাপ করি সেটা হচ্ছে মানসিক বয়স। দেন আমরা বলছি যে একটি 5 বছরের শিশু যখন 7 বছর বয়সে সমান মানসিক দক্ষতা অর্জন করতে পারে তখন তার মানসিক বয়স হবে 7 বছর। মানে 7 বছর 5 বছর বয়সের একটা বাচ্চা 7 বছর বয়সের বাচ্চাদের মতো বাচ্চাদের যে কোশ্চেনটা করবে সেই কোশ্চেন অ্যান্সার দিতে পারলে তার মানসিক বয়স কিন্তু 7 বছর, বাট প্রকৃত বয়স বা শারীরিক বয়স কিন্তু 5 বছর, কারণ তার অরিজিনাল বয়সই তো, ক্রোনোলজিক্যাল এজই তো তার 5। এটা অবশ্যই একটা তুলনামূলক বিষয়, কারণ 5 বছরের একটা বাচ্চা 7 বছরের বাচ্চার কোশ্চেন অ্যান্সার দিতে পারছে, তাহলে এটা হচ্ছে তার একটা কিন্তু তুলনামূলক অবশ্যই বিষয়। তো মানসিক বয়সে একটা জটিল কাজ বয়স বের করাটা, কারণ এই জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়। কোনো প্রশ্নগুলো সমাধান সমস্যা এবং বিশেষ বয়সের জন্য প্রযোজ্য তা আমাদের আগে বের করতে হবে, মানে এক কথায় কোন কোশ্চেনগুলো 7 বছর বয়সের জন্য, কোন কোশ্চেনগুলো 5 বছর বয়সের বাচ্চার জন্য, সেগুলো কিন্তু আমাদের বের করতে হবে। তো যদি বলি এখানে বিশেষ বয়সের জন্য বিশেষ সমস্যা চিহ্নিতকরণের জন্য এই প্রক্রিয়াকে আদর্শায়ন বলা হয়, মানে যে কাজটা একদম পারফেক্টলি করা হয় সেটা কিন্তু আদর্শমান বা আদর্শায়ন, ঠিক আছে। তো কোনো আদর্শ মানের এই আদর্শায়ন পদ্ধতি অবশ্যই ব্যক্তির কৃষ্টির সাথে কার্যকরভাবে সম্পৃক্ত থাকে। বিশেষ কৃষ্টির জন্য এই আদর্শায়িত মান নির্ধারিত হবে এই বিশেষ আদর্শায়িত প্রশ্নের সমস্যা সমাধানের দক্ষতারও মধ্য দিয়ে করতে হয়। তো অতএব ব্যক্তির মানসিক বয়স নির্ধারণ করতে হবে সামাজিক অবস্থার উপর ভিত্তি করে। তো যে শিশুর বয়স 7, আচ্ছা এটা একটু লাস্ট শেষ করি, যে শিশু 5 বছর বয়সে 7 বছর বয়সের নির্ধারণ প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তার মানসিক বয়স কিন্তু 7 বছর। আবার 4 বছরের জন্য নির্ধারণিত সমস্যা বেশি কঠিন সমস্যা সমাধান করতে না পারলে তার মানসিক বয়স কিন্তু 8 বছর, এখানে যেহেতু 8 বছর বস্তুত মানসিক বয়স পরিমাপ করা হচ্ছে আমাদের আইকিউ এর মূল কথা। এখন বিভিন্ন রকমের আমরা বুদ্ধির যে অভিজ্ঞতা করতে পারি সেক্ষেত্রে আমাদের কয়েকটা কাছে যে আমাদের সাধারণত আমাদের যে বুদ্ধির যে পরীক্ষা এটাকে আমরা দুই ভাবে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে মূলনীতি ও গঠন বিন্যাসের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে বাস্তবে ব্যবহার করার ক্ষেত্রে যে নিয়ম কানুন আছে,
ঠিক আছে। আচ্ছা, একদিনে কয়টা অধ্যায় পড়বো? আমি যদি পড়াতাম এটা জাস্ট এইগুলো পড়ে পরীক্ষা এইগুলো পড়বে তাহলে আমি পড়াতে পারতাম, বাট আজকে ভাই 2টা অধ্যায় পড়াতে, দেখো একটা অধ্যায় এখন শেষ করতেই পারি না, আমার অলরেডি অনেক সময় চলে গেছে। তোমাদেরকে ডিটেলসে পড়াতে গেলে এই সমস্যাটা হবে। একটু খেয়াল করো, বললাম যে মূলনীতি ও গঠনগত বিন্যাসের উপর, আর এটা হচ্ছে বাস্তবে ব্যবহারের যে নিয়ম কানুন করছে সেটার অনুযায়ী। তো গঠন নীতি অনুসারে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে প্রধান কয়েকটি আমরা বিষয় পাবো। সেটা হচ্ছে ভাষাগত, আমার যে মানে আমার কোন পরিবেশে কোন কথা বলা দরকার, এটা যদি আমি বুঝি তার মানে এটা হচ্ছে আমার, আচ্ছা আমি এতক্ষণ এসি অফ করে ক্লাস নিচ্ছি, তার মানে আমার অবস্থায় ঘামতেছে, এটা আমার খেয়াল নাই। ওকে, তাহলে হচ্ছে ভাষাগত বুদ্ধি অভিজ্ঞা, দেন হচ্ছে বলতেছে হচ্ছে 5টার মধ্যে 3টা উত্তর দিতে পারে, তার মানে তার সে তো সাধারণ, এটা হচ্ছে এইটা কিন্তু সেই ধরনের কোশ্চেন না যখন তোমার হচ্ছে মানে তার বয়সের কোশ্চেন করা হচ্ছে কিনা এটা ম্যাটার করতেছে। বাট যদি তুমি বলেই ফেলো যে 5টার মধ্যে 3টা, তাহলে কোন বয়সের কোশ্চেন এটা সেটা তোমাকে উল্লেখ করতে হবে। দেখো তাহলে ভাষা বিবর্জিত বা কৃতি কর্মসম্পাদনমূলক বুদ্ধি, এটা ওই মানে আমার কোন ধরনের কৃতি বলতেছে মানে হচ্ছে অ্যাচিভমেন্টগুলা, দেন ভাষার ব্যবহারবিহীন বুদ্ধি অভিক্ষা, দেন কৃষ্টির প্রভাবমুক্ত বুদ্ধি অভিক্ষা, আরও অনেক বিষয় আছে বৈশিষ্ট্যের ভিত্তিতে, ব্যক্তিভিত্তিক, দলগত, অনেকভাবে দেখা যায়। এখন বুদ্ধিভিত্তিক বুদ্ধি অভিক্ষা যদি খেয়াল করি সেই ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় আছে। ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা পরিচালনার ক্ষেত্রে কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত এবং হচ্ছে যে পরীক্ষাটা করবে তাকে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, এবং অভিক্ষার্থীর যে অভিজ্ঞতা নিবে উপর নির্দিষ্ট অভিজ্ঞা পরিচালনা করা এবং মানে প্রক্রিয়াগুলো কিন্তু রেকর্ড করতে হবে কীভাবে করতেছে। দেন হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা কিন্তু সময় সাপেক্ষ ব্যয়বহুল, এটা কিন্তু অনেক আইকিউ পরীক্ষা অনেক ব্যয়বহুল একটা পরীক্ষা ব্যক্তিভেদে। এই অভিজ্ঞার ফলাফল দলগত বুদ্ধি অভিজ্ঞার তুলনায় অধিক নির্ভরযোগ্য, মানে দলগত না করে ব্যক্তি হিসেবে করলে নির্ভরযোগ্য হয় আর কি। অনেক কথা বলছে। এখন বিনের আবিষ্কৃত কয়েকটা কথা বলছে। বিনের আবিষ্কৃত হচ্ছে মানসিক বয়সের কথা উনি বলতেছেন, তারপর হচ্ছে আদর্শ মানের কথা বলছেন, পদের বৈচিত্র্যের কথা বলছেন, বয়স অনুযায়ী প্রশ্নের ক্রমজটিলতা, মানে প্রশ্ন আস্তে ধীরে ধীরে জটিল করতে হবে, মানে ওনার দৃষ্টিতে প্রশ্ন আসলে সহজ থেকে জটিলে যেতে হবে। তারপরে হচ্ছে আমাদের বলছে এখানে আরো সিমোর ক্ষেত্রে বলছে হচ্ছে এই বয়সের যে অভিজ্ঞতা ভাষাভিত্তিক হওয়ায় বাচ্চাগুলো কিন্তু ভাষার ক্ষেত্রে দুর্বলতা ফিল করে এবং বুদ্ধি যথাযথ পরিমাপ সম্ভব হয় না। যেমন বোবা বধির হলে তাদের ক্ষেত্রে এটা কঠিন হয়ে যাবে। বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন বুদ্ধিমত্তা নিয়ে জন্মগ্রহণ করে, মানে সবার বুদ্ধিমত্তা সেম থাকে না, তো সেই ক্ষেত্রে কিন্তু সবাই সন্তোষজনক অ্যান্সার পাবে না। বিভিন্ন বয়সে ছেলে মেয়েদের উপযোগী প্রশ্নের সম্পর্কে সব মনোবিজ্ঞানীরা একমত পোষণ আসলে করেন না। ঠিক আছে, এখানে অনেক কথা আছে, আমি যদি সব পড়াতে যাই তো অনেক ব্যাপার স্যাপার লাগবে, অনেক সময়। তো জাস্ট এইখানে আমরা ওয়েক্সলারের অভিজ্ঞতা এবং হচ্ছে এই যে স্ট্যানফোর্ড বিনের যে অভিজ্ঞতা, দুইটা অভিজ্ঞতা একটু পার্থক্য করে দেখবো, তাহলে আশা করি আমাদের একটু হলে আমরা বুঝবো বিষয়টা। আমি তো ওই পার্থক্য তোমাদের বৈশিষ্ট্যগুলো খেয়াল করে নাই, জাস্ট এটা একটু খেয়াল করো। এখানে বলছে স্ট্যানফোর্ড বিনের যে অভিজ্ঞতা বা পরীক্ষা যেটাকে বলতে পারি, অভিজ্ঞতা যা পরীক্ষাও তাই, ঠিক আছে। আর হচ্ছে এখানে বলছে ওয়েক্সলারের যে অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে বলছে অভিজ্ঞার মূল পদগুলো শিশুদের উপযোগী করে তৈরি করা। উনি বলছে শিশুদের উপযোগী করে তৈরি করা, আর উনি বলছেন অভিজ্ঞার যে পদগুলো সেটা হচ্ছে বয়স্কদের উপযোগী করে তৈরি করা। ওনার অভিজ্ঞার এই কথাগুলো এরকম ছিল, মানে উনি বয়স্কদের কথা বলছে, উনি শিশুদের কথা বলছে। অভিজ্ঞাটি বিভিন্ন বয়সের 20টি পর্যায় অনুসারে সাজানো হবে, আর উনি বলছেন এই অভিজ্ঞাটি 11টি উপ অভিজ্ঞায় বিভক্ত, মানে উনি এই অভিজ্ঞাগুলোকে আবার 11টিতে ভাগ করছেন। আর বিনে বলছে এই অভিজ্ঞায় প্রথমে অভিজ্ঞার্থীর মানসিক বয়স নির্ধারণ করতে হয়, মানে মানসিক আইকিউ নির্ধারণ করতে হবে। এরপর তার যে ক্রোনোলজিক্যাল এজ, তাকে হচ্ছে মানসিক বয়স দিয়ে ক্রোনোলজিক্যাল এজ ভাগ করলে 100 দিয়ে গুণ করলে কিন্তু তার আনুপাতিক একটা রাশি সে পাবে, ঠিক আছে। এরপরে মানসিক বয়স নির্ণয় না করে অভিজ্ঞার সাফল্যজনক বলছে সাফল্যাঙ্ক থেকে সরাসরি বুদ্ধাঙ্ক নির্ণয় করা যায়। উনি বলছেন জাস্ট আমাদের মানসিক বয়স না বের করলেও তার সাফল্য অঙ্ক থেকে তার সরাসরি বুদ্ধি মানে আমাদের আইকিউ বের করা যাবে। এটি একটি বিচ্যুত বুদ্ধাঙ্ক, মানে হচ্ছে এটা কিন্তু মানে বিচ্যুত, এটা আসলে সবার ক্ষেত্রে ঘটে না, এই ক্ষেত্রে কিন্তু। তারপরে হচ্ছে আমাদের এক্ষেত্রে ভাষাগত কর্মসম্পাদনকৃতমূলক আলাদা প্রক্রিয়া করা হয়, মানে কর্মসম্পাদনমূলক যে আইকিউ সেটা আলাদাভাবে করা হয়, ভাষাগত আলাদা আর কর্মের ক্ষেত্রে আলাদা। ভাষা মানে কথা বলছে কীভাবে, বিনে ওটা আলাদাভাবে দেখতেছে।
মানে তার মানে অ্যাপিয়ারেন্সটা কেমন, আর একটা হচ্ছে কর্মসম্পাদন মানে তার কাজ দিলে কাজটা কীভাবে করতেছে, এটা হচ্ছে আলাদাভাবে দেখাইছে। আর এক্ষেত্রে এটি সামগ্রিক বুদ্ধাঙ্ক পাওয়া যায় না, মানে হচ্ছে এই কর্মসম্পাদন মানে কাজ করা প্লাস হচ্ছে কথা বলা দুইটাকে আলাদাভাবে দেখানোর কারণে সামগ্রিক একটা রূপ পাচ্ছে না। আর আমাদের ওয়েক সলারেরটা বলছে হচ্ছে ভাষাগত এবং কর্মসম্পাদনকে তুমি আলাদাভাবে গণনা করা যায়, উনি বলছে আলাদাভাবে ওনার ক্ষেত্রে গণনা করা যাচ্ছে। দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা, তারপর হচ্ছে বিচারিক যে ক্ষমতা, মনোযোগ এবং হচ্ছে সাধারণ যে জ্ঞান ইত্যাদি অভিজ্ঞতার মাধ্যমে পরিমাপ করা যায়। তার মানে হচ্ছে দৈনন্দিন জীবনে যেমন যত অভিজ্ঞতা, যত হচ্ছে বিচারিক জ্ঞান, মনোযোগ, তারপর সাধারণ জ্ঞান ইত্যাদি হচ্ছে আমাদের বিনে থেকে স্ট্যানফোর্ড বিনে এইটাতেই করা যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে স্মৃতি, মনোযোগ, বাস্তব জ্ঞান, বিচার বুদ্ধি, যৌক্তিক চিন্তা, বিমূর্ত চিন্তা ইত্যাদি এই বিষয়ে আমাদের কিন্তু পরিমাপ করা যাচ্ছে। তারপর দেখি ভিন্ন ভাষাভাষী ও ভাষাগত ত্রুটিসম্পন্ন শিশুদের বুদ্ধি পরিমাপ করার জন্য এই অভিজ্ঞতাটি কিন্তু উপযুক্ত নয়। মানে যারা হচ্ছে ভিন্ন ভাষার মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু তুমি পার্থক্যটা করতে পারবে না, একই ভাষার মানুষের ক্ষেত্রে করতে হবে। আর এটা হচ্ছে ভাষাগত ত্রুটি যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। আর 5টি কর্মসম্পাদনমূলক উপ অভিজ্ঞা থাকায় এই অভিজ্ঞাটির সাহায্য কিন্তু ভিন্ন ভিন্ন ভাষাভাষীদের ক্ষেত্রে এটা কিন্তু পরিমাপ করা যাবে। তার মানে আমাদের যে ওয়েক সলারটা কিন্তু আসলে ভিন্ন ভিন্ন ভাষার মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। ওকে, আই গেস বুঝতে পারছো। এমসিকে আসলে জন্য মাথায় একটু থাকে এই জন্য এটা দেখালাম। নেক্সট হচ্ছে আমাদের আরেকটা আমাদের যে আমি বিটার একটা অভিজ্ঞা দেখাচ্ছে, এটা ভাষা বিবর্জিত অভিজ্ঞা, এটা জাস্ট মনে রাখো, আর কিছু মনে করতে হবে না। এখানে আমাদের যদি গোলক ধাঁধার ক্ষেত্রে বলি, গোলক ধাঁধা ভাই ক থেকে কিভাবে ক্ষয় যাবা এটা যদি আমরা সময়ের মধ্যে বের করতে পারি তাহলে হচ্ছে মনে করো আমাদের আইকিউ লেভেলটা ভালো আছে। আর ঘনক বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের অনেকগুলো ঘনক গুটি সাধন আছে, সেখান থেকে এদের সংখ্যা গণনা করতে হবে, এগুলো যদি আমরা করতে পারি আমরা আইকিউ লেভেলটা এইভাবে পরিমাপ করছে ওনাদের দৃষ্টিতে, এইসব বেসিসে আসলে পরিমাপটা করছে, ঠিক আছে। কোন পদ দিকে বের করতে পারবো। এন্ড ভাষাগত আর কৃতি সম্পাদনকারী অভিজ্ঞার যদি আমরা বলি সেক্ষেত্রে না ভাষাগত আর মানে কৃতি সম্পাদনটা বললামই, তো এখন একটা পার্থক্যটা দেখি, ঠিক আছে। এখানে পার্থক্যটা খেয়াল করো, ভাষাভিত্তিক বুদ্ধি অভিজ্ঞা যেটা, আচ্ছা পেনটা নিয়ে ফেলি, এই যেগুলো দেখাচ্ছি এগুলো দেখলে তোমাদের সিকিউতে একটু মানে বা এমসিকিউর ক্ষেত্রে মনে থাকবে, ঠিক আছে। খেয়াল করো, ভাষাভিত্তিক বুদ্ধি অভিজ্ঞা আর কৃতি বুদ্ধি বা কর্মসম্পাদন, যেসব বুদ্ধি বা অভিজ্ঞায় ভাষার ব্যবহার রয়েছে তাকে বলে ভাষাগত, মানে ভাষার ব্যবহার থাকবে, অর্থাৎ ভাষার ব্যবহার ছাড়া এই অভিজ্ঞা পরিচালনা করা কিন্তু সম্ভব হবে না। আর এই ক্ষেত্রে এ ধরনের অভিজ্ঞায় ভাষার ব্যবহার থাকবে না, ঠিক আছে, জাস্ট শুধু কৃতি অভিজ্ঞতা বা কাজ বা কর্মসম্পাদন থাকবে। এই অভিজ্ঞার পদগুলো ভাষা সম্পর্কিত এবং অন্যান্য বিষয়ের উপরেও হতে পারে, তবে সাধারণত আমাদের হচ্ছে ভাষা সম্পর্কিত সংখ্যা এখানে বেশি থাকে। আর এই অভিজ্ঞায় পদগুলো কোনো ভাষাগত উপাদান থাকবে না, এরা সাধারণত কর্মসম্পাদনমূলক হবে, কর্মসম্পাদনমূলক। এটা একটি ব্যক্তিভিত্তিক অভিজ্ঞা, এর দ্বারা একই সাথে অনেক লোকের উপর অভিজ্ঞা প্রয়োগ করা যায় না, এটা হচ্ছে পার্সোনালি করা হয়, পার্সোনালি। আর এটা দলগত, ঠিক আছে, কৃষ্টি হচ্ছে দলগত, মনে রাখবা। এই অভিজ্ঞার উপর কৃষ্টি ও ভাষার প্রভাব আছে, আর এর ক্ষেত্রে কৃষ্টির প্রয়োগ থাকলেও আসলে এক্ষেত্রে ভাষার কোনো মানে কৃষ্টির কোনো প্রভাব নেই, ঠিক আছে, যে কোনো কৃষ্টি প্রয়োগ করা দেবে, কারণ এর উপর কৃষ্টির কোনো আসলে প্রভাব নাই। ওকে, ঠিক আছে। যারা শিক্ষিত এবং ভাষা ব্যবহারের পড়ু কেবল তাদের জন্য এই অভিজ্ঞতাটা বেশি প্রযোজ্য, যারা ভাষা মানে বেশি। আর যারা অশিক্ষিত, মূর্খ এবং বধির এবং মানে মানে বিদেশি তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। সুতরাং মনে রাখবা কীর্তি কাদের ক্ষেত্রে আর কোনটার কাদের ক্ষেত্রে লাগতেছে। আচ্ছা, পিডিএফ কোথায় দেবো? পিডিএফ তো তোমাদের মানে ক্যাপশনে লেখা আছে না যে পিডিএফটা কোথায় দেওয়া হয়। আমাদের যে গ্রুপ আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা আছে ক্যাপশনে, তো ওই গ্রুপে অ্যাড হলে তুমি পেয়ে যাবে আমাদের পিডিএফ। তারপরে এই অভিজ্ঞা লিখিত বা মৌখিকভাবে প্রশ্নের উত্তর সংগ্রহ করা হয়, ঠিক আছে। আর এক্ষেত্রে সমস্যা সমাধান করা হয় হাতের মাধ্যমে, অর্থাৎ কর্মসম্পাদনের মাধ্যমে। তারপর হচ্ছে এই অভিজ্ঞাটির ক্ষেত্রে আমাদের যে স্কোরটা বলছে এটাকে আইকিউ মাধ্যমে প্রকাশ করা হয়, আর এটা কিন্তু আমাদের আদর্শ মানে হিসেবে প্রকাশ করা হয়। এমসিকিউ কিন্তু প্রত্যেকটা লাইনে আছে এখানে। আর এর ক্ষেত্রে আলেকজান্ডার 1935 সালে দেখিয়েছেন যে ভাষাভিত্তিক অভিজ্ঞার বুদ্ধির একটি দিক, অর্থাৎ একটা অমূর্ত একটা বিষয় এটা। আর সে কারণে তিনি বুদ্ধির যে মূর্ত ধারণাটি পরিমাপের জন্য কৃতি অভিজ্ঞা হিসেবে ব্যবহার করছেন। কৃতি আলাদা, ও 4-এ জয়েন আসছো, 4-এ দেওয়া হয় না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিতে বলবো তাহলে।
ওকে, তাহলে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা দলগত বুদ্ধি অপেক্ষা এটা পারবা আসলে ব্যক্তিভিত্তিক ক্ষেত্রে ব্যক্তির পার্সোনালি করা হবে, আর দলগতটা দলগতই করা হবে, এটা পারা যাবে, এটা নিয়ে না বলি আমরা। তারপরে চলে আসি, বাদ দিয়ে এটা ব্যক্তিভিত্তিক দলগত আমরা পার্থক্যটা দেখাই, পার্থক্য দেখলে তোমরা বুঝতে পারবা। ব্যক্তিভিত্তিক দেখো, ব্যক্তিভিত্তিকের ক্ষেত্রে আমাদের আসলে পরিমাপের অভিজ্ঞগুলো কি হবে, ব্যক্তিভিত্তিক হবে। যেমন বিনে যে অভিজ্ঞ করছে স্ট্যানফোর্ড আর বিনে, আর এখানে হচ্ছে আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, মানে সবার ক্ষেত্রে একসাথে টেস্ট হবে জেনারেলি। আর হচ্ছে এখানে বলছে এই অভিজ্ঞতা যদি কোনো লোকের উপর প্রয়োগ করতে হয় তবে ব্যাপক সময় অভিজ্ঞা পরিচালনা করতে হয়, আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের একসাথে করা লাগে, সুতরাং কম সময় লাগতেছে দলগতটা। আর ব্যক্তিভিত্তিক অভিজ্ঞা একই সাথে বহুজনের উপর করা কঠিন জিনিস, বাট দলগততে একই সাথে এক দলে সবার সাথে করা যাচ্ছে। অনেক লোকের উপর একে অভিজ্ঞা পরিচালনা করতে অধিক ব্যয় হয়, মানে অনেক লোকের উপর করতে গেলে অনেক টাকা ব্যয় হবে, বাট দলগত করলে একসাথে একটা দলের উপর অনেক মানুষের উপর করা যাচ্ছে, সুতরাং কম টাকা ব্যয় হবে। এক্ষেত্রে বিশেষ দক্ষতা থাকা দরকার, আর এক্ষেত্রে কিন্তু কম দক্ষতারও করা যাচ্ছে। আর এক্ষেত্রে প্রত্যাশিত ফলাফল ছাড়া অভিজ্ঞাটির কি হয়, ব্যক্তিগত আবেগ, মনোভাব এবং মনোদৈহিক অবস্থা সম্পর্কে জানা যায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু জানা যায় না ব্যক্তিগত বিষয়গুলা। আর এক্ষেত্রে অভিজ্ঞাটির সাথে ব্যক্তিগত বিশ্বাসের সম্পর্ক আছে, এখানে কিন্তু ব্যক্তিগত কোনো কিছু আসবে না। যাক, এতটুকু পড়লে হবে। এখন আমরা তারপরে আসি, অনেক পড়া রে ভাই। তারপরে বুদ্ধি প্রতিবন্ধকতা কি বলছে, কোনো ব্যক্তির বয়স বৃদ্ধির সাথে সাথে যদি তার বুদ্ধির স্বাভাবিক বিকাশ না ঘটে তাহলে কিন্তু সে বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। এবং হুয়ের মতে বলছে বুদ্ধি প্রতিবন্ধকতার নামকরণ করছে মানসিক অস্বাভাবিকতা, মানে মানসিক অস্বাভাবিকতাকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হচ্ছে, ঠিক আছে, বা মেন্টাল রিটার্ডেশন বলছে, রিটার্ডেশন। এখন বুদ্ধি প্রতিবন্ধীর বৈশিষ্ট্যগুলো কি কি, মানে বুদ্ধি প্রতিবন্ধীর ক্ষেত্রে তিনটি প্রধান বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর হচ্ছে বুদ্ধিমূলক ক্রিয়া স্বাভাবিকের চেয়ে তাৎপর্যপূর্ণভাবে কম, মানে স্বাভাবিক মানুষের যে বুদ্ধিবৃত্তিক ক্রিয়া থাকে তার থাকবে অনেক কম। দেন বলছে অভিযোজনমূলক আচরণের অভাব, ঠিক আছে, মানে সে হচ্ছে নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারে না, এটা তার হচ্ছে এইটা যা থাকবে, তার মানে সে হচ্ছে প্রতিবন্ধী একটা মানুষ। তারপরে বলছে হচ্ছে মানসিক বা বুদ্ধি প্রতিবন্ধিতা 18 বছরের আগে ঘটে, মানে মানসিক বা যদি বুদ্ধি প্রতিবন্ধী হয় তাহলে 18 বছর আগেই সেটা হচ্ছে প্রকাশ পাবে। এটা হচ্ছে প্রধান তিনটা আমাদের হচ্ছে বৈশিষ্ট্য। এখন বুদ্ধি প্রতিবন্ধীদের ক্ষেত্রে আরও সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তারা হচ্ছে ভাষাগত দক্ষতা দেরিতে বিকশিত হয়, মানে কথা বলতে খুব দেরিতে শিখে। দেন হচ্ছে উচ্চমানের জ্ঞান ক্ষমতা তাদের অভাব থাকে, উচ্চ জিনিস তারা বুঝে না, মানে কঠিন জিনিস তাদের বোঝানো খুবই টাফ। যদি তোমরা কঠিন জিনিস না বোঝো তার মানে তোমাদের কিছু বুদ্ধি প্রতিবন্ধী মানুষ থাকতে পারে। এরা অনেক সময় নিজেদেরকে ভালো মন্দ বুঝতে পারে না, নিজেদের ভালো মন্দ বুঝে না, মারা খায় আর কি লাইফে। দেন হচ্ছে সামাজিক নিয়ম নীতি আসলে শিখতে এদের অদক্ষ, সামাজিক নিয়ম নীতিটা শিখতে পারে না। প্রচলিত লেখাপড়ায় সমস্যা হয়, প্রচলিত যে লেখাপড়া আছে ওই ক্লাসের পড়াশোনা বুঝে না। তারপর হচ্ছে পরিচর্যার ক্ষেত্রে দক্ষতার অভাব থাকে, এদের মানসিক বিকাশ ধীরগতিতে হয়, দীর্ঘস্থায়ী স্মৃতির তুলনায় স্বল্পস্থায়ী স্মৃতিগুলো আসলে দুর্বল থাকে, দীর্ঘস্থায়ী তুলনায় এদের স্বল্পস্থায়ীগুলো খুবই দুর্বল। দেন হচ্ছে এদের যে আইকিউ 70-এর নিচে, সাধারণত জন্মগত এবং বংশগত এবং পরিবেশগত কারণে একজন মানুষ মানসিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী হয়, ঠিক আছে। তারপর হচ্ছে চিকিৎসার মাধ্যমে প্রতিবন্ধীদের বুদ্ধির যে স্তরগত উন্নয়ন সম্ভব নয়, আসলে চিকিৎসার মাধ্যমে করা যায় না। এখন আমরা এই বুদ্ধি প্রতিবন্ধীর শ্রেণীবিভাগ করবো, ঠিক আছে। একটা বলছে হচ্ছে আমাদের মৃদু বুদ্ধি, এগুলো খেয়াল করো, এমসিকিউ আসতে পারবে কিন্তু এখান থেকে। এখানে বলছে মৃদু মানে কম, তার মানে তার বুদ্ধিবৃত্তি একটা কম আছে, ঠিক আছে। যদি কম থাকে তাহলে তার স্ট্যানফোর্ড বিনের মধ্যে হচ্ছে 52 থেকে 69। তারপর হচ্ছে ওয়েক সকারের মধ্যে 55 থেকে 70, এটা হচ্ছে মৃদু বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, মৃদু বুদ্ধি প্রতিবন্ধী। আর একটা হচ্ছে মধ্যম বুদ্ধি প্রতিবন্ধী, হচ্ছে আরো কম, দেখো 70-এর কাছাকাছি থাকলে সেটা হচ্ছে মৃদু। আর হচ্ছে মধ্যম হবে কখন 36 থেকে 51, এটা বিনের মতে, আর 40 থেকে 54, এটা হচ্ছে ওয়েক সকারের মতে, ওয়েক সলারের মতো, ঠিক আছে। আর হচ্ছে গুরুতর, মানে গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী সে হচ্ছে 20 থেকে 35, 25 থেকে 39-এর মধ্যে। আর 19-এর নিচে বা 19-এর কম, দেখো 19-এর কম মানে সে চরম আকারে বুদ্ধি প্রতিবন্ধী, মানে তার মাথায় মানে কিছুই নাই, এটা কিছুই মানে যায় না, এটা হচ্ছে চরম, ঠিক আছে। এখন মৃদুর কথা বললাম আমরা, মৃদু তো দেখাইছি, আমি না দেখালে চলবে।
তো এই ক্ষেত্রে মৃদু প্রতিবন্ধী শিশুদের মানসিক বয়স সাধারণত 8 থেকে 11 বছরের মধ্যে হয়। মানসিক বয়স হতে তাদের 8 থেকে 11 বছরের মধ্যে হবে। এরা সামান্য পড়তে লিখতে বা সাধারণত হিসাব করতে পারে, মানে এরা হিসাব করতে পারে বা একটু সামান্য পড়ালেখা করতে পারে। দেন হচ্ছে এরা সামান্য পড়তে বা লিখতে পারে বললাম। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে আসলে স্বনির্ভর করা যায়। মানে স্বনির্ভর মানে হচ্ছে তারা নিজেদের কাজ নিজে করা কিছুটা হলেও শেখে প্রশিক্ষণের মাধ্যমে। দেন বলছে অদক্ষ যে শ্রমিক হিসেবে জীবিকা অর্জন করতে পারে, মানে হচ্ছে দক্ষ হবে না বাট জীবিকা অর্জন করতে পারে, কারখানায় কাজ করতে পারে। তবে সামাজিক ও অর্থনৈতিক সংকট আসলে মোকাবেলায় এদের সহায়তা নিতে হয়, ঠিক আছে, সহায়তা নিতে হয়। তারপরে অন্যের তত্ত্বাবধান ছাড়া দায়িত্বপূর্ণ জীবনযাপন করতে হয়, মানে হচ্ছে নিজেদের হচ্ছে দায়িত্বপূর্ণ, অন্যের তত্ত্বাবধান থাকে না, কারণ যেহেতু তারা সাধারণত হচ্ছে একটু আগায় থাকে, সুতরাং তাদেরটা আসলে অন্যর হেল্প লাগে না। খেলাধুলা ও গান বাজনা অংশগ্রহণ করতে তাদের করতে পারে তারা, ঠিক আছে, মানে একটু স্বাভাবিকের মতো একটু হলেও মানে পারে। এরপরে হচ্ছে মধ্যম বুদ্ধি বলছি, যাদের আইকিউ বলছিলাম যে 50-এর মধ্যে থাকবে এবং শতকরা 70% বলছে উপসর্গ সম্পন্ন তাদের থাকবে আগে থেকেই। ডাউন সিনড্রোম থাকবে এদের। হচ্ছে প্রায় 50% মধ্যম প্রতিবন্ধী ব্যক্তির কোনো না কোনো ধরনের মস্তিষ্ক বিকৃতি থাকে, মানে হচ্ছে অধিকাংশ মানুষের এদের মস্তিষ্ক বিকৃতি থাকে। তারা হচ্ছে মৃদু বুদ্ধি প্রতিবন্ধীর তুলনায় এদের নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতা দেখা যায়। এরা শিশুসুলভ ভাষা ব্যবহার করে এবং ত্রুটিপূর্ণ উচ্চারণ করে, যে উচ্চারণগুলো করে সেগুলো থাকে ত্রুটিপূর্ণ। এদের চেহারায় কিছু বোকাভাব পরিলক্ষিত হয়। এরা দৌড়াতে পারে না, গাড়ি বা সিঁড়িতে উঠতে পারে না, ঠিক আছে। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এদের শারীরিক দক্ষতার কিছুটা উন্নতি করা যায়। ওকে, দেন বলছে গুরুতরটা আরো মারাত্মক। এদের আসলে আচরণগত যোগ্যতার 4 বছরের শিশুদের মতো, মানে আচরণটা 4 বছরের বাচ্চাদের মধ্যে থাকে। অন্য সাহায্য ছাড়া নিজেরা জীবনেও চলতে পারে না। এরা স্পষ্টভাবে কথা বলতেই পারে না। চারপাশের নানা ঘটনার প্রতি এরা সহজেই প্রতিক্রিয়া করে না। এরা নিজেরা কোনো কাজ করতে পারে না, ঠিক আছে। আর উন্নত প্রশিক্ষণ দিয়ে এদের আসলে মানে ঠিক করে দেয় না। চরম যারা, তারা হচ্ছে অধিকাংশই সময়টা ঘুমিয়ে কাটায়। যারা চরম প্রতিবন্ধী তারা হচ্ছে অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়। এদের আচরণের যোগ্যতা 2 বছরের বাচ্চার মতো, ঠিক আছে। এরা নিজেরা চলাফেরা করতে পারে না। এদের শারীরিক বিকলাঙ্গ থাকে, শারীরিক বিকাশটা অস্বাভাবিক। এরা মানে বধির হয়, মুখ এবং বধির, মানে কথা শোনে না, মানে বলতে পারে না। এদের সংবেদনা প্রত্যক্ষণ ক্ষমতা খুবই নিম্নমানের। এরা ফিল করে না, গায়ে টাচ করলে ফিল করবে না। এদের অন্যের যত্ন এবং তত্ত্বাবধান ছাড়া জীবনযাপন করতে পারে না। এখন বুদ্ধি প্রতিবন্ধী চেনার উপায় কি? ফার্স্ট অফ অল সামাজিক দক্ষতা, মানে সমাজে ও কতটা নিজেকে ইউটিলাইজ করতে পারছে। দেন হচ্ছে শিক্ষণ ক্ষমতা, ও শেখার ক্ষেত্রে কতটা মানে সবকিছু ভালোভাবে শিখতে পারতেছে কিনা। দেন আবেগীয় বিকাশ, ওরা আবেগ আছে কিনা, ও আবেগীয় বিকাশ মানে কারোর প্রতি মানে কেউ ওকে যত্ন করে, কেউ ওকে আদর করে, এটা বুঝতে পারে কিনা। মনোযোগের পরিসর, ও কোনো কাজে মনোযোগ ছেড়ে দিতে পারে না, মানে মনোযোগ স্থির করতে পারে না। দেন নিজের যত্ন নেয়, ও নিজের যত্ন নিতেই পারে না, ঠিক আছে, অন্য হেল্প লাগে ওর। স্বাস্থ্য নিরাপত্তা অসুস্থ হলে আসলে কত সতর্কতার প্রয়োজন করে কিনা, প্লাস ওরা সচেতন থাকে না এই বিষয়ে। উপার্জন, সে কিন্তু আসলে উপার্জন করতে হয়তো পারে না, বাট মৃদু আর মাঝারে একটু উপার্জন করতে পারে। বাট যারা চরম এবং হচ্ছে মারাত্মক তারা কিন্তু উপার্জন করতে পারে না, ঠিক আছে। তাদের গৃহকর্মে দক্ষতা নেই, সামষ্টিক ব্যবহার নাই, অভিযোজনের ক্ষমতা নাই বললে চলে। এখন বুদ্ধি প্রতিবন্ধী আসলে কেন হয়? ফার্স্ট অল বংশগত কারণ। মানুষ হচ্ছে তার বাবা মায়ের যদি একটু মানে দেখবা অধিকাংশ মানুষের যারা বাবা মা একটু ছিল তাদের থেকে কিন্তু আসে, তো বংশগত কারণ কিন্তু এখানে আসে। দেন প্রদাহ সংক্রমণ প্লাস বিষক্রিয়া, মানে বিষক্রিয়া যদি কোনো মানুষের চিকিৎসার ক্ষেত্রে মানে চিকিৎসা পদ্ধতিটা একটু মানে ত্রুটিপূর্ণ হয় চিকিৎসা করার সময়, প্লাস তার হচ্ছে যদি তার কোনো ক্ষেত্রে যদি অন্য বা মেডিসিন খেয়ে ফেলে, মানে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন, তাহলে অনেক ঘুম তো এটা সবার ব্যক্তিরা, প্রত্যেকটা ব্যক্তির ঘুম আসে, এটা তো না। বাট সে মানে চরম প্রতিবন্ধীরা তো সারাদিনই ঘুমাবে, তাদের ঘুম ছাড়া তারা কিছু পারে না, বসেও থাকতে পারে না, ঠিক আছে, এক্ষেত্রে হতে পারে। দেন আর হচ্ছে মস্তিষ্কের প্রদাহ আক্রমণ হয়, ঠিক আছে, শিশুটির বুদ্ধি বিকার ঘটে। ক্রেটিনিজম কি মায়ের গর্ভে থাকে আয়োডিনের যে স্বল্পতা, মায়ের গর্ভে থাকাকালীন যদি আয়োডিন অভাব থাকে, মা যদি আয়োডিন সমৃদ্ধ খাবার মানে সামুদ্রিক মাছটা যদি মা কম খায়, তাহলে সেক্ষেত্রে বাচ্চাটা কিন্তু এই প্রতিবন্ধী হওয়ার পসিবিলিটি থাকে, বুদ্ধি প্রতিবন্ধী। তারপরে বললাম হচ্ছে স্নায়বিক আঘাত, মানে যদি স্নায়বিক আঘাত পায় জন্মকালীন সময়, যদি কোনো অক্সিজেনের অভাবে শিশুর যদি মানে বৃদ্ধি প্রতিবন্ধকতা মানে বুদ্ধি প্রতিবন্ধকতা কিন্তু ঝুঁকি সৃষ্টি হয়, মানে যদি অক্সিজেনের অভাব থাকে বাচ্চা যখন প্রসব হয়, তো স্নায়বিক চাপ পড়ে তার, মানে স্নায়ু বা শিরা উপশিরা চাপ পড়ে। হরমোনাল গোলযোগ মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি হতে নিঃসৃত হরমোন কম ও বেশি নিঃসৃত হলে, মানে যদি কম ও নিঃসৃত হয় অন্তঃক্ষরা রশ্মি থেকে, তাহলে কিন্তু তার সে প্রতিবন্ধী হওয়ার পসিবিলিটি থাকে বেশি।
তারপরে বলছি রক্তের এই আরএইচ ফ্যাক্টর মানে পিতামাতার রক্তের আরএইচ ফ্যাক্টরের সাথে যদি ওর সমন্বয়টা ত্রুটির কারণ হয়, অনেক সময় দেখা যায় একই গ্রুপের বা একই আরএইচ ফ্যাক্টর মানে রক্তের গ্রুপ ম্যাচ করলে ম্যাটার করে না, এটা আমরা অনেকে বুঝি না। মানে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সমস্যা হয় না, বাট যদি আরএইচ ফ্যাক্টরটা এরকম সমস্যা হয় যে মাইনাস প্লাস গ্রুপের সমন্বয় ঘটে, মানে পিতার মাইনাস মায়ের প্লাস আরএইচ ফ্যাক্টর গ্রুপ এক সমস্যা নেই, বাট আরএইচ ফ্যাক্টর যদি এরকম ভিন্ন হয়ে যায় প্লাস মাইনাস হয়ে যায় তাহলে বাচ্চাদের বইতে হচ্ছে বইয়ের পাতার মধ্যে ঘুমের যে ঘুম আসার যে ইয়ে থাকে না ঘ্রাণ, ওই ঘ্রাণ থাকে, যার কারণে বইটা খুললে আমাদের ঘুম আসে। ভালো তো ঘুম আসা ভালো না? অনেক মানুষ হসপিটালে যাও, অনেক মানুষ ঘুমাতে পারছে না বলে ডাক্তার দেখাচ্ছে, তো ঘুম আসা তো ভালো কাজ, ঘুম না আসাই খারাপ কাজ। ঘুমাও যত বেশি ঘুমাতে পারো, বাট একটা জিনিস মনে রাখতে হবে, আমি নিজেও অনেক বেশি ঘুমাই, সময় পাইলে ঘুমাই, ক্লাস টিউশন কোচিং পড়াশোনা না থাকলে ঘুমাই আমি। তো কথা হচ্ছে তুমি হচ্ছে ঘুমাবে কখন? মানুষ যদি তুমি 60 বছর মনে করে গড়ায়ু, যদি তুমি 60 বছরের তুমি যদি দৈনিক 8 ঘন্টা ঘুমাও তাহলে তুমি 60 বছরের মধ্যে 20 বছরই ঘুমাবা, আর বাকি 40 বছর তোমার তো নাচা গানা করতেই কেটে যাবে, বাকি কতক্ষণ কি করবা? দেখো হিসাব করলে কিন্তু অনেক কষ্টই লাগে। 60 বছর বাঁচলে যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাই তাহলে 20 বছরই ঘুমাই কাটাই দিচ্ছি, ভাবলে কিন্তু অনেক খারাপ লাগে, কিন্তু আসলে আমরা ঘুমাই। দেন পুষ্টির অভাব, মানে গর্ভবতী মা যদি পুষ্টিকর খাবার না খেতে পারে, অনেক সময় পুষ্টির ঘাটতিতে বাচ্চা কাচ্চা প্রতিবন্ধী হতে পারে। নিকট আত্মীয়ের মধ্যে বিবাহ খুবই ম্যাটার করে এটা, বাট আমরা বুঝি না অনেক সময়। দেখো নিকট আত্মীয়ের মধ্যে মানে বিয়ে হলে কারণটা কি হয়? কারণ হচ্ছে মনে করো আমি আমার কাজিনকে বিয়ে করতেছি, মানে তাহলে আমার অবভিয়াসলি বাপের দিকে কাজিন হলে, আমার মায়ের দিকে কাজিন হলে মনে করো মায়ের বা নানা নানির ওই যে বংশগত ধারা কিন্তু ম্যাচ করে যাবে পরবর্তী আমার কাজিনের মধ্যে বিয়ে হলে, তো আমার বাচ্চার মধ্যে ম্যাচ করবে। তো এরকম ম্যাচ করতে করতে একটা প্রতিবেদন দেখছিলাম লাস্ট একটা ইয়ারে, মানে কোন একটা উপজাতির মধ্যে মানুষগুলার বিকলাঙ্গ হচ্ছে, কারণ তাদের উপজাতির ধারা হচ্ছে তাদের মানে ভাই বোনদের মধ্যে বিয়ে হয়, চাচাতো ভাই বোনদের, মামাতো ভাই বোনদের। তো এই ম্যাচ করতে করতে এমন পর্যায়ে আসে টোটালি সব কিছু ম্যাচ করে ফেলতেছে, যার কারণে বাচ্চাদের ওই যে স্বাভাবিক মানে বিষয়গুলো হচ্ছে না, সবাই বিকলাঙ্গ হচ্ছে। ওকে, যখন নিকট আত্মীয়ের মধ্যে দেখা হয়, আমি দেখছি বরিশালে মানুষের বিয়েটা হয় নিকট আত্মীয়দের মধ্যে অনেক, বাট নিকট আত্মীয় কিন্তু ঠিক আছে 1-2 বার করা যায়, বাট সবসময় যদি তুমি আমার কাজিন বিয়ে করো তাহলে ঝামেলা। 1-2 বার ঠিক আছে, কাজিন বিয়ে করা যায়, ম্যাটার না, বাট দেখা যায় যে নিকট আত্মীয় চাচাতো আপন চাচাতো ফুফাতো মামাতো খালাতো ভাই বোন যদি বিয়ে করে তাদের মধ্যে কিন্তু অনেক সময় বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। আমার নিজের আছে, আমার 2টা ফুফা, আমার বড় ফুফার ছেলে আমার ছোট ফুফার মেয়েকে বিয়ে করছে, তো বিয়ে করলে ওদের যে বাচ্চা হয়েছে দুইটাই প্রতিবন্ধী, বিষয়টা খেয়াল করছো? তো যখন কাজিন বিয়ে করবে ম্যাটার, মানে ফুফাতো ভাই বোন বিয়ে করলে সমস্যা, মামাতো ভাই বোন বিয়ে করলে সমস্যা, সেম বিয়ে করা সমস্যা। তুমি তো খাওয়াতো ভাই বোন মামাতো ভাই বোন বিয়ে করো তাহলেই সমস্যা হবে না। যদি যারা করো একটু ভেবে চিন্তে করিও, ঠিক আছে? ওকে, মনোসামাজিক কারণ, শৈশবে যদি মানসিকভাবে আঘাত পায় একটা ছেলে বা একটা বাচ্চা, মানসিকভাবে আঘাত পেলে ধীরে ধীরে সে কিন্তু মানে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়। হস্তান্তর, দেশ ত্যাগ বা প্রবাসী হওয়ার কারণে অনেকেই দেখো অনেক হচ্ছে দেশ ত্যাগ করে একটা দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, সুতরাং সে কিন্তু মানে মানসিকভাবে প্রতিবন্ধী হতে পারে। এখন বলছি এটা প্রতিরোধে আমাদের কি করা যেতে পারে? ফার্স্ট অফ অল হচ্ছে অধিক বয়সী কিংবা অল্প বয়সে সন্তান ধারণ করলে সন্তানদের বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে, মানে কমপক্ষে কাজিন ছোট হলে ভালো, তাহলে হচ্ছে মানে প্রেম হওয়ার চান্স না, আর বিয়ে তো দূরেই থাক, ঠিক আছে? এখন বললাম অধিক বয়সে কিংবা অল্প বয়সে সন্তান ধারণ করলে সন্তানদের বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি থাকে। আর গর্ভাবস্থায় ক্ষতিকর ওষুধ ব্যবহার করলে আসলে বিরত থাকতে হবে, কারণ গর্ভাবস্থায় যদি আমরা ক্ষতিকর ওষুধ খাই তাহলে কিন্তু বাচ্চাদের দেখা গেছে গবেষণায় তারা কিন্তু মানে বিকলাঙ্গ হতে পারে। সুতরাং আমাদের হচ্ছে যখন গর্ভাবস্থা থাকবে তখন আমাদের আসলে ওই ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর ওষুধ খাওয়া যাবে না। বিভিন্ন ধরনের মানসিক চাপ, যেমন দুশ্চিন্তা বেশি করা যাবে না, হতাশা বেশি হওয়া যাবে না। যদি বাচ্চা পেটে থাকাকালীন মা যদি হতাশায় ভোগেন, ঠিক আছে, মা যদি হতাশায় ভোগেন আর দুশ্চিন্তা বেশি করেন তাহলে কিন্তু তিনিও বাচ্চাদের এই ইফেক্টে পড়বে, বাচ্চারা কিন্তু এই ইফেক্ট পড়বে, সেও কিন্তু কি হয়ে যাবে, সেও এই মানসিকভাবে মানে ত্রুটিপূর্ণ হবে। আর এই জন্য আমাদের এইগুলো একটু খেয়াল করতে হবে, এখানে কিন্তু প্রতিরোধের কথা বলছে। আর গর্ভবতী মা যেন যে কোনো ভাইরাস জনিত রোগে আক্রান্ত না হয় সেদিকে খেয়াল করতে হবে, মানে মা যেন ভাইরাস জনিত রোগে আক্রান্ত না হয় গর্ভবতী মা।
আর প্রজননকালীন সময় প্রচন্ড মাথার চাপের কারণে বা অক্সিজেন অভাবের কারণে কিন্তু হয়। সুতরাং এগুলো আমাদের একটু খেয়াল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে অক্সিজেনের স্বল্পতা না হয় সন্তান জন্মদানের সময়। দেন মায়ের প্রসব বেদনা শুরু হলে দ্রুত চিকিৎসার শরণাপন্ন হতে হবে, কিন্তু গ্রামে কিন্তু অনেক সময় বাসায় চিকিৎসা করাতে যায়, বাট এটা হসপিটালাইজড করতে হবে। দেন আরএইচ নেগেটিভ রক্তের নারীর সাথে আরএইচ পজিটিভ রক্তের পুরুষের বিবাহ পরিহার করতে হবে। মানে বিয়ের সময় তো আমরা অনেকে আবেগে, ভাই তোমরা প্রেম করলে একটা জিনিস মাথায় রাখবা, তোমার হাজব্যান্ডের হচ্ছে মানে এক কথায় তুমি যখন প্রেম বা বিয়ে করবা তোমরা শুনে নেবা যে এই স্যার আপনার হচ্ছে মানে তোমার সেই স্যার আর কি, মানে প্রত্যেকের আই মিন তাদের যে আপন মানুষজন, তোমরা যখন বিয়ে করবা বা হচ্ছে তোমাদের কোনো একটা কিছু হবে, সেই ক্ষেত্রে তোমরা সবাই কী করবা, তোমাদের যে যার সাথেই যা হবে প্রেম রিলেশন বলো আর বিয়ে বলো, তোমরা হচ্ছে দুজনে আরএস মানটা চিকিৎসা মানে এক কথায় দুজনেই মেডিকেলে গিয়ে আরএস মানটা নির্ণয় করবা। নির্ণয় করার পরে হচ্ছে রিলেশন টনে যাবা, না হলে পরবর্তী কী হবে জানো, তোমরা হচ্ছে দেখা গেল তোমরা দুজনকে ছাড়া থাকতে পারছো না, কিন্তু তোমাদের আরএস মান একই। যদি রক্তের গ্রুপ আলাদা হয় তাহলে সমস্যা নেই মাশাআল্লাহ, বাট আরএইচ ফ্যাক্টর যদি ঝামেলা হয়ে যায়, রক্তের গ্রুপ এক হলে সমস্যা নেই, আলাদা হলে তার মাপাটা দরকার নেই, বাট আরএইচ ফ্যাক্টরটা জেনে শুনে তারপর ভাই যা করো কইরো, ঠিক আছে, মানে প্রেম প্রীতি বিয়ে শাদী। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে, এবং এ ধরনের রক্তযুক্ত স্বামী স্ত্রীর সন্তান ধরনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া যায়। সুতরাং যদি হয়ে যায়, যদি ঘটনা আগে থেকে ঘটাই ফেলো, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের একটা সমাধান আছে, আমাদের এটার ক্ষেত্রেও একটা আমাদের হচ্ছে ব্যবস্থা নেওয়া যায় যদি আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। যদি তোমাদের ঘটনা ঘটাই ফেলো তাহলে সেক্ষেত্রে হবে। আরএইচ হচ্ছে রক্তের মান, ঠিক আছে, রক্তের একটা মানে বিষয় যেটা হচ্ছে যদি এক থাকে পজিটিভ নেগেটিভ থাকে তাহলে সন্তান বিকলাঙ্গ হবে বলা আছে। তাহলে নিকট আত্মীয়ের মধ্যে বিয়েটা পরিহার করতে হবে, আয়োডিন সমৃদ্ধ খাবার খেতে দিতে হবে, গর্ভাবস্থায় জন্ম পরবর্তী সময়ে শিশুদের যাতে মানসিকভাবে কোনো আঘাত না পায়, সংক্রমণ রোগ না হয়, মানসিক নির্যাতন করা যাবে না। সুস্থ সবল জীবনযাপন করার ক্ষেত্রে তাদেরকে হচ্ছে শৈশবে নানা অভিজ্ঞতায় সাথে যুক্ত করতে হবে, এবং এই সব যদি করি তাহলে আমরা একটা বাচ্চা হচ্ছে কি হবে পারফেক্টলি হচ্ছে প্রতিবন্ধিতার হাত থেকে রেহাই পাবে, ঠিক আছে। তাহলে আমাদের ওভারঅল হচ্ছে এখন যদি পড়ি মেধা আর সৃজনশীলতা, ভাই অধ্যায় শেষ হচ্ছে না কেন, কত বড় অধ্যায় দেখছো। এখন মেধাবী শিশুদের ক্ষেত্রে বৈশিষ্ট্য আছে, মেধাবী শিশুদের দৈহিক বিকাশ খুব দ্রুত হয়, তাদের ভাষার বিকাশও খুব দ্রুত হয়, তারা তাড়াতাড়ি লিখতে পড়তে পারে, তারা দ্রুত মুখস্থ করতে পারে, এরা প্রবল কৌতূহল উদ্দীপক হয়, এরা কোনো বস্তুর প্রতি দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে, এবং হচ্ছে স্মৃতিশক্তি প্রকট হয়, এরা হচ্ছে মেধাবী, ঠিক আছে। এখন মেধাবীদের শিশুদের চাহিদাও সমস্যা, মেধাবী শিশুদের অনেক কিছু চাহিদা থাকে, কিন্তু জ্ঞানের চাহিদা, তাদের যে জ্ঞানের চাহিদা আছে, মনে করো তার একটা বই পড়া শেষ, তোমাকে আরেকটা বই অবশ্যই দিতে হবে। হ্যাঁ আরএইচ থাকলে এখনই ব্রেকআপ করে দাও, ঠিক আছে। আচ্ছা ঘুম ধরার আগে একটা কথা বলি, যাদের ঘুম ধরতেছে তারা হচ্ছে এক কাজ করো, দাঁড়াই থাকো, তোমরা শুয়ে বসে আসো, দাঁড়াই থাকো, হাঁটো, তাহলে ঠিক হয়ে যাবে। এখন দেখো আমরা বললাম যে জ্ঞানের চাহিদা, একটা বাচ্চা যখন ভালো হচ্ছে মেধাবী তার জ্ঞানের চাহিদা থাকবে, তো জ্ঞানের চাহিদাটা আমাদের হচ্ছে মানে তার জ্ঞানের চাহিদা পূরণ করতে হবে, ঠিক আছে। তো জ্ঞানের চাহিদা পূরণ না করলে কিন্তু সমস্যা হবে, সে হচ্ছে ঝামেলায় পড়বে। হচ্ছে মেধাবী শিশু কৌতূহল উদ্দীপক, সুতরাং জ্ঞান পিপাসু হয়, তার যে কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে। মনে করো একটা ছেলে প্রচুর জ্ঞান পিপাসু ছোটবেলা থেকে, ও কোশ্চেন করতেছে, তোমার কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে, না হলে কিন্তু ও হচ্ছে মানসিকভাবে বিকারগ্রস্ত হবে। এখনো একটা শেষ করতে হয় নাই। এরা অতি প্রশংসা ও অতি মনোযোগ পেলে কিন্তু উৎকর্ষতার প্রতিও সচেতন হয়ে পড়ে, মানে হচ্ছে এক কথায় বেশি আবার আদর করা যাবে না, আদর করবা ঠিক আছে কিন্তু মাত্রাতিরিক্ত, ঠিক আছে, বেশি পেলে কিন্তু মাথায় উঠে বসে থাকবে। গেল এবার সৃজনশীলতাটা বুঝি, ভাই সৃজনশীলতা মানে হচ্ছে কোনো কাজটাকে একদমই ইউনিক ভাবে উপস্থাপন করা, এখানে ডিটেলসে পড়ে তোমার পারবা, প্রত্যেকটা মানুষের সৃজনশীল মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইউনিকনেস থাকে, ওটাই সৃজনশীলতা। এটা যদি বিস্তারিত পড়াই এখন অনেক সময় যাবে, ক্লোজ করে, ঠিক আছে। ওকে, আমাদের উদ্ভাবনী আচরণ মানে হচ্ছে সৃজনশীল আচরণের ক্ষেত্রে চারটার কথা বলছে, আমরা চারটার কথা দেখি, মানে চারটা গুণ থাকলে একটা মানুষ সে হচ্ছে সৃজনশীল হবে। খেয়াল করো, এক নম্বর বলছে হচ্ছে দ্রুততা, আমরা একসাথে হয়ে যাবানি, প্যারা নাই, বলছি দ্রুততা মানে হচ্ছে সে কোনো কাজ হচ্ছে ফাস্টলি করতে পারবে, ঠিক আছে, মানে এই শব্দগুলো বা আচরণ বা বাক্যগুলো বা বাক্য ধারণ এগুলো খুব ফাস্টলি করতে পারবে। তারপর হচ্ছে নমনীয়তা, আচরণ নানা প্রকার নমনীয় আচরণ হবে, অভিনব ধারণা বা সমস্যা সমাধানের বিভিন্ন নির্দেশনা সে থাকবে সেখানে। তারপর হচ্ছে মৌলিকতা, মানে তার ক্ষেত্রে একটা মৌলিক বা ইউনিকনেস থাকবে। দেন হচ্ছে বিশুদ্ধ বিবরণ দান করবে, সে খুবই স্মুথলি তোমাকে হচ্ছে এই চারটা জিনিস থাকে, সে নমনীয় হবে, মানে তার আচরণটা নমনীয়। দেন সে দ্রুততার সাথে খুবই স্মুথলি কথাটা বলতে পারবে এবং ঠিকঠাক করতে পারবে।
তারপরে হচ্ছে মৌলিকতা থাকবে এবং হচ্ছে বিশুদ্ধ বিবরণ থাকবে। এখন হচ্ছে সৃজনশীলতার গুরুত্ব, প্রত্যেকটা দেখো জগতে যদি সৃজনশীল মানুষ না থাকতো তাহলে তো জগৎটা ভালোভাবে চলতো না। এক্ষেত্রে ফাইনালি শেষ হবে দুইটা, এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসতে পারে, নাইম হিরো, বুঝতো? এখন দেখো আনন্দ এবং সন্তুষ্টি অর্জন করতে হবে তাদের, সৃজনশীলতার বাচ্চাদের খেলাকে মজাদার করে তুলতে হবে, কৃতিত্ব অর্জনে সহায়তা করতে হবে, তারা যেন ভালো কিছু করতে পারে লাইফে, দলের পথ প্রদর্শক হতে হবে, তাদেরকে নেতা হিসেবে বানাতে হবে। আর মেধা বনাম সৃজনশীলতা, দেখো মেধা আর সৃজনশীলতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর মেধা আর সৃজনশীলতা 4 ধরনের ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়। একটা হচ্ছে উন্নত মেধা সম্পন্ন আর উন্নত সৃজনশীল, কম মেধা সম্পন্ন উন্নত সৃজনশীল, আর উন্নত মেধা সম্পন্ন কম সৃজনশীল, আর কম মেধা সম্পন্ন কম সৃজনশীল। লাকিলি ফাইনালি ভাই শেষ, একটু রেস্ট নাও। ফাইনালি একটা তো শেষ করতে পারছি, একটু রেস্ট নেই, ঠিক আছে? আসো আমরা একটু মানে নিজেদের ভেতরে কথা বলি। আমরা অলরেডি প্রায় 1 ঘন্টা 20 মিনিট ক্লাস নিছি। 1 ঘন্টা 20 মিনিটে একটা অধ্যায় একদম A to Z শেষ করছি। আশা করি সমস্যা থাকবে না তোমাদের এই 1 ঘন্টা ক্লাসের পরে। ব্রেক বলতে আসো, ব্রেকে হচ্ছে কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে তোমরা চিনো, সবাই চিনো আমাকে? একটু বলো দেখি। আচ্ছা ক্লাসে একটু আবার সবাই একটু শেয়ার করে দিও যারা শেয়ার করো নাই, তাহলে আমরা আবার নতুন নতুন মানুষ পাবো যে হচ্ছে এই আরেকটা অধ্যায় পড়ার সময়। আচ্ছা আমি আমার পরিচয় দিই, আমাকে চিনো না মনে অনেকে, যে আমার নাম রাশেদুজ্জামান আর কি। আমি তোমাদের পড়ালেখাতে দীর্ঘ 3 বছর ধরেই তোমাদের যুক্তিবিদ্যায় মনোবিজ্ঞানী ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আর আমার পড়াশোনা করছি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেটা হচ্ছে পাহাড়ি এলাকায়। ওখানে হচ্ছে আমার নিজের ফাইনাল ইয়ার চলতেছে, 1 মাস পরে আমার পরীক্ষা আর কি। তো অনার্স শেষ হয়ে যাবে আর কি। অনার্স শেষ হয়ে গেলে আমিও নিজেদের তোমাদের মতো বেকার হয়ে যাব। তারপর হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরা জেলায়। তোমাদের সাতক্ষীরায় কেউ আছে কেন জানি না। আর এটা হচ্ছে খুলনা বিভাগের একটা জেলা, বাট আমি সেই 550 কিলোমিটার দূরে চট্টগ্রামে এসে পড়াশোনা করতেছি, এখানেই থাকতেছি, ঠিক আছে? এখন তোমরা বলো তোমাদের বাসা টাসা কোথায়? আমাদের এহসান স্যার জয়েন করছে। আমরা 1 ঘন্টা 20 মিনিট যেহেতু একটা ক্লাস নিচ্ছি, তাহলে একটু 1-2 মিনিট ব্রেক নেওয়া যায়। বাট ব্রেক নেওয়া তার মানে এই না যে ক্লাস শেষ করে যাবো গা, কারণ আমাদের অফিস অফ করতে হবে। আমি হচ্ছে সব বন্ধ করে তো তালা মেরে যেতে হবে। সুতরাং আমরা এই অধ্যায়টা শেষ করে তারপর যাবো, ঠিক আছে? আশা করি আধা ঘন্টা নিব। আর আমরা 9:30 শেষ করবো, ঠিক আছে? 9:30 সবাই একসাথে শেষ করবো। তাহলে কিন্তু দেখো আমাদের লাস্ট 2 দিন, যেটা আমরা গতকালকে আমরা 2টা অধ্যায় শেষ করছি। যেহেতু এই মনোবিজ্ঞানে সেকেন্ড পেপারে আমাদের 5টা অধ্যায় পরীক্ষা আছে, তো এখানে হচ্ছে আমাদের গতকাল 2টা অধ্যায় শেষ করছিলাম, সেখান থেকে আমাদের কমপক্ষে 3টা কোশ্চেন আসতে পারে সিকিউ। আর এই যে আজকে 2টা অধ্যায় শেষ করবো, তাহলে থাকবে একটা অধ্যায় 7ম অধ্যায়, যেটা আমরা আগামীকাল নিয়ে তারপর একটা ফাইনালি এমসিকিউ একটা সিকিউ ক্লাস নিব ওই ক্লাসেই, মানে আগামীকাল 7:30-এ। আর হচ্ছে আমাদের সেটা হচ্ছে আজকে আমরা যে অধ্যায়টা পড়লাম এতক্ষণ ধরে 1 ঘন্টা 20 মিনিট ধরে, মানে ফার্স্ট অধ্যায়টা বুদ্ধি অধ্যায়টা। তো বুদ্ধি অধ্যায়টা হচ্ছে আমাদের এখান থেকে 2টা সিকিউ আসার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ অধ্যায়টা অনেক বড় একটা অধ্যায়, আলোচনা বেশি। নাইম যদি এই অধ্যায় স্কিপ কেন করবা? এই অধ্যায় স্কিপ করার তো দরকার নাই, বা আমাদের চট্টগ্রামে অক্সিজেনের মানুষজন আছে এখানে, তো এই অধ্যায় স্কিপ করার দরকার নাই। এই অধ্যায় তো ভাই সহজ অধ্যায়, স্কিপ কেন করবা? যদি এই অধ্যায় তুমি স্কিপ করো তাহলে তো বাকি অধ্যায়গুলো পড়তে হবে। জি স্যার। আচ্ছা নওগাঁর মানুষজন আছে এখানে আমাদের, ওকে আমরা শুরু করবো তাহলে। আর 2 মিনিট একটু, আর 1 মিনিট বিরতি নিব, 1 মিনিট পরেই শুরু করব। ওরে নওগাঁর মানুষ আছে এখানে, নওগাঁয় গেছি আমি। নওগাঁর যে তোমাদের পাহাড়পুরের সামনে দিয়ে চলে আসছি, নওগাঁর পাহাড়পুরের সামনে দিয়ে সাইকেলিং করে চলে আসছি, সাইকেল নিয়ে গেছিলাম আমি। লাস্ট 23 সালে হচ্ছে তোমাদের যে আমাদের তেঁতুলিয়া থেকে, পঞ্চগড়ের যে বাংলা বান্ধা তেঁতুলিয়ার বাংলা বান্ধা থেকে সাইকেলিং শুরু করছিলাম 18ই নভেম্বর 23 সালের। আর শেষ করছিলাম হচ্ছে 26 নভেম্বর 2023 টেকনাফে।
মানে আমি 8 দিনে হচ্ছে 1200 কিলো সাইক্লিং করছিলাম, সেই সময় আমি উত্তরবঙ্গ ভালোভাবে ঘুরছি, তার আগে আমি উত্তরবঙ্গে যাই নাই কখনো। তো উত্তরবঙ্গের ভাই মানুষগুলো খুবই মানে সাধারণ জীবনযাপন করে, খুবই সুন্দর লাগে ভাই, উত্তরবঙ্গ এমনি সুন্দর। ওকে, আরে উম্মে মেধা, তাই নাকি স্যার? সাতক্ষীরায় আসেন তাহলে স্যার আমাদের বাসায় আপনার হাজব্যান্ডকে নিয়ে। ওকে, আইডিয়াল কলেজ ধানমন্ডি, গুড, ভেরি গুড। রাজশাহীতে আমি গেছি, রাজশাহীতে হচ্ছে আমার হচ্ছে রাজশাহী ভার্সিটিতে আমি 2 মাস পড়ছিলাম। আমি হচ্ছে রাজশাহী ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ফার্স্ট, ওখানে থেকে আমি পরে চট্টগ্রাম ভার্সিটিতে শিফট করছি। আমাদের সব রাজশাহী ভার্সিটি আগে ক্লাস নিত। তো আমার বাসা হচ্ছে 2 নাম্বার গেট, সাতক্ষীরা জেলায় আমার নিজের দেশের বাড়ি, ঠিক আছে। ও চট্টগ্রাম মেহেদীবাগ থেকে, আচ্ছা, আমরা খুব কাছাকাছি। ওকে, তাহলে এখন শুরু করি, গল্প আড্ডা শেষ। একটু সবাই আবার ক্লাসটা যারা শেয়ার করেন এটা শেয়ার করে দিও, আমরা এখন আবার শুরু করবো, ঠিক আছে। দেখো মানুষজন আমাদের 50-60 জন ছিল, এখন 18-20 জনে চলে আসছে, বাকিরাও আসুক, এই প্রার্থনা করে ক্লাসটা শুরু করি, ঠিক আছে। দেখো মনোবিজ্ঞান যে আমাদের অধ্যায় সেকেন্ড পেপারের সেকেন্ড অধ্যায়, সেটা হচ্ছে ব্যক্তিত্ব। খুবই ইন্টারেস্টিং অধ্যায়। ফার্স্ট অধ্যায় বুদ্ধি ছিল, যেটা আমাদের অনেকগুলো ম্যাথ ছিল, বাট এখানে হচ্ছে আমাদের কি থাকবে, ব্যক্তিত্ব, ঠিক আছে। তো ব্যক্তিত্বের ক্ষেত্রে আমরা খেয়াল করি, ব্যক্তিত্ব এমন একটা গুণ যা হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে যদি না থাকে তাহলে সে কিন্তু মানে মানে হিউম্যান লেস হয়ে যাবে, ঠিক আছে। তাই কিন্তু হিউম্যান লেস বলতে তার হচ্ছে ব্যক্তিত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে থাকা দরকার, ঠিক আছে। তো বলছি হচ্ছে আমাদের ব্যক্তিত্বের সংজ্ঞাটা একটু খেয়াল করি। এখন দেখো আমি আর যেহেতু 20 মিনিটের মতো ক্লাস নিব, সুতরাং যা যা দরকার সেখান থেকে পড়বো, আর এক্সট্রা বেশি সময় নিব না, যেহেতু রাতও হয়ে গেছে। তোমরাও পরে রিভিশন দিবে অধ্যায়টা, খেয়াল করো, রিভিশন দেওয়ার দরকার নেই যদি আমার সাথে শেষ করে ফেলো। ওকে, দেখো এখন বলছে ব্যক্তিগত শব্দের সাথে আমরা প্রতিনিয়তই সকলে পরিচিত। সামাজিক এবং ব্যক্তিগত ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তার কথাবার্তায়, তার চাল চলনে, তার আচার ব্যবহারে আমাদের উপর গভীর রেখাপাত করে, মানে একজন ব্যক্তির কথাবার্তা, তার চাল চলন যদি আমাদের ভালো লাগে তাহলে আমরা তাকে কিন্তু অনেক পছন্দ করে ফেলি আর কি। তো তবে আমরা তাকে বলি ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মানে খুবই ফ্রেন্ডলি একটা মানুষ, সবার সাথে মিশে এমন মানুষকে আমরা কি বলি, একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ঠিক আছে, একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি কোনো একটা ব্যক্তির পার্সোনালিটি বা একটা সংজ্ঞা খেয়াল করি, এই যে সংজ্ঞাটা দেখো, এখানে আমাদের বলছে ব্যক্তিত্বকে ক্রাইডার কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে ক্রাইডারের সংজ্ঞাটা পাই আমরা। বলছে ব্যক্তিত্বকে আচরণ এবং মানসিক প্রক্রিয়ার অনবদ্য ধরন হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে, বা যা ব্যক্তির এবং ব্যক্তির সাথে পরিবেশের সাথে সম্পর্ক কিন্তু নির্ধারণ করে থাকে। তো এখানে আরেকটা কথা বলছে, ব্যক্তিত্ব হলো চিন্তা এবং আবেগ সহ আচরণের স্বতন্ত্র ধরন, যা প্রত্যেক ব্যক্তির জীবনে বিভিন্ন অবস্থার সাথে অভিযোজনের মাধ্যমে সক্রিয় একটা বৈশিষ্ট্য দান করে। তাহলে আমরা যদি লাস্টলি দেখি যে ব্যক্তিত্ব আসলে অপেক্ষিত দীর্ঘস্থায়ী একটা আচরণের ধরন, মানে এক কথায় আমি সারা জীবন যে আচরণটা করতেছি সেটা কিন্তু আমাদের ব্যক্তিত্ব, ঠিক আছে। আর বললাম যে এবং আমাদের বিভিন্ন পরিস্থিতিতে আমাদের সামঞ্জস্যপূর্ণ একটা প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করে এবং তাল মেলে চলতে পারি। এখন আমাদের ব্যক্তিত্বের যদি বৈশিষ্ট্যগুলো খেয়াল করি তাহলে আমরা খুব ভালোভাবে বুঝবো, ঠিক আছে। মানুষের যে আচরণ, তার মনোভাব, তার বিশ্বাস, তার মূল্যবোধ, তার আবেগ, তার সামর্থ্য, তার কথাবার্তা ইত্যাদি একজন থেকে আরেকজনে কিন্তু ভিন্ন হয়। প্রত্যেকটা মানুষ কিন্তু ইউনিক, মানে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষ ম্যাচ করবে না, তো সেই হিসেবে কিন্তু ভিন্ন হয়। এখন আমরা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো খেয়াল করবো, তাহলে ব্যক্তিত্বটা ভালোভাবে বুঝবো। ব্যক্তিত্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে জীবনযাপন এবং পরিস্থিতি অনুযায়ী এক ধরনের গতিশীল সংগঠনশীলতা, ঠিক আছে। একজন এটা হচ্ছে গতিশীল একটা সংগঠনশীলতা, ঠিক আছে। ব্যক্তির সাথে পারিপার্শ্বিক এই উপযোজনের পিছনে আছে ব্যক্তির চিন্তা, তার ইচ্ছা, তার অনুভূতি, ভাবধারা বা আদর্শ। ব্যক্তির মানসিক বৈশিষ্ট্যের সাথে সংযুক্ত থাকে হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য। তাহলে এক কথায় যদি বলতে পারি, মানে ব্যক্তি যে কিভাবে প্রত্যেকের সাথে যে আচরণ করতেছে, এক কথায় একটা মানুষের সাথে অন্য মানুষের যে আচরণ এবং সেই আচরণের ক্ষেত্রে সে যদি নৈতিকতা এবং হচ্ছে মূল্যবোধ এবং মানে মূল্যবোধ প্লাস হচ্ছে আদর্শ একটা মান বজায় রেখে মানে তার হচ্ছে সামগ্রিক লাইফটা লিড করে বা পরিচালিত করে, সেটাই কিন্তু তার ব্যক্তিত্ব প্রকাশ করে। এখন আমরা ব্যক্তিত্বের কয়েকটা প্রকারভেদ দেখব। ব্যক্তিত্ব আসলে আমাদের যদি দেখা হয় তাহলে 5টি দৃষ্টিকোণ থেকে আসলে ব্যক্তিত্বকে ভাগ করা যায়। 5টি দৃষ্টিকোণ, মানে দৃষ্টিকোণ বা তার ফ্যাক্টর আছে 5টা। এক্ষেত্রে হচ্ছে জৈবিক দৃষ্টিভঙ্গি, মানে হচ্ছে জৈবিক মানে আমাদের বায়োলজিক্যাল যে দৃষ্টিভঙ্গি, দেন মনোগতীয় দৃষ্টিভঙ্গি, তারপর মানে সাইকোঅ্যানালিটিক যে বিষয়গুলো থাকবে,
তারপর হচ্ছে সংলগ্ন দৃষ্টিভঙ্গি, ঠিক আছে, আরেকটা হচ্ছে আচরণগত দৃষ্টিভঙ্গি, আরেকটা হচ্ছে মানবিক দৃষ্টিভঙ্গি। তাহলে পাঁচটার কথা বললে, একটা জৈবিক, মনোগতীয়, সংলগ্ন, আর হচ্ছে আচরণগত এবং মানবিক। এখন জৈবিক দৃষ্টিভঙ্গি যদি বলি, মানে এক কথা যে উপাদানগুলো আমাদের মানুষের সাথে, যে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা, যেগুলো আমাদের জৈবিক, মানে এক কথা ঘুম, এগুলো কিন্তু আমাদের মানে শারীরিকভাবে ঘটেই থাকে। তো এগুলো হচ্ছে আমরা কোন কোন সেক্টর বা কীভাবে এগুলো আমরা পরিচালিত করছি আমাদের লাইফে, সেগুলো আমরা বলবো হচ্ছে আমাদের জৈবিক কি বলবো, জৈবিক আমাদের ব্যক্তিত্ব। এখন দেখো সেই দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে আমরা যদি বলি, এখানে দুই ধরনের মেজাজের কথা বলা হয়েছে। মানে জৈবিকের ক্ষেত্রে আমরা দুই ধরনের মেজাজকে দুইভাবে দেখাইছে। একটা হচ্ছে সাইক্লোয়েড, মানে হচ্ছে সাইক্লোয়েড ব্যক্তিরা কোন ধরনের মেজাজ দেখায়, খেয়াল করো। এ ধরনের লোকেরা শারীরিক গঠন হয় বেটে, গোলগাল চেহারা, মানে বেটে ধরনের হবে, মানে হাইট হচ্ছে সাধারণ, অ্যাজ ইউজুয়াল সাধারণ হবে, বেটে ধরনের, এবং হচ্ছে মেদবহুল দেহের অধিকারী, মানে ভুঁড়ি থাকবে। তারপর হচ্ছে এই ধরনের ব্যক্তিরা খুব সহজেই উৎফুল্ল হয়, আবার সহজেই বিষণ্ণগ্রস্ত হয়ে পড়ে, বিষাদগ্রস্ত হয়ে পড়ে, মানে খুবই দ্রুতই হচ্ছে সব কিছুতে হাসবে, আবার খুব দ্রুতই কষ্ট পাবে, মানে অল্প বিষয়ের মাঝেই। সামাজিকতা, এরা অধিক সংবেদনশীল, মানে সামাজিক ক্ষেত্রে এরা হচ্ছে নিজেরা প্রচুর সংবেদনশীল থাকে। আর হচ্ছে তাছাড়া কর্মে উত্তেজনা প্রবণ এবং বাস্তববাদী প্রকৃতির হয়ে থাকে। শেষ বয়সে এরা ম্যানিক ডিপ্রেসিভ নামে এক ধরনের মানসিক বৈকল্যে ভুগতে থাকে। মানে শেষ বয়সে এসে এরা এই যে ম্যানিক ডিপ্রেসিভ নামে একটা মানসিক বৈকল্যে সেটা হচ্ছে ভুগতে থাকে। ওকে, এটা হচ্ছে সাইক্লোয়েড। আর হচ্ছে বলছে সিজোয়েডটা কি, সিজোয়েড হচ্ছে এ ধরনের ব্যক্তির শারীরিক গঠন লম্বা হবে এবং হালকা পাতলা হবে, তারা হয়তো বেশি মোটা হবে না, এবং হচ্ছে চেহারায় থাকবে টান টান ভাব থাকবে, চেহারায় টান টান একটা ভাব, এবং এদের মধ্যে সামাজিক বিষয় বিচ্ছিন্নতা এবং অন্তর্মুখিতা প্রকাশ পাবে। মানে তারা নিজেদের ভেতর হবে, নিজেদের আত্মবিবেক বা অন্তর্মুখিতা থাকবে। অতিরিক্ত আত্মকেন্দ্রিক, মানে প্রচুর নিজেদের নিয়ে ভাবে, এরা আত্মকেন্দ্রিক টাইপের, এবং এরা স্বাভাবিক কাজকর্মে নিষ্ক্রিয় থাকে, মানে স্বাভাবিক বিষয়গুলোতে তারা অ্যাজ ইউজুয়াল আর কি। এবং হচ্ছে তারপরে হচ্ছে পরবর্তীতে এরা দেখছো আমাকে ওরা হচ্ছে সাইক্লোয়েড বানা দিচ্ছে। ভাই আমার হাইট অনলি 5 ফিট 5 ইঞ্চি, আমি খুব সাধারণ ছোটো করে একটা মানুষ ভাই, এভাবে মানে মজা নিলাম আমাকে নিয়ে, ভেরি ব্যাড রে স্যার। তারপর হচ্ছে সিজোয়েডটা বুঝলাম, এখন সিজোয়েড গেল, তারপর হচ্ছে আমাদের গেল হচ্ছে সাইক্লোয়েড। এরপর আমরা পরে আসি, যেটা হচ্ছে আমাদের দেখো অসুস্থ লোকের উপর গবেষণা করছেন, সেই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই। এটা পিকনিক, ঠিক আছে, পিকনিকে হচ্ছে শ্রেণীর ব্যক্তিরা খাটো হয়, গোলগাল হয়, মেদবহুল দেহের অধিকার হয়। এ ধরনের ব্যক্তির মধ্যে হচ্ছে প্যারালয়েড রোগী বেশি সংখ্যাতে, প্যারালয়েড রোগী বেশি থাকে, ঠিক আছে। এবং এরা বহির্মুখী এবং রসিক প্রকৃতির হয়, সামাজিক কর্মকাণ্ডে এদের ব্যাপক অংশগ্রহণ থাকে। আর হচ্ছে অ্যাস্থেটিক না কিন্তু অ্যাস্থেনিক, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে ব্যক্তিরা লম্বা, হালকা, পাতলা ধরনের হয়, এদের হাত সরু এবং শরীরের ওজনের তুলনায় দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো বেশি লম্বা হয়। এরা অন্তর্মুখী বা আত্মকেন্দ্রিক। তার মানে হচ্ছে এটা কিন্তু কার সাথে মিল আছে বলতো, এটা কিন্তু আমাদের সিজোয়েডের সাথে মিল আছে, আর হচ্ছে সাইক্লোয়েডের সাথে কার মিল আছে, পিকনিকের, ঠিক আছে, মনে রাখবা। এরপরে দেখি অ্যাথলেটিক মানে হচ্ছে তারা হচ্ছে প্রচুর খেলাধুলা বা মানে একদম তাদের শরীরটা পারফেক্ট গঠন, ঠিক আছে, আদর্শ মান থাকে, এটা হচ্ছে অ্যাথলেটিক। তারপরে হচ্ছে ডিসপ্লাস্টিকটা কি, এটা হচ্ছে আমাদের 3 শ্রেণীর শারীরিক গঠনের মিশ্রণে গঠিত হয় এই ডিসপ্লাস্টিক। এটা হচ্ছে এই ধরনের ব্যক্তিদের অধিকারী তারাই যারা হচ্ছে যাদের মধ্যে বিশেষ ধরনের গঠন অনুপস্থিত থাকে। এসব ব্যক্তিদের আচরণে ধরন বৈচিত্র্য বেশ জটিল এবং সহজে তা অনুমান করা যায় না, এবং হীনমন্যতায় ভুগতে দেখা যায়। তারপর হচ্ছে হাইপোপ্লাস্টিক, ঠিক আছে। এই ধরনের ব্যক্তিরা শারীরিক গঠনের দিক থেকে ত্রুটিযুক্ত হয় এবং তাদের শারীরিক গঠন ঠিক মতো হয়নি, এরা প্রায়ই হীনমন্যতায় ভোগে। ওকে, আরও কয়েকটা কথা আছে, আমি স্কিপ করে যাচ্ছি গা। এখানে আমাদের আরও কয়েকটা মানে অন্য ব্যক্তি বা অন্য মনীষীদের মতবাদের প্রেক্ষিতে ভাগ দেখাইছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি শেলডনের মতবাদ, তাদের শেলডনের এই শারীরিক গঠন তত্ত্বে উনি হচ্ছে আমাদের এই 3 ধরনের শারীরিক গঠনগত ব্যক্তিদের কথা বলছে। একটা হচ্ছে আমাদের কি বলছে, যেটা হচ্ছে এন্ডোমরফিক মানে হচ্ছে তারা মেদবহুল, নরম এবং গোলগাল। মনে রাখবা, জাস্ট এখানেই খেয়াল করো, এন্ডোমরফিক মানে হচ্ছে মেদবহুল এবং নরম, গা হাত পা তুল তুলে আর কি, আর হচ্ছে গোলগাল। তারপর হচ্ছে বলছে অ্যাক্টোমরফিক, এটা হচ্ছে লম্বা ও হালকা শরীর বিশিষ্ট।
অ্যাক্টোমরফিক হচ্ছে লম্বা ও হালকা শরীর বিশিষ্ট হবে, আর মেসোমরফিক হচ্ছে কি অস্থি এবং পেশির প্রাধান্য থাকবে, অস্থি আর পেশির প্রাধান্য থাকবে। জাস্ট গেল এখান থেকে। এই যে স্যার দেখেন অ্যাক্টোমরফিক মানে চিকন চাকন হচ্ছে একটু বেশি চিকন চাকন এবং লম্বা অনেক। যখন হচ্ছে মানুষ চিকন চাকন বেশি লম্বা তারা হচ্ছে বলছে আমরা কি, তারা হচ্ছে অ্যাক্টোমরফিক, অ্যাক্টোমরফিক। আর বলছে মেসোমরফিক কি, মেসোমরফিক মানে হচ্ছে মানে গোলগালও যেমন মোটা সোটাও আছে একটু আর লম্বাও আছে, আবার বেশি মেদবহুল একটু খাটো বর্ণে তারা হচ্ছে বলতেছে হচ্ছে এন্ডোমরফিক। ঠিক আছে, এন্ডোমরফিক এটা মনে রাখবে, এন্ডোমরফিক আর অ্যাক্টোমরফিক আর হচ্ছে মেসোমরফিক। ঠিক আছে, এমসিকিউ আসলে যেন পারো। ওকে, এরপর দেখো তো শেলডনের ক্ষেত্রে আমরা কয়েকটি শারীরিক গঠন দেখছিলাম, তো তিনটি শ্রেণীতে ভাগ করেন। এই তিনটি শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ব্যক্তিদের গুণাবলী, যে অ্যান্ডোমরফিক দেখলাম, তো অ্যান্ডোমরফিক তো তিনটে দেখছি। তারপরে আমি মনোগতীয় দৃষ্টিভঙ্গিতে আসি। অবশ্যই গেল দ্য সিগমন্ড ফ্রয়েডের যে আমাদের চিরস্মরণের নাম ওই মানে মনোবিজ্ঞানের ক্ষেত্রে, জি স্যার। কথা হচ্ছে সমাজবিজ্ঞান পরীক্ষার আগে সমাজবিজ্ঞান ম্যারাথন ক্লাস হবে, প্যারা নাই। সমাজবিজ্ঞানের স্টুডেন্ট অনেক বেশি, মনোবিজ্ঞানের স্টুডেন্ট তো বাংলাদেশেই খুব কম। তারপরে আসি, যেগুলো দরকার সেগুলো পড়াই। ঠিক আছে, তো এই আমাদের সিগমন্ড ফ্রয়েডের একটা আবর্তিত মতবাদ ছিল, তো সেই মতবাদের প্রেক্ষিতে ব্যক্তিদের কাঠামো বিকাশ এবং হচ্ছে গতিশীলতাকে কেন্দ্র করে উনি বলছেন যে ব্যক্তিত্বের কাঠামোগত উপাদান কি কি। মনোসমীক্ষণ যে মতবাদ উনি দেখাইছেন যে তিনটি মনোসমীক্ষণ, সাইকো অ্যানালিটিক থিওরি, এটা আমরা পড়ছি। মানে এখানে সাইকো অ্যানালিটিক থিওরি হচ্ছে ইড, ইগো, সুপার ইগো। মানুষ হচ্ছে এই তিনটা মানে ইড, ইগো আর সুপার ইগো এর এর যে একটা সাংঘর্ষিক বা মানে কনফ্লিক্টের মাধ্যমে মানুষের জীবন পরিচালিত হয় ইড, ইগো, সুপার ইগোর মাধ্যমে। তো সেখানে হচ্ছে বলছি ব্যক্তিত্বের যে কাঠামোগত উপাদান কি কি আছে, যে সাইকো অ্যানালিটিক থিওরিতে উনি বলছে তিনটি উপাদান নিয়ে কথা বলছে। একটা হচ্ছে ব্যক্তিত্বের গঠন, স্ট্রাকচার অফ দ্য পার্সোনালিটি, ব্যক্তিত্বের বিকাশ, ডেভেলপমেন্ট অফ দ্য পার্সোনালিটি, ব্যক্তিত্বের গতিশীলতা, ডাইনামিক্স অফ দ্য পার্সোনালিটি। এই তিনটা হচ্ছে মানে স্ট্রাকচার এবং হচ্ছে ডেভেলপমেন্ট এবং ডাইনামিক্স। তো এই তিনটা জিনিস মনে রাখবা। তো সেক্ষেত্রে আমার তিনটা আলোচনার ক্ষেত্রে উনি বলছেন ব্যক্তিত্বের গঠনটা কেমন হবে। ফ্রয়েডের মধ্যে ব্যক্তিত্বের তিনটা উপাদান নিয়ে গঠিত হবে, যত হচ্ছে আদিসত্তা বা ইড, দেখছো ইড, ইগো, সুপার ইগো। যে এই কথাটা বললাম সেটা হচ্ছে ব্যক্তিত্বের স্ট্রাকচার অফ পার্সোনালিটি। একজন ব্যক্তির স্ট্রাকচার পার্সোনালিটি হচ্ছে আমাদের তিনটা কি বলছে, তিনটা উপাদান নিয়ে হবে। এটা হচ্ছে মানে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ইড, যেটা হচ্ছে আদি সত্তা বলা হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে ইগো, ইগো হচ্ছে আমাদের আরেকটা জিনিস। তারপর হচ্ছে আমাদের ব্যক্তি সত্তা বা সুপার ইগো। মানে দেখো এই সবসময় আমাদের এই জিনিসটা মনে রাখো তোমরা, ইন্টারেস্টিং একটা পার্ট। যখন ভার্সিটিতে উঠবো তখন এই জিনিস পড়বা যে ইড আর ইগো এই দুটো সবসময় কি করে, মারামারি করে। ঠিক আছে, এই মারামারি করে মনে করে দুইটা হচ্ছে ভাই বোন, তো মারামারি করে হচ্ছে ভাই বোন দুটো মারামারি করে এবং এদের বাপ হচ্ছে এইটা, এই বাপ হচ্ছে এদের মারামারি হচ্ছে মিটাই, মারামারিটা মীমাংসা করে। ঠিক আছে, মীমাংসা করে। তো এই সুপার ইগো এদের মীমাংসা করে দেয়। ঠিক আছে, ইন্টারেস্টিং একটা জিনিস এগুলা। তো যখন হচ্ছে এই ইডিগো মারামারি করে মানে হচ্ছে বলে এটা আমারটাই করবে, এটাই করবে, কিন্তু এ হচ্ছে সমঝোতা করে যেটা ভালো হবে সেটাই করে। মানে আমাদের দেখো আমাদের বিবেকে এমন হয়, আমরা আমাদের সামনে আসলে আমরা কোনটা ডিসিশন নিব, কোনটা করব এটা আমরা বুঝি না। তো ওই ক্ষেত্রে আমাদের আসলে এই সুপার ইগো হচ্ছে এই দুটার মধ্যে, মানে আমরা আমাদের বিবেককে বোঝাই বা বলে এটা করলে ভালো হয়, তো ওইটা ওইভাবে কিন্তু আগাই। ঠিক আছে, মানে আমি কোনটা করবো আর কোনটা করবো না আমাদের কিন্তু ওইভাবেই সিদ্ধান্তটা আসে। ওকে,
তাহলে বললাম আমাদের যে স্ট্রাকচার অফ পার্সোনালিটি, আর একটা কি বললাম ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, এবং হচ্ছে আরেকটা ব্যক্তিত্বের মানে আমরা যেটা বললাম আরেকটা হচ্ছে কি ডাইনামিক্স অফ পার্সোনালিটি, গতিশীলতা। তো ইডিগো সুপার ইগো আমাদের কথা হবে স্ট্রাকচারের মধ্যে। আর তিনটি সত্তা নিয়ে একটি অপর থেকে বিচ্ছিন্ন নয়, এই তিনটি সত্তার কিন্তু সমন্বিত ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ব্যক্তির আচরণ পরিচালিত হয়। যেটা বললাম ইডিগো সুপার ইগো, এই তিনটা মাধ্যমে কিন্তু ব্যক্তির আচরণটা প্রতিফলিত হয় আমাদের সমাজে। তারপরে ঠিক আছে, তারপর হচ্ছে এর মাধ্যমে মানুষের ব্যক্তিত্বে কিন্তু বহিঃপ্রকাশ ঘটে। যেমন ইড হলো ব্যক্তির আদি সত্তা, এটি সব কামনা বাসনার আধার, মানে আমার এটা লাগবে, আমার এটা দরকার, এরকম আর কি। তো এই ইড হচ্ছে সব ধরনের কর্মের উৎস, যা ব্যক্তিকে উচ্চতর পর্যায়ে এগিয়ে নিয়ে যায়। পরিণতি হয় যাই হোক না কেন, ইড সর্বদা চাই যে তার বাসনার তৃপ্তি হোক, মানে তার ইচ্ছাই পরিপূর্ণ পাক। ইড হচ্ছে সবসময় চাই আমি যা চাচ্ছি সেটা হোক। কিন্তু কি হয়, যখন কোনো কামনা বাসনার সৃষ্টি হয় তখন ইড কিন্তু তাৎক্ষণিক পরিতৃপ্তি কামনা করে থাকে, মানে তখনই আমার এখনই দিতে হবে, আমি এখন চাচ্ছি এখনই দিতে হবে, এটা হচ্ছে ইডের কথা, ঠিক আছে। কিন্তু পরবর্তী ব্যক্তিত্বের এই পরিতৃপ্তির কামনাকে আনন্দের সূত্র, মানে যে পেইন অ্যান্ড প্লেজার একটা সূত্র আছে, এগুলো সব ভার্সিটি লেভেলে পড়াশোনা। তো পেইন অ্যান্ড প্লেজারের সূত্র হচ্ছে আমি কষ্ট করছি আমি ফলাফল পাবো। তো বলা হয় তো শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে শুধু একটি আদি সত্তা নিয়ে জন্ম করে, মানে তার মধ্যে শুধু ইডি থাকে। তার জৈবিক প্রেষণাগুলোর পরিতৃপ্তি হলেই শিশুটি খুশি হয়, আর তার একটি বড় হলেই তার কিন্তু এই ইডটা আস্তে আস্তে সন্তুষ্ট হওয়া শুরু করে, ঠিক আছে। এটাকে দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন, আর একটা হচ্ছে প্রাইমারি প্রসেস থিঙ্কিং। এরপর আমরা ইডটা বুঝলাম, ইডটা আসলে কীভাবে কাজ করে, ইন্টারেস্টিং একটা টপিক ছিল। এরপর ইগোটা দেখবো। ইগো হচ্ছে কামনা বাসনার জগতের মধ্যে আমাদের যে সমন্বয়ের কথা বলছে, মানে বাস্তব জগতের সাথে সমন্বয়টা করবে। তো এই আমাদের ইড হচ্ছে তার আকাঙ্ক্ষার যে পরিতৃপ্তিটা ঘটাচ্ছে, মানে হচ্ছে আকাঙ্ক্ষা যে তার ইচ্ছা ছিল সেটা কিন্তু পরিতৃপ্তি ঘটাচ্ছে, কিন্তু আমাদের ইড নিজে তা পূরণ করতে পারে না, তার কিন্তু ইগোর কাছ থেকে এটা কিন্তু মানে বাস্তবতার সাথে মিলায় এটা কিন্তু করে নিতে হয়। সুতরাং আমাদের এই যে ইগো কিন্তু ব্যক্তির ইডকে আসলে নিয়ন্ত্রণের জন্য রাখতে চেষ্টা করতে থাকে। তো এই ইড ইগোর সমন্বয় সাধন করে থাকে, দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে থাকে। আর যখন বলছি এই তীব্র বাসনা হয় তখন হচ্ছে বাস্তবতার সাথে মিলে কিন্তু পেইন থেকে প্লেজারটা আসে, ঠিক আছে। এগুলোর দরকার নেই। তারপরে আমরা আসি সুপার ইগোর ক্ষেত্রে সর্বশেষ অবস্থা, যেটা এটা হচ্ছে প্রকৃতপক্ষে বিবেক, ঠিক আছে। ওই যে দুইটার মানে একটা চাওয়া ছিল সেটা হচ্ছে প্লেজার দিয়ে পূরণ করে দিচ্ছে। তারপরে যখন হচ্ছে আমাদের এই সুপার ইগো কি বলছে, বিবেক হলো ব্যক্তিত্বের নৈতিক হাতিয়ার। নৈতিক হাতিয়ার মানে হচ্ছে বিবেক, মানে আমি নৈতিকভাবে ভাববো ভাই এটা আসলে একটা দরকার নাকি দরকার না, এইটার কথা বলছে। তো বিবেক বাস্তবকে নয় বরং আদর্শকে প্রতিফলিত করে, ঠিক আছে, এবং আনন্দের বদলে পূর্ণতা খোঁজে। সামাজিক মূল্যবোধ থেকে বিবেকের সৃষ্টি হয়। সমাজের শাস্তি এড়াবার জন্য শিশু যখন সমাজের বিধিনিষেধ নিজের বলে গ্রহণ করতে শেখে তখনই শিশুর বিবেকের জন্ম হয়, ঠিক আছে। মানে সামাজিকতাটাকে সে হচ্ছে মানে বেশি একটু করে। তো সুপার ইগোকে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বিবেক মানে কনসিয়াস, আর একটা হচ্ছে নৈতিকভাবে হচ্ছে আমরা বলতে পারি যে তুলে ধরছে, আর একটা হচ্ছে আমাদের যে এই যে ইগো আইডল। এগুলো দরকার নেই, থাক, এগুলো বেশি বেশি পড়া তোমাদের লাগবে না এগুলা। এরপর দেখো আমরা বলছি এই ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে আমরা ফ্রয়েডের আরও কিছু বলতে পারি, যে শৈশবের আমাদের শৈশব স্তর, তারপর হচ্ছে প্রসূতিকাল স্তর, প্লাস হচ্ছে যৌবন দশা বা মানে যৌবন যে স্তরটা। তো শৈশবকালটাকে বলছে হচ্ছে ফ্রয়েডের মতে যে একটা শিশুর যখন প্রথম জন্মগ্রহণ করে শৈশবকালে করে, তারপর হচ্ছে ব্যক্তিত্বের বিকাশের 5 বছর পর্যন্ত এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন, ঠিক আছে। তো ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে কয়েকটা পর্যায় আছে, একটা মৌখিক পর্যায়, একটা হচ্ছে মানে পায়ুকাম পর্যায়, একটা লিঙ্গকাম পর্যায়, ঠিক আছে। দরকার নেই এগুলো, একটু বেশি এক্সেসিভ হয়ে যাবে তোমাদের জন্য। পরে চলে আসি। দেখো এখানে কয়েকটা দুটি বিশেষ ধরনের সমস্যার কথা বলছে, ঠিক আছে। এই সমস্যার ক্ষেত্রে হচ্ছে ইডিপাস কমপ্লেক্স আর হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স, এগুলো পড়াতে গেলে বেশি মানে প্যারা হবে, এটা এনে একটু মানে পড়াটা একটু বেশি, মানে দেখো এই পড়াগুলো একটু বেশি এক্সেসিভ, তো আমি চাচ্ছি না তোমাদেরকে এগুলো মানে মাথা চাপাই দিতে। ব্যক্তিত্বের গতিশীলতা এটা একটু খেয়াল করি। ফ্রয়েড শুধু ব্যক্তিত্বের গঠন ও বিকাশ সম্পর্কে আলোচনায় ক্ষান্ত হয় না, ব্যক্তি কীভাবে তার বাকি প্রক্রিয়াগুলো চালাবে, কীভাবে তার বাকি লাইফটা লিড করবে সে নিয়ে তিনি কথা বলছেন, ঠিক আছে। দেখো এখন ওই যে কথা বলছিলেন ফ্রয়েড প্রবৃত্তিগুলোকে আসলে মোটামুটি দুইভাবে ভাগ করছে, একটা জীবন প্রবৃত্তি আর হচ্ছে মৃত্যু প্রবৃত্তি। তো জীবন প্রবৃত্তিটা কি, ব্যক্তির আত্মরক্ষা এবং বংশবৃদ্ধির প্রবৃত্তির মধ্যে জীবন প্রবৃত্তি নিহিত। ক্ষুধা তৃষ্ণা যে মানুষের চাহিদা মানে মানে মানুষের ডিজায়ারটা থাকে মানে মানে পার্সনের ক্ষেত্রে সেটার কথা নিবৃত্তির কথা বলছে, ঠিক আছে, পরিতৃপ্তির কথা। এটা হচ্ছে জীবন প্রবৃত্তি। আর মৃত্যু প্রবৃত্তিটা কি, হত্যা করবার এবং নিহত হবার প্রবৃত্তিকে মৃত্যু প্রবৃত্তি বলতেছে, মানে হত্যা করবার আর নিহত হবার। যেমন ঘৃণা তৃষ্ণা অনুশোচনা ইত্যাদি মৃত্যু প্রবৃত্তির উদাহরণ। যেমন চেতনা প্রাকচেতন বা অবচেতন স্তর, ঠিক আছে। ব্যক্তিত্বের কাঠামো আবার আলোচনা করলে 3টা স্তরের কথা বলছে, একটা হচ্ছে চেতন স্তর, একটা হচ্ছে প্রাকচেতন স্তর মানে হচ্ছে এটা, আর হচ্ছে অচেতন স্তর,
ঠিক আছে, এগুলো আছে আমাদের। তো চেতন স্তরটা কি, মানব মনের প্রথম স্তরটা হচ্ছে চেতন স্তর। বিশেষ করে ব্যক্তি যে আবেগ অনুভূতি চিন্তা করে সেটা যদি সচেতন অবস্থায় করে তাহলে সেটা চেতন স্তর। আর যদি সেটা প্রাক চেতন কি, চেতন স্তরের নিচে হচ্ছে প্রাক চেতন, অর্থাৎ প্রাক চেতন স্তরে সেই বিষয়গুলো বিরাজ করে যেগুলো ব্যক্তি সেই মুহূর্তে সচেতন নয়, কিন্তু ভবিষ্যতে যে কোনো সময় সে এই বিষয় সম্পর্কে সচেতন হতে পারে। তার মানে বুঝতে পারছি চেতন অবস্থা হচ্ছে যে হচ্ছে একদম চিন্তাগ্রস্ত বা একদম বিচার বুদ্ধি বা হচ্ছে সচেতনতার মাধ্যমে সে হচ্ছে চিন্তা করবে, সেটা হচ্ছে চেতন স্তর। আর হচ্ছে বললাম প্রাক চেতন মানে কি, প্রথম অবস্থায় যখন ভাবছিল যখন চেতনাগ্রস্ত ছিল না, সে সম্পর্কে তার ধারণা ছিল না, পরবর্তী যখন সে ধারণা করতে পারে বা জেনে নিতে পারে ভবিষ্যতে, সেটা হচ্ছে প্রাক চেতন। আর অচেতন মানে হচ্ছে টোটালি হচ্ছে মানে অচেতন ভাবেই সে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে ফেলে, মানে জানেই না সেটা কি হতে পারে। ঠিক আছে, এই সমালোচনা বাদ এগুলো হচ্ছে বেশি পড়া, আমি তারপরে চলে যাই ইডিপাস কমপ্লেক্স। তো বলছে সংলক্ষণটা কি আসলে, বলছে আমাদের ব্যক্তিত্বের অপেক্ষাকৃত স্থায়ী বৈশিষ্ট্য, মানে যে বৈশিষ্ট্যগুলো তার সাথে স্থায়ী থাকবে। ঠিক আছে, স্থায়ী যে বৈশিষ্ট্যগুলো সারা জীবন থাকে সেই বৈশিষ্ট্যের কথা বলছে, যা দ্বারা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করা যায়, যা দ্বারা এক ব্যক্তিকে তুমি অন্য ব্যক্তি থেকে আলাদা করতে পারবে। অর্থাৎ ব্যক্তি আচরণের অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী বৈশিষ্ট্যকে, মানে এইটা লিখবা জাস্ট, ব্যক্তির যে আচরণের দীর্ঘস্থায়ী, ব্যক্তির যদি আচরণের কি বল হচ্ছে, ব্যক্তির আচরণের অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে সংলক্ষণ বলতেছে। ঠিক আছে, আর সংলক্ষণ সাধারণত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, যেমন মিশুক লাজুক ব্যক্তি, উচ্ছল আর বিষণ্ণ ব্যক্তি, বুদ্ধিমান বুয়া ব্যক্তি, আরাম প্রিয় বা পরিশ্রমী ব্যক্তি। এটার ক্যাটেল এখানে বলছে হচ্ছে বেশি গবেষণা করছেন, তাহলে ক্যাটেল এবং আলপোর্ট এ নিয়ে বেশি গবেষণা করছে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা আরেকটা সংজ্ঞা দেখতে পারি, আমরা ক্রাইডারের সঙ্গে কিন্তু সব জায়গায় পাই, যেহেতু একটা বড় একজন মনোবিজ্ঞানী ছিলেন উনি। সংলক্ষণগুলো একজন ব্যক্তির অপেক্ষাকৃত ধীরে স্থির বৈশিষ্ট্য, মানে যেগুলো ধীরে ধীরে সে শিখে এবং যা পরিমাপ করা যেতে পারে এবং যেগুলো তার সাথে অনেকদিন ধরে থাকে, দীর্ঘস্থায়ী একটা প্রসেস থাকে, দীর্ঘস্থায়ী বা দীর্ঘ সময় যে বৈশিষ্ট্যগুলো একটা মানুষের সাথে থাকে সেগুলো হচ্ছে আমাদের সংলক্ষণ। তো সংলক্ষণের ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে, ফার্স্ট অফ অল সংলক্ষণের মানটা কেমন এবং সংলক্ষণের পরিমাণটা কেমন। সংলক্ষণের মান মানে কোন ধরনের বিষয়টা সেখানে প্রাধান্য দিচ্ছি, আর হচ্ছে তার পরিমাপটা আমরা ঠিকঠাক করতে পারছি না কিনা। ঠিক আছে, ক্যাটেলের মতবাদ আছে, ক্যাটেলের মতবাদ স্কিপ করলাম আমি। অ্যান্ড ক্যাটেলের জাস্ট সংলক্ষণকে দুইভাবে ভাগ করছে সেটা দেখি, একটা হচ্ছে বাহ্যিক সংকলন আর একটা হচ্ছে সংলক্ষণ, আর একটা হচ্ছে উচ্চ সংলক্ষণ। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, সিকিউ আসতে পারে এইসব টপিক থেকে। এখন বলছে মনোবিজ্ঞানী ক্যাটেলের মতে 16টি বাহ্যিক সংলক্ষণের মাধ্যমে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে। উনি জাস্ট 16টা সংলক্ষণের কথা বলছে বাহ্যিকের ক্ষেত্রে। আর উৎসর ক্ষেত্রে দেখি উনি বলতেছেন যে বাহ্যিক সংলক্ষণের অন্তরালে আবার কতগুলো মৌলিক সংলক্ষণে মানে পাইছেন, আর এই মৌলিক সংলক্ষণগুলো হচ্ছে আমাদের হচ্ছে উচ্চ সংলক্ষণ। ঠিক আছে, মৌলিক সংলক্ষণটা হচ্ছে উচ্চ সংলক্ষণ। এখান থেকে উচ্চ সংলক্ষণ আবার দুই ভাগে ভাগ করছে, এখানে বংশগত বা সহজাত আর হচ্ছে শিক্ষামূলক। বংশগত কি, যেসব সংলক্ষণ ব্যক্তির বংশগতি থেকে উদ্ভূত হয়, মানে ব্যক্তি মানে পরিবার থেকে পায়, যেমন হচ্ছে তার ইগো, তার হচ্ছে পরিবার থেকে পাবে ইগো টিগো কেমন হবে। শিক্ষামূলক হচ্ছে কি ব্যক্তি মানে পরবর্তী জন্মের পরে আস্তে আস্তে সেগুলো শিক্ষা লাভ করে, যেটা মেটায়ার্স। ঠিক আছে, আর হচ্ছে আর্গ, যেমন চেইন অফ রিফ্লেক্স। ওকে, তারপরে আসি এই ক্যাটলে যে 16টা তালিকা করছে যে সেটা হচ্ছে মৌলিক সংলক্ষণ আছে বিপরীত সংলক্ষণ। মৌলিক হচ্ছে চাপা প্রকৃতির হবে, সেটা হচ্ছে আবার মানে অনেক অনেক বিনয়ী, মিতভাষী, সুবিধাবাদী, লাজুক। ঠিক আছে, অনেক ধরনের কথা বলছে। তো ক্যাটেলের থেকে আমরা 6টি সংলক্ষণ আসলে এখানে বলতে পারি, 16টার ছাড়াও আরো 6টা আসে, সেই 6টার কথা এখানে বলছে। থাক তারপরে চলে আসি যে আলপোর্টের একটা ট্রেড থিওরি আছে। এই ট্রেড থিওরি থেকে আমরা জাস্ট একদম জিস্ট পয়েন্টটা পড়বো। জিস্ট পয়েন্টটা হচ্ছে উনি এই সংলক্ষণকে আসলে 3 ভাগে দেখাইছে। একটা হচ্ছে মৌলিক সংলক্ষণ, প্রকল্প হচ্ছে কোনো বিষয় সম্পর্কে আনুমানিক ধারণা। এমন কোশ্চেন এখন কেন করতেছো? আর মাত্র 3-4 মিনিট। মৌলিক মানে হচ্ছে একদম বেসিক, আর কেন্দ্রীয় মানে হচ্ছে একদম ব্যক্তির যেটা কেন্দ্রীয় বা মৌলিক, যে মৌলিককে যেটা নাই সেটা হচ্ছে কেন্দ্রীয়। আর গৌণ যেটা বলছে সে ধরনের হচ্ছে অতি সাধারণ প্রকৃতি বিষয়গুলা। ঠিক আছে, এখানে সংলক্ষণ অনেক ধরনের আছে, দেখছো সংলক্ষণ ভাই ডিটেলসে, এত বিষয় বাদ ভাই দরকার নাই। বহির্মুখী ব্যক্তিত্ব, আচরণগত দৃষ্টিভঙ্গি, এটা খেয়াল করি। আচরণগত দৃষ্টিভঙ্গি ব্যক্তির আচরণের
প্রভাবটা সমাজের, তার আচরণটা কেমন হচ্ছে, পরিবেশটা, মানবিক দৃষ্টিভঙ্গি কেমন হবে, পরিবেশের সাথে মানবিক দৃষ্টিভঙ্গি। আমি কিন্তু জাস্ট দেখাই দিচ্ছি, তুমি দেখে নিও এটা। এবং হচ্ছে এখানে বলছে আসলে এত দুই ধরনের, বাস্তব আত্মা আর হচ্ছে আদর্শ আত্মা। ব্যক্তি যখন নিজে যে ধরনের অবস্থায় আছে সেটা হচ্ছে তার বাস্তব আত্মা, আর আদর্শ হচ্ছে একজন ব্যক্তি অন্যকে যেভাবে ফলো করে, অন্যের মতো হতে চায়, সেটা হচ্ছে তার আদর্শগত আত্মা। ওকে, এখন দেখো আমাদের হচ্ছে বলতেছে এখানে হচ্ছে এই জিনিসটা পড়ি, আমাদের বলতেছে যে আমাদের মৌলিক যে কার্যকলাপ আছে, জৈবিক প্রয়োজন মানুষের আত্মিক বা কর্মপ্রবাহ করতে হয় জৈবিক প্রয়োজনে মানুষ, কিন্তু দেখো জৈবিক প্রয়োজনে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা প্লাস মানুষের হচ্ছে যে কামনা, এগুলো পূরণ করার জন্য কিন্তু মানুষের হচ্ছে কর্মপর্যায়ে বা কাজ করতে হয়, না হলে করতো না কেউ কাজ। তারা বলছে হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, যৌনতা ইত্যাদি জৈবিক চাহিদা মানুষকে কর্মশক্তি এবং গতিশীলতা দান করে, যেমন তেমনি শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয় ইত্যাদি আমাদের হচ্ছে প্রেরণা দান করে, মানে হচ্ছে মোটিভেশন দান করে। এখন হচ্ছে প্রাণী জগতের মানুষের অবস্থান, মর্যাদা, সামাজিক জীব হিসেবে বাস করে, যে অনেক কথা আছে, মানে চাহিদা পূরণ, জৈবিক চাহিদা পূরণের জন্য মানুষকে সামাজিক হতে হয়। তুমি যদি চাহিদা পূরণ করতে সামাজিক না হয় তাহলে তুমি তো পূরণ করতে পারবে না পারফেক্টলি। দেন বলছে হচ্ছে আমার দেখো একজন ব্যক্তির দৈহিক যে চাহিদা সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, পানি, ঘুম। আচ্ছা, এটা একটু বড় করে দেখাই এবং শেষ করবো এটার পরে। আমি খেয়াল করো, তার মানে একজন মানুষের আসলে কোন জিনিসগুলো দরকার, মানে প্রতিদিন লাগবে হচ্ছে তার খাদ্য, তার বস্ত্র, তার পানি, তার ঘুম, তার এটা। তারপর হচ্ছে তার নিরাপত্তা চাহিদা, সেটা হচ্ছে নিরাপদ এবং ঝুঁকি মুক্ত পরিবেশের চাহিদা, মানে প্রত্যেকটা মানুষ আসলে একটা ভালো একটা লাইফ বা সিকিউর লাইফ লিড করতে চায়, সুতরাং সেই ক্ষেত্রে তার একটা নিরাপত্তা থাকবে, মানসিক এবং আর্থিক নিরাপত্তা থাকবে, ঠিক আছে। মেন্টালি সে সিকিউর থাকবে, মানে সে একটু মানে রিল্যাক্সে ভাবতে পারবে, তার হচ্ছে মেন্টালি পেইন দিবে না কোনো দিক দিয়ে, ঠিক আছে। আর আর্থিক নিরাপত্তা মানে হচ্ছে টাকার জন্য কাল কি খাবো, আমার পরবর্তী কি করব, এই টাকার চিন্তা যাতে না থাকে, মানে এক কথায় ইকোনমিক্যালি সে হচ্ছে এটা সিকিউর থাকবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আত্মশ্রদ্ধাবোধ, সেটা হচ্ছে আত্মসম্মান, তার বিশ্বাস, তার কৃতিত্ব, এগুলো তার আত্মসম্মান বোধ। দেন আত্মবিকাশ, তারপরে সমস্যা, নৈতিক থাকবে সে, সৃজনশীল ব্যক্তি হবে সে, স্বতঃস্ফূর্ততা থাকবে তার ভিতরে, সমস্যা সমাধান সে করতে পারবে, ঠিক আছে। এই জিনিসগুলো থাকলেই তা আমরা বলবো এই বিষয়গুলো থাকবে, ঠিক আছে। তাহলে আত্মবিকাশ থাকবে এইগুলো। দেন আত্মশ্রদ্ধাবোধ, স্নেহ, ভালোবাসা থাকতে হবে। স্নেহ, ভালোবাসাটা ভুলে গেছি ভাই, বন্ধুত্ব, এগুলো না থাকলে আমাদের লাইফ তো লেস হয়ে যাবে। দেন হচ্ছে পরিবার, মানে পার্টনার, ঠিক আছে, পার্টনার। ওকে, তাহলে হচ্ছে এই বিষয়গুলো। ওকে, তাহলে হচ্ছে আমি কাভার করব, আমার আর বেশিক্ষণ নাই, শেষ করতে হবে আমারও। তাহলে যে বিষয়গুলো বললাম ভাই, এগুলো একটু দেখিও, জাস্ট বই বা অধ্যায়গুলো বেশি বড়, তো এগুলো আসলে পড়াতে গেলে বহু টাইম লাগবে। ব্যক্তিত্বের মূল্যায়ন বা পরিমাপ কীভাবে করবো আমি, সেক্ষেত্রে আমার হচ্ছে আমি প্রক্ষেপণমূলক অভিজ্ঞা করতে পারবো, প্লাস অপ্রক্ষেপণমূলক অভিজ্ঞা আছে এখানে, প্রজেক্টেবল, নন প্রজেক্টেবল বিভিন্ন অভিজ্ঞা আছে। এই অভিজ্ঞাগুলো জাস্ট দেখবা একটু ভালো করে, এই মাপকাঠিটা দেখলে আশা করি হয়ে যাবে। দেন হচ্ছে এইটার বিষয়টা থাকবে, তারপরে নাই, এরপরে জাস্ট এতটুকু একটা পার্ট আছে। আর এই দুটো অভিজ্ঞা খেয়াল করবা, আমি দুটো অভিজ্ঞা দেখালাম না, অনেক সময় যাচ্ছে কে ভাই, আর না বলে আমার নিজেও দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে, অলরেডি 4 ঘন্টা ক্লাস নিচ্ছি এখানে দাঁড়ায় দাঁড়ায়। আর না, তোমাদের নিচ্ছি তার আগে নিচ্ছি একটা। এখন খেয়াল করবো, আমাদের বলছে হচ্ছে এখানে, আচ্ছা পয়েন্টগুলো একটু দেখি, লাস্ট একটু দেখাই। আচ্ছা বাদ, এই লাস্টে এই মতবাদগুলো দেখিও, ঠিক আছে। লাস্ট হচ্ছে দেখো সামাজিক যে ভারসাম্যটা থেকে সহিংসতার মানকটা কি, মানে তুমি কিভাবে করবা, মানে প্রাধান্য বিস্তার করতে মর্যাদা লাভের ক্ষমতা, সামাজিকতা, সামাজিক উপস্থিতি, আত্মনির্ভরশীলতা, হচ্ছে সুস্বাস্থ্য, এগুলো হচ্ছে সামাজিক ভারসাম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সামাজিকরণ প্লাস দায়িত্ববোধের নামক কি, দায়িত্ববোধ থাকবে তোমার, সামাজিকরণ থাকবে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্যাপেবল হতে হবে। দেন হচ্ছে সহিষ্ণুতা, আত্মনিয়ন্ত্রণ, ভালো ছাপ ফেলা, মানে সমাজে ভালো একটা তোমার কাজ, ভালো একটা ছাপ ফেলবে। দেন হচ্ছে সাম্প্রদায়িকতা, তুমি অন্য ধর্মের বা অন্য মতের মানুষদেরকে মানে তুমি মানে তাদেরকে নিজের মনে করে চলতে পারবা। কীর্তি পেশনা, বুদ্ধিতাত্ত্বিক, সেটা হচ্ছে আনুগত্যের মাধ্যমে কীর্তি প্রদর্শন, স্বাধীনতার মাধ্যমে কৃতিত্ব অর্জন, এবং হচ্ছে বুদ্ধিমত্তা, চিন্তার ধরনটা কি, জীবনমুখিতার না মানক, নমনীয়তা, তারপর হচ্ছে মেয়েলি স্বভাব। দেন হচ্ছে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো থাকবে, ঠিক আছে। তো অনেক বিষয় এখানে জাস্ট ডিটেলসে দেখিও, গৃহ আর না ভাই আর পারতেছি না।
তোমরা এই বিষয়গুলো একটু দেখে নিও, ঠিক আছে। তাত্ত্বিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, এই যে মূল্যবোধের অনেক সেক্টর আছে, এখানে অভিজ্ঞতার মাধ্যমে 6টা সেক্টর দেখছে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়। এবং যারা হচ্ছে পরিণতি পড়ছো তারা জানো যে লক্ষ্য উদ্দেশ্য সামাজিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধ, যেগুলো রাজনৈতিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে সেগুলো হচ্ছে রাজনৈতিক, আর ধর্মীয় আচার আচরণকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। তো এইগুলো দেখলে আশা করি তোমরা পারবা, তোমাদের পরীক্ষায় ভালো একটা হবে। এক সংখ্যা রিডিং স্কেল, অনেকগুলো স্কেল আছে, তুমি হচ্ছে কিভাবে দেখো বৈবাহিক সম্পর্কের পরিমাপে একটি স্কেলে তুমি একটা বৈবাহিক, তুমি মনে করো আমি বিয়ে করছি, তা আমি বিয়ের পরে কেমন আছি বলতেছো স্যার, মনে করো আমি বিয়ে করছি, আমার কাছে শুনতেছে যে রিফাত ভাই হচ্ছে আপনি কেমন আছেন, সেই ক্ষেত্রে দেখো আমি তোমাকে এই স্কেলের কথা বলতে পারি যে পরিমাপ করা যায় তুমি কীভাবে সব কিছু বিবেচনা করে বিবাহিত জীবনে আপনি কতটা সুখী, আসলে বিয়ের পরে মানুষ সুখী থাকে কিনা, বউয়ের প্রেশার থাকে কিনা, এই প্রেশারগুলো বুঝতে হবে, মানে বউয়ের কিন্তু অনেক বেশি প্রেশার। তাহলে মনে করো আমার কাছে কোশ্চেন করার পরে আমি বলতে পারি খুব বেশি সুখী নাকি মোটামুটি সুখী নাকি অসুখী নাকি চরম অসুখী, তুমি কোনটা, তুমি অ্যান্সার দিবা। ভাই বিয়ের পরে লাইফ কিন্তু কঠিন, আমার বউ যদি দেখে এটা আমাকে দেবে মাইর। তারপরে গেল এটা, দেন হচ্ছে আমরা বলতে পারি একজন ব্যক্তির সাফল্যের সম্ভাবনা কতটুকু, প্রথম ধাপে হলে 10%, দ্বিতীয় ধাপে হলে 20, 50, 100, এগুলো হচ্ছে ব্যবহারিক টাইপের কোশ্চেন আছে। স্কেলের পরিমাপটা দেখে নিও, তাহলে আলবিদা আজকের মতো। আর তাহলে যেটা তোমাদের আমি বলি এখন কালকের ক্লাস পর্যন্ত তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে দেখো আমাদের দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্র, তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা কোন কোনটা শেষ করছি, 1, 2 আর আগামীকাল গতকাল শেষ করছি মেবি 4, 5 নাকি 5, 6, মেবি 5, 6, 5 আর 6, তাহলে আর আজকে 1, 2 শেষ হয়ে গেছে আমাদের, বাকি থাকে হচ্ছে 6, 7, এটা সহ আগামীকাল পড়বো, ঠিক আছে। আগামীকাল এবং হচ্ছে ক্লাস হচ্ছে এই অধ্যায়গুলো হচ্ছে আমরা এমসিকিউ ক্লাস নিব একটা, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা ওভারঅল আজকে ক্লাসটা যতটুকু করাইছি তোমরা কতটুকু উপকৃত হয়েছে আমি জানি না, তো সবাই একটু বাসায় এই যে অধ্যায়গুলো পড়াই ফেলছি এই অধ্যায়ের এমসিকিউ সিকিউ একটু দেখে নিবা। আমি কালকেও তোমাদের এমসিকিউ ক্লাস নেব এই অধ্যায়গুলোর উপর, সব এই প্লাস হচ্ছে 7 অধ্যায় সহ হচ্ছে সব আমরা এমসিকিউ একটা ক্লাস নিব এবং সিকিউগুলো একটু দেখবো কয়েকটা, প্লাস সিকিউ দেখবো, ঠিক আছে। তাহলে ওভারঅল আমাদের হচ্ছে মানে মনোবিজ্ঞানের একটা প্রিপারেশন হবে। আশা করি সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার খারাপ হলে সেকেন্ড পেপারটা খারাপ হবে না, সবাই একটু ভালো করে পরীক্ষা দিবা। তো ওভারঅল এতটুকুই, সবাই ভালো থাকো। আর কালকের ক্লাসটাই তোমাদের সাথে আবার 25 ব্যাচের সাথে এটাই শেষ ক্লাস, এরপরে তো তোমাদের সাথে দেখা হচ্ছে না। সবাই ভালো থাকো আর আমার জন্য দোয়া করো, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া, তোমাদের সাথে যেন কখনো আমাদের দেখা হয় কোনো পরিবেশে কোনো একটা এলাকায়, সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে এই ক্লাসটা শেষ করি। আসসালামু আলাইকুম। এক কথা জিজ্ঞেস করতে চাই আপনি এত বড়